হটশটকে সরিয়ে দিয়ে বাট টিকে থাকতে পারেনি, খুবই আর্লিতে আরআরকিউর সামনে একদম তাদেরকে ফল করতে হয়েছে। বাট স্টিল বাকিরা কিন্তু এখনো বদ্ধপরিকর, স্পেশালি আরসি, তারা কিন্তু এখনো ফুল রোস্টার প্লেয়ার নিয়ে লাইভ এবং তারা কিন্তু খুবই, আমি বলবো যে ট্যাকটিক্যাল কিছু গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করছেন, তারা হোল্ড করছে, তারা মেনটেন করছে তাদের ফরমেশন, যাতে অ্যাটলিস্ট লাস্ট সার্কেল পর্যন্ত তারা পুরো টিম নিয়ে যেতে চায়। বাট রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ইওয়ানের উপর একটা হিট লিস্ট রেখেছেন আরআরকিউ, অন্যদিকে ওকে আরসির কথা বলছিলাম, অলরেডি আরসিরা কিন্তু ফাইটে জড়িয়ে পড়েছে এবং এগেইনস্ট ইভোস ডিভাইন অ্যান্ড ক্লিয়ার ভিশনও কিন্তু এই জায়গাটাতে স্পট করা গিয়েছে। দেখতে পাচ্ছি যে ইভোস ডিভাইন থেকে এমগড টার্গেট করেছে ক্লিয়ার ভিশনের প্লেয়ারদেরকে, একটু প্লেয়ারকে অলরেডি ডাউন করে ফেলা হয়েছে, আরো বেশ কিছু শটস কিন্তু প্রোভাইড করছেন কোসিল, একদম আর্লিতে সামনের দিকে চলে যাবেন, বাট দুজনই একদম ইন আ সেকেন্ড ডাউন হয়ে যাবেন এই জায়গাটিতে, কারণ প্রস্তুত ছিলেন ক্লিয়ার ভিশন থেকে শারিন অ্যান্ড খুবই ভালোভাবে ডাউন করেছেন প্লেয়ারগুলোকে। শারিন তিনিও লো এই জায়গাটিতে, তারা ফাইট করছে এগেইন জোন ড্যামেজ অ্যান্ড ইনিমির সেই অ্যাটাক বা ইনিমির বুলেট একসাথে, এবং এই জায়গাটিতে দুটো টিমই বিপদে পড়তে পারেন, খুবই আর্লি তাদেরকে মুভ করতে হবে এবং সেটাই তারা করলেন, তাদের রোটেশন টু দ্য সেক্টর। একদমই, অ্যান্ড আমরা এই মুহূর্তে ক্লিয়ার ভিশনদেরকে দেখতে পাচ্ছি একটা আর্লি রোটেশন, আসলে বলা চলে যে লঞ্চ প্যাড ব্যবহার করে ইনস্ট্যান্ট জোনের মধ্যে আসা, জোন থেকে যে ড্যামেজেস গুলো আছে সেগুলোকে আসলে রিকভার করে যদি কোনো ফাইটে তারা এঙ্গেজ হয়ে যান বিপদ তাদের জন্যই। অ্যান্ড অলরেডি কিন্তু আরবান পেটের ব্যবহার বা ডাইনোকুলার ব্যবহার করেছেন, যেই স্পটটা তারা নিতে চান। হেভিদের সঙ্গে আরসি এর ফাইট স্টার্ট হয়ে যাবে, আরসি ফাহিমকে প্রথমে কিন্তু হারাতে হয়েছে, আরসিরা প্রথমে ম্যান পাওয়ার ডিসঅ্যাডভান্টেজে থাকবেন, পেছনের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরসি, বাট হেভি স্পোর্টস তারা কি পারবেন কিনা এই মুহূর্তে। আরসি কোথায় রোটেশন নিচ্ছেন, রোটেশন ওয়াইজ আরসি খুবই স্ট্রং, বাট স্টিল প্রশ্ন যেন মনের মধ্যে জেগে উঠছে আপু বারবার যে আরসি যাচ্ছেন যেখানে সেটা কি বেশি ভালো কি হবে কি না। লুক এট লুকস রাইট নাও, ওয়ান এন্ট্রি বলতে চার্জ হবে, নিজেকে নক করছে তিনি এই সাইড থেকে, জন স্ট্রাইকে প্রেসার করা হবে, প্রক্স উইথ দা চার্জ ভার্সেস রাইট নাও, তিনটা প্লেয়ার থাকবে এই সাইডে, দুটো প্লেয়ার থাকবে আপাতত, তবে জিন এন্ড দ্য প্রক্স ক্যান দে উইন, বাট যদি উইন না করতে পারে তাহলে কিন্তু সুক্তদের জন্য বিপদ হবে। বাট এই মুহূর্তে জিন প্রেসার করেছেন অলরেডি, বাট স্টিল মুফাসা তিনি কিন্তু এই সাইড থেকে বাট জিনে কিলটা নিয়ে ফেলবেন। লুকসো ইটস আ রং ডিসিশন ফ্রম দিস টিম। বক্সের আত্মঘাতী বোমা হামলাটা খুবই দুর্দান্ত ছিল M79 দিয়ে, ডোন্ট ক্রাই, এবং তিনি একই সাথে ডাউন হয়ে যায় ওই জায়গাটিতে, তারা তৈরি ছিল, বাট এই জায়গায় তারা কিন্তু মানে একদম আমি বলবো যে লঞ্চ প্যাড ইউজ করে ল্যান্ড করার যে মিনি সেকেন্ডসের যে গ্যাপটা, সেই গ্যাপটা হেভি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং ওই জায়গাটিতে তারা খুব ভালোভাবে এই ফাইটটা কন্ট্রোল করেছেন। অ্যান্ড বক্সের M79 আরও বেশ লম্বা সময় ধরে দেখা যেত বা কিছু ডিস্ট্রাকটিভ ড্যামেজ দিতে পারতেন। ওকে আরআরকিউ স্পট করবেন MP7কে, ফ্লুক্সোর যাত্রা এখানে শেষ হবে #10-এ। খুবই বাজে একটা এন্ডিং ছিল ফ্লুক্সোর তরফ থেকে, স্টার্টিংটা ভালো করলেও শেষমেশ তাদেরকে কিন্তু সরে পড়তে হয়েছে। বাট বক্সের আত্মঘাতী বোমা হামলার যে ব্যাপারটা, M79 টস, এইটা একটা ভালো মোমেন্টাম ছিল। নিজের টিমমেটরা যদি আরো একটু ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো বক্সের M79টা, তাহলে আরো ভালো হতো। বাট এই জায়গাতে একটা গ্রেনেড দুর্দান্ত নক ক্লিয়ার ভিশন থেকে, আরো কিছু ফলোইং গ্রেনেড যাবেন এবং নক হয়ে যাবে আরো একটি প্লেয়ার। ক্লিয়ার ভিশন খুবই দুর্দান্ত, আমি বলবো যে এই জায়গাটিতে নেডিং করেছেন, এলিমিনেট হয়ে যাবে পুরো ইভোস ডিভাইন মেবি। ওকে আই এম সরি, পার্ডন মি, ইভোস নয়, আরেকটি টিম আসলে এলিমিনেট হয়ে গিয়েছে #9-এ, বাট ইভোস ডিভাইন অলমোস্ট এলিমিনেশনের কাছে, দ্বার প্রান্তিই বলা যায়। এবং ক্লিয়ার ভিশন এই জায়গাটাতে পারফেক্ট নেডিং করেছেন, প্রত্যেকটা অন পয়েন্ট। অ্যান্ড আমি আসলে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি আরআরকিউ দে আর স্টিল আসলে যদি বলি আমরা কনসার্ন হয়ে রয়েছেন বুইয়া নেওয়ার জন্য, বাট সাইফা তিনি কিন্তু নক নিয়ে নিয়েছেন, ভালোই নক যাবে, ব্যারোসকে উদ্দেশ্য করে একটা ভালো নক ছিল, বাট নিরপেক্ষকে এই মুহূর্তে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, পেটটাকে বার্স্ট করা হবে। অ্যান্ড সেখান থেকে সাইফাকে দেখতে পাচ্ছি ডিউ প্রথমে কিন্তু একটা ব্লকার ছুড়ে দিয়েছেন, পারফেক্টলি ডিপ্লয় হয়নি, ব্লকার অবস্থা ছিল, একের পর এক ফ্রিজিং গ্রেনেড, ড্রাগন ফ্রিজ, এবার গ্রেনেড গিয়েছে, নক এসেছে, দুটো তিনটে করে ফ্রিজিং গ্রেনেডের পর ডিউরা এবার যেন রাশ করতে চাইবেন, তবে সাইফাইবের মধ্যে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছেন, তবে পারবেন কিরালার তিনটা প্লেয়ার মিলে একটা বড় সড়ো রাশ করবেন, ভালো সড়ো প্রেশার করবেন, সাইফা কিন্তু নক করে ফেলেছেন আবেকে। এবার কিন্তু এই যে জিয়ে গেছে যাওয়ার চেষ্টা, মালকে নক দিতে হবে, টাচ করেছে, নক রাইট যাও, চিরকে নিয়ে নেওয়া হয়েছে এসে থেকে, সাইফার উপর আক্রমণ, আর ব্যারোসকেও নিয়ে নেওয়া হবে। আরআরকিউ, what a fight, what a finish from this player, from this team, and has aimed for AZ Global. Goodbye AZ.
অ্যান্ড আর কিউ আপু জোন প্রেশার, প্রথমে স্কাইলার, তারপরে একটা ফার্স্ট নক তারা পেয়েছেন, তবুও যেন ফাইটটাকে উইন করা তাদের জন্য যেন আসলে কোনো কষ্টকর কিছুই ছিল না। একদম বিষয় আসছে, বাট ক্লিয়ার ভিশন ভার্সেস আর7 অলরেডি জ্যাকে ডাউন করা হয়েছে। নিউজ এই জায়গাটিতে চার্জ তো করতে চাচ্ছেন, বা সেই সুযোগ থেকে দেওয়া হবে কিনা। অলরেডি আর7 এর দুটো প্লেয়ারকে ডাউন করলেও জোকার এবং হ্যাক্স তারা কিন্তু এই জায়গাটিতে কন্ট্রোল করেছে ফাইট। বাট আর কিউ ভার্সেস এইজি গ্লোবালের ফাইট আমি বলবো যে আর কিউ জাস্ট তাদের অডটাকে অপরচুনিটিতে কনভার্ট করেছে। তাদের কাছে জোনের প্রেশার ছিল, বাট স্টিল তারা ফাইটের জন্য ওই রকম একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে এবং পুরো এইজি গ্লোবালকে ওই জায়গায় ধূলিসাৎ করেছে। অন্যদিকে ইউয়ান ভার্সেস হেভি ব্রাজিল ভার্সেস আমাদের হেভি ইন্দোনেশিয়ান টিম, তারা কিন্তু ফাইট করছেন, মুখোমুখি সংঘর্ষ, লায়ন তৈরি, 3টে এলিমিনেশন আছে তাদের কাছে এবং তারা এই জায়গাটি থেকে অবশ্যই কল করতে চাইবে না। এখনো 13 প্লেয়ার্স অ্যালাইভ, তাদের দরকার পয়েন্টস। হেভি আই এম সরি, তারা ভিয়েতনামিজ একটা টিম, খালি কেন জানি ইন্দোনেশিয়ার নামই চলে আসে, ওয়াই। একদমই, অ্যান্ড এই মুহূর্তে আমরা ব্রাজিল থেকে দেখতে পারবো তবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে E1 gets another elimination. RRQ versus E1, R7 and Evolves, they will be shut down right now. Leon পারবেন কিনা আরো একটাবার ব্রাজিলের ব্রাজিলের পতাকা উঁচিয়ে ধরতে? আর7 কে দেখতে পাচ্ছি যে পজিশন লাস্ট জোনে, যখন 3টে টিম অ্যালাইভ থাকে, ট্রায়াঙ্গেল পজিশন থাকে আপু, সেটা খুবই স্বাভাবিক। বাটে যখন দুটো টিম মিলে একটা টিমকে প্রেশার করে, তখন যেই টিমের উপর প্রেশার আসছে সেই টিমে কিন্তু উইন করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। E1 প্রেশার করছে এই মুহূর্তে কিন্তু, oh look at it, it does a total finish. Oh my god, dudes, what have you done? What was that? There's the moment, there's the clock ছিল এই সাইড থেকে। There's একটা পুরো টিমকে ফিনিশ করেছেন, আর7 কে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন। E1 versus RRQ right now. একদম ব্রাজিল ভার্সেস আরআরকিউ, প্লেয়ার জাজকে অলরেডি ডাউন করে ফেলেছেন। পারফেক্ট একটা ক্লাচ মোমেন্ট শেষ করে এগিয়ে আসছিলেন, বাট ইউয়ান ফুল স্টপ এই জায়গাটাতে কিন্তু দিয়ে দিয়েছেন। সাইড দিয়ে ড্যামেজ দিয়েছেন বিতে 9 and that's it. That's a Booyah from the side of E1 and Brazil. তারা যা সিকিউর করলো তাদের একটা Booyah মোমেন্ট, এন্ড বলেছিলাম E1 তারা রয়েছে হ্যাশট্যাগ 10-এ, এন্ড তারা এই জায়গাটি ধরে রাখার জন্য যতটা করা দরকার সেটাই করলেন। বেশ ভালো একটা Booyah এখানটাতে কন্ট্রোল করেছেন, স্টিল করেছেন শো। RRQ পুরো ম্যাচ ডমিনেট করলেও E1 জাস্ট পুট আ শাট ডাউন টু RRQ. What was that, Apu? You on a Booyah? That's fine, completely fine from my side, from my perspective. But জেটসের একটা গ্রেনেডে পুরো একটা টিমের চোখ বন্ধ হয়ে যাওয়া, পুরো একটা টিমের শাটডাউন হওয়া, লাস্ট জোনে আমাদের আর7, ইভেন তো আমরা যদি বলি সেখানে একটা গ্রেনেডে এতগুলো প্লেয়ারের ফিনিশ হওয়া যেন আসলে আনএক্সপেক্টেড। E1 প্রেশার করছিল RRQ প্রেশার করছিল আর7 কে, বাট আর7 ওয়াজ সেখানে বলা চলে যে পুরো দমে চুপিসারে বসেছিল। এন্ড এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি Booyah চলে গেছে E1 দের কাছে, পাও 7 উইথিন এক্সপি এন্ড উইথিন 9 সঙ্গে কিন্তু লিওন এন্ড আমাদের কিন্তু বোম 7 কে আমরা দেখতে পাচ্ছি। যদিও বোম তিনি কিন্তু প্লে করছেন না, বাট বাকি চারটে প্লেয়ারই কিন্তু বলা চলে যে আসলে কোয়ালিফাই করার যে কাজ সেটা কিন্তু তারা করে দেখিয়েছেন এই সাইড থেকে। ইউয়ান স্পোর্টস ব্রাজিলের প্রথম ম্যাচের Booyah, এন্ড আসলে মজার জিনিসটা হচ্ছে আপু, আমাদের যেটি বলি যে 7 তারিখ যে আমাদের ম্যাচেস হয়েছিল উইক 2 ডে 1 এর যেটা নকআউট স্টেজে, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে দুটো দেশ থেকে, যেমন ব্রাজিলের দুটো Booyah, থাইল্যান্ডের দুটো Booyah, ভিয়েতনামের দুটো করে Booyah। তো আজকেও কি আসলে যেহেতু ব্রাজিলের Booyah এসেছে, তাহলে কি আমরা ফ্লুক্সোর কি একটা Booyah দেখতে পারবো কিনা কিছু আপকামিং ম্যাচেসের মধ্যে, সেটাই প্রশ্ন। আমরা উইশ তো করি এই জায়গাটিতে, বাট ইউয়ান এর আমার গেম প্লে আই গেস এই জায়গাটিতে ওইভাবে আসলে প্রেডিক্ট করা যায়নি যে Booyahটা আসলে ইউয়ান বের করতে পারবেন কিনা, কারণ তাদের ওই জায়গাটিতে বেশ কিছু টিমস কিন্তু ছিল, অ্যান্ড RRQ তার আপার গ্রাউন্ড একটা অ্যাডভান্টেজ মেনটেন করছিল এবং তারা যেভাবে আসলে ক্লিন করছিল ব্যাটল ফিল্ড, একের পর এক প্লেয়ারদেরকে একের পর এক স্কোয়াডদেরকে এলিমিনেট করে। বাট RRQকে এইভাবে ইউয়ান আমি বলবো যে স্মার্টলি ট্যাকটিক্যালি ওই জায়গাটিতে একদম তুলে নিবে বা ওয়াইপ আউট করবে, এটা খুবই সুদিং একটা মোমেন্ট ছিল টু বি অনেস্ট। অ্যান্ড জি ইউয়ান একদমই। অ্যান্ড আসলে আমি RRQদের আজকের ফাইটসের যে ফিনিশেস গুলো তাদের ছিল, এই জিদেরকে এলিমিনেট করা, আর7 কে চোখের পলকে বিদায় দেওয়া, ওভারঅল যেন আসলে একটা বড় সড়ো আমাদের একটা বলা চলে যে আপু
সংকেত দিচ্ছে যে RRQ যেন আসলে প্রস্তুত আপকামিং ম্যাচেসের জন্য একটা বড় স্টর্ম ক্রিয়েট করা। অ্যান্ড লেটস সি আমরা এই মুহূর্তে কিন্তু গেম স্ট্যান্ডিংস দেখে নিতে চাইবো। লুক অ্যাট হু ইজ অন টপ, ইটস আমাদের RRQ কাজু, দ্য টিম ফ্রম ইন্দোনেশিয়া। 15 eliminations, 9 placement, and 24 totals. A look at on our E1 Esports, 9 eliminations, 12 placements, and overall 21 total points. এর পরবর্তীতে মুভিস্টার 7 এলিমিনেশন অ্যান্ড প্লেসমেন্ট পয়েন্ট সেম, 16 ওভারঅল পয়েন্টস গ্যাদার করেছেন, ক্লিয়ার ভিশন, প্লেড রিয়েলি ওয়েল, 11 টোটাল পয়েন্টস তাদের কাছে রয়েছে। এই ম্যাচ শেষে ইভোস ডিভাইন তারাও চেষ্টা করেছে একটা ভালো কামব্যাকের, 11টি পয়েন্ট পেয়েছে সংগ্রহে। হেভি তারা 10টি পয়েন্ট সংগ্রহ করেছে, 4টি এলিমিনেশন, 6টি প্লেসমেন্ট পয়েন্টস। আর সি তারাও খুবই ভালো খেলেছেন, 7টি পয়েন্টস গ্যাদার করতে পেরেছেন। অন্যদিকে এজি গ্লোবালস তারা কিন্তু এই জায়গাটিতে 6টি পয়েন্ট নিয়ে রয়েছেন। হ্যাশট্যাগ 8 নোভা লিজিয়ন দিনটি ভালো ছিল না, আর্লিতে 4টি এলিমিনেশন হটশটে তুলে ফেললেও 5টি পয়েন্টই শেষ করতে হয়েছে ম্যাচ। WAG, ফ্লুক্সো অ্যান্ড হটশট বটম 3 তে থাকবে উইথ পয়েন্ট 530 ক্রমান্বয়ে। Yep, and Evo's Divine 11 and Nova Legion only 5-6 pointer lead কিন্তু এবার Evo's এর কাছে এসে পড়েছে। দ্যাট মিন্স একটা বড় চান্স কিন্তু থাকবে এই মুহূর্তে। and Nova Legions এর এই ফাইটটা, লুক অ্যাট 18 জিয়ার and আবে যেন আসলে প্লেয়ার্সদেরকে খুঁজে মারা, চেইজের ওপর চেইজিং চলেছে। and এই জায়গাতে RRQ দের ফিনিশার্স ছিল। RRQ আজকে ফাইটস গুলো চমৎকার ছিল আপু ওভারঅল যদি আমরা বলি। and এই সাইডে আসলে রিভাইভের যে প্রচেষ্টা, 3টা প্লেয়ার মিলে ডার্জে গ্রেনেড যায়, 3টা প্লেয়ারকে চোখের পলকে বিদায় দেওয়া। বিতিনের এই সাইড আমরা দেখতে পাচ্ছিলাম গ্রেড গিয়েছিল এন্ড সেখানে ফিনিশ কিন্তু এসেছিল। লাস্ট ব্রেকে এলিমিনেট করাটা এতটাও আসলে কষ্টসাধ্য ছিল না প্লেয়ারদের তরফ থেকে। এন্ড ইভোদের ব্যাপারে বলছিলাম আপু 175 এন্ড অলসো নোভা লিজিয়ন তাদের 175, বাট এই ম্যাচের পরে 186 ফর ইভোস এন্ড 180 for our Noble Legion. তো বলা চলে যে এই সাইড থেকে ইভোলসরা একটা ধাপ কিন্তু উপরে উঠে আসবেন। একদম, এবং উপরে তো উঠে আসতেই হবে তাদের আজকের দিনে। ওই যে বললাম যে আমাদের টাইটেল ক্রাশড আউট বার্ন ব্রাইট আফটার ফিফা ওয়ার্ল্ড সিরিজ সাউথ ইস্ট এশিয়া এর পরবর্তী থেকে কিন্তু খুবই আমি বলবো যে এই জায়গাটিতে নিজেদের অবস্থান নিয়ে খুব টানাপোড়েন এবং ডাউটস ক্রিয়েট হয়েছে ইভোসদের জন্য। সো অবভিয়াসলি তাদের ফাইনালিস্ট হিসেবে নিজেদেরকে রাখতেই হবে, নিজেদের ডাউটসগুলোকে ইনিশিয়ালি বা প্রাইমারি স্টেজে ক্র্যাশ করার জন্য। আফটার অল তারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইভোস, সো প্রত্যেকেই চায় তাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স। বাট এই মুহূর্তে আমাদের গেমের হিরো প্রিভিয়াস ফার্স্ট ম্যাচের যারা ছিলেন VT9, VT XP, লায়ন অ্যান্ড পাও 7, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পাও 7কে দেখা যাবে। স্কাইলার ইউজ করেন অ্যাজ আ স্নাইপার প্লেয়ার, টিমকে পারফেক্ট একটা ব্যাকআপ যেটা দেওয়া দরকার সেটাই দেয়। বাট আই থিঙ্ক VT9 অ্যান্ড VT XP পারফেক্ট কম্বিনেশন ফর বম্বিং অ্যান্ড হচ্ছে অ্যাটাকিং। আমি বলবো যে অ্যাগ্রেসিভ গেম প্লের জন্য বা অ্যাগ্রেসিভের গেমের জন্য VT XP তার M79 তার প্রত্যেকটা গ্রেনেড তার প্রত্যেকটা থ্রোবলস এত বেশি পারফেক্ট। অ্যান্ড সি দ্য ড্যামেজ 2087 অ্যান্ড তিনি নকডাউনও বের করেছেন 4টি। And then look at Pao 7, 1 eliminations and 5 assists. ওভারঅল আসলে আপু এমএপি যেটা আমাদের কাউন্ট হয়ে থাকে ওভারঅল কন্ট্রিবিউশনের উপর, সে তো আসলে Pao 7 এগিয়ে থাকারই কথা, এগিয়ে থাকবেন তিনি। 5টা অ্যাসিস্ট একটা দলের জন্য কিল কনভার্ট করতে যে কতটুকু বেশি হেল্প করেছে সেটা আসলে দলটা পারবে। এন্ড এই মুহূর্তে কিন্তু 9 এলিমিনেশনের সঙ্গে শেষ করেছিলেন। গেম এমভিপি ইজ আওয়ার নান আদার দ্যান Pao 7, 1 eliminations, 2650 damages, 5 assists, and স্কাইলারের সেখানে তিনি ব্যবহার করেছেন। এন্ড সঙ্গে কিন্তু টেকটিক্যাল মার্কেটে ব্যবহার দেখতে পারবো আমরা সুজি, মোকো, মারো অ্যান্ড আরভন। সুজির ব্যবহারটা কিন্তু আপু এই রিসেন্ট মেটা ওবি 51 আপডেটে খুবই বেড়েছে, কারণ টেকটিক্যাল মার্কেট অ্যান্ড টিম বুস্টারকে যদি আপনি ভালোভাবে প্রপারলি কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনার সুজি একদমই প্রয়োজন হবে, এবং আসলে বলা চলে যে একদম নেসেসারি হয়ে গিয়েছে সুজি ব্যবহার করাটা। একদম, তার সাথে মোকো এবং মারো, মোকো ফর স্পটিং অ্যান্ড মারো ফর অবভিয়াসলি ফর ড্যামেজ অ্যাজ আ স্নাইপার প্লেয়ার। এমনিতেই খুব হেভি ড্যামেজ ডিল করা যায়, তারপরে আবার মারো ওকে আই গেস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাও অলরেডি খুবই প্যাকড আপ যে যতটুকু সর্বোচ্চ সংখ্যক ড্যামেজ ডিল করা যায় নিজের টিমে হয়ে। বাই দ্য ওয়ে রাইট নাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্লেয়ার্সদেরকে
ক্লিয়ার ভিশন রয়েছে এবং আমরা চলে যাবো আমাদের প্রিভিয়াস ম্যাচের সার্কেল অ্যানালাইসিসে, যেখানে ফার্স্ট সার্কেল একদম শুরুই হয় ফ্লুক্সের এলিমিনেশন দিয়ে এবং ফ্লুক্সের আর্লিতেই বেশ ভালো কিছু এলিমিনেশন তুলে, একটা এলিমিনেশন ছিল তাদের ফার্স্ট সার্কেলেই এবং নোভা লিজিয়ান হটশটের এলিমিনেশন গুলো যেভাবে তুলে নিয়েছে 5টি এলিমিনেশন এন্ড দেন সার্কেল 2তেই তাদের ফল হয়। এন্ড এদিক থেকে মুভি স্টার সাবেনও ফার্স্ট সার্কেলে খুব ভালো স্টার্ট করছে। মোস্ট অফ দ্য টিম ফার্স্ট সার্কেলে ভালো স্টার্ট করেছিল এক্সেপ্ট E1। যে সি সার্কেল 1 থেকে সার্কেল 4 পর্যন্ত তাদের কোনো প্রকার কোনো এঙ্গেজমেন্ট ছিল না, তারা সার্কেল 5 এ গিয়ে যত ফাইট করা যায় করেছেন এন্ড ফাইনালি বুয়াটাও কিন্তু তাদের এসেছে একদম শেষের দিকে গিয়ে। একেই বলে যে আগে বোঝো তারপরে ছাড়ো। আগে রিড করেছে দেন তারা হচ্ছে স্ট্রাইক করেছে। অ্যান্ড আসলে যদি বলি এই সাইডে এই জিডিওর একই অবস্থা। আপু প্রথম 3টি সার্কেল বেশ সময় ধরে কিন্তু তারা আসলে সেখানে কোনো কিলের দেখা পায়নি। আর কিউদের এগেনস্টে যাওয়ার পর বলা চলে কিছু কিলস সেখানে কিন্তু এসেছে, বাট আর কিউ লুক অ্যাট দ্যাম, দুটো সার্কেল তাদের আসলে গ্যাপ গিয়েছে, বাট যেভাবে তারা কিলস গুলো নিয়েছে দ্যাট আউটস্ট্যান্ডিং। আর সিদের প্রথম দুটো সার্কেলে কিল এসেছে, এরপরে আসলে আর কিল আসেনি। আরো কিছু কিল পয়েন্টস অ্যাড হতো, নক কিন্তু বেশ ভালো এসেছে প্রথম সার্কেলে রাশিয়াকে এলিমিনেট করা, দ্বিতীয় সার্কেলে আরসি এর তরফ থেকে একটা ফিনিশ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সো বলা চলে যে ওভারঅল মিলিয়ে আরসি একটু যদি কিল কনভার্সন রেশিওটাকে একটু বাড়ানো যায় আপু, ওয়াককে আজকে টপকে যাওয়াটা হয়তো বা পসিবল হবে ফ্রম টিম আরসি। আশা করা যায় অ্যান্ড আরসির উপরে আমাদের বিশ্বাস রয়েছে। হোপফুলি রেড ক্লিফ আমাদের বাংলাদেশের মান শান বজায় রাখবে এবং হেভিদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম হেভিদের প্রিভিয়াস ম্যাচ খুব একটা ভালো ছিল না, একটা হেভি গেম প্লে আমরা দেখতে পাইনি। যেমনটা ক্ল্যাশ অফ স্কোয়াডে কিন্তু আমরা হেভির খুব ভালো কিছু ম্যাচ দেখতে পেয়েছিলাম, হেভিকে অ্যাকচুয়ালি হেভি মনে হচ্ছিল। অ্যান্ড আওয়ার ফেভারিট রাশিয়া দ্য ওয়ান্ডার কিড উইথ ইভো স্কোয়াড আর 7 গেমস কিংকে দেখা যাচ্ছে, তিনিও কিন্তু বেশ বেশ ভালো একটা ছন্দে রয়েছেন। যদিও আর 7-এরও প্রিভিয়াস ম্যাচ ভালো যায়নি, প্রথম ম্যাচটা কিন্তু ছিল শুধুমাত্র আর কি এবং ইউএনের জন্য। অ্যান্ড যত প্রেয়ার্স অ্যান্ড যত সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নেওয়া যায় সব কিছু চেয়ে নিয়েছেন তারা ইভোস। অ্যান্ড আমরা দেখে নেব আমাদের গেম স্ক্যাজুয়াল আবারও। আমাদের কিন্তু প্রথম ম্যাচ পুরগাটরি দিয়ে শেষ হয়েছিল, অ্যান্ড এই সাইডে কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাবে অ্যালপাইন দিয়ে। অ্যালপাইন যেন সবুজে শস্যে শ্যামলে ভরা একটা আসলে বলা চলে যে জায়গা, অ্যান্ড এই সুফলাময় জায়গাতে টিমসগুলো কেমন করবে। ইভেন তো আপু তুষারপাতও আছে, একদম বলা চলে যে একটা নর্মাল কান্ট্রির মতন একটা জায়গা, বলা চলে খুবই বেস্ট একটা প্লেস। ফাইটস এর জন্য এনাফ কভার্স থাকে, আমাদের কিছু ওপেন প্লেসেসে রকের কভার আছে, কিছু ব্যারিকেডস এর কভার আছে, কিছু পোস্ট গার্ডের কভার আছে টিমগুলো সার্ভাইভ করার জন্য। সো বলা চলে যে আলপাইন লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে থাকার একটা ম্যাপ, অ্যান্ড টিমসগুলো যদি আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে রাখতে পারে নিজেদেরকে, তাহলে কিন্তু বলা চলে যে আজকের দিনে ভালো কিছু পয়েন্ট গ্যাদার করা পসিবল। অ্যান্ড কিছু হাইপ জোন আছে যেমন স্নোফল, মিলিশিয়া, আমাদের যদি বলি ডক বা স্টেডিয়াম, এইগুলো কিন্তু আজকের দিনে অনেক বেশি হাইপ হয়ে থাকবে। দেখছি কোন জায়গায় কেমন ক্ল্যাশ ফাইট দেখবো আমরা, সেটা ম্যাচে আমরা দেখতে চাইবো। টু বি অনেস্ট স্টেডিয়ামের ফাইটগুলো খুবই মজার হয় এবং খুবই ইন্টেন্স হয়, একটা লম্বা সময় ধরে দেখার সুযোগ মেলে। এবং ডক্স থেকে আমি বলবো যে খুব ইজিলি বলবো কি না এই লবিতে, বাট আমার মনে হয় ডক্স থেকে যে কোনো ফাইট থেকে রিট্রিট করা খুবই ইজি। ইফ আমরা ব্যাক করতে চাই সেক্ষেত্রে কিন্তু ডক্স থেকে ব্যাক করার একটা সুযোগ থেকে বেশ কিছু সাইডস থাকে যেখান থেকে আসলে স্কেপ করা যায়, বাট স্টেডিয়ামে আমার মনে হয় ওই টাইপের ব্যাপারগুলো খুব কমই হয়। এবং আর্লি ফাইটে যদি স্টেডিয়ামে জড়িয়ে পড়ে তাহলে বেশ কিছু স্কোয়াডকে আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম ওয়াইপড আউট হতে। তোমার কি মনে হয়? ইয়েস, চান্স অনেক বেশি। কারণ আপু দেখুন, আপনি যদি ইস্টার্ন সাইডে যেতে চান, ইস্টার্ন সাইড কিন্তু ভেন্টেজ, অ্যান্ড সেখানে আপনাকে ব্রিজে আসলে ম্যানেজ করে সেখান থেকে রান মেক করে যেতে হবে, নো জিপ লাইন্স ফর ইউ। অ্যান্ড আমার কাছে মনে হয় যেটা কিনা টিমসদের জন্য বেশ প্রেশারাইজিং একটা মোমেন্ট। অ্যান্ড সি যে এইবার এমন কিছু দেখতে পাবো কিনা আমরা। অল গেমার্স গ্লোবাল যেই স্টেটমেন্টটা তারা দিয়েছেন আপু, সেটা হচ্ছে যে তারা কিন্তু গ্র্যান্ড ফিনালেতে যেই ছাড়বে ডিউ, যদি তিনি গ্র্যান্ড ফিনালেতে না যেতেন তাহলে কিন্তু তিনি খেলা ছেড়ে যেতেন, এমন একটা স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। বাট লুক অ্যাট টিম ফ্লুক্সো রাইট নাও। প্রথম ম্যাচে বেটজিনের এমন একটা রং ডিসিশন বা ববসের একটা গ্রেনেড যেন নিজের ওপর ছেড়ে দেওয়াটা,
যেন দলকে আসলে বেশ ভালো করে কাঁদাবে বলে আমি মনে করি। বাট পরবর্তী ম্যাচে এমন কি ভুল ডিসিশন করবেন কি নাকি আউট আবার রাইস করবে সেটা দেখার পালা। অ্যান্ড এই মুহূর্তে আমরা যদি বলি যে অলরেডি কিন্তু আমরা ইভোসদেরকে দেখতে পাচ্ছি খুবই আসলে নর্মাল মোডে আছেন, কাজ একটা বিগ গেম বের করতে হবে, একটা থেকে বা দুটো বিগ গেম বের করতে হবে। অ্যান্ড আমাদের যে টিম আছে নোভাল লিজিয়ন, যাদের সঙ্গে তো এই মুহূর্তে আসলে ফাইটটা হচ্ছে বা টার্গেট করে দেখতেছেন, তাদেরকে কয়েকটা ম্যাচেসে বা ব্যাক টু ব্যাক ম্যাচেসে যদি তাদের একটু ফল হয় আপু, তাহলে আমার কাছে মনে হয় আজকে ইভোসদের কোয়ালিফাই করাটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, ইভোসদের নিয়ে কথা হচ্ছে, ইভোস অ্যান্ড আরআরকিউ ট্রু রাইভেলারিজ। তো আমরা কেন না একটা ইভোস এবং আরআরকিউর একটা মিম কি তুমি এক্সপেক্ট করো কিনা, একটা মিম তুমি দেখতে চাও? একদম একদম। টু বি অনেস্ট আমার কাছে খুব ভালো লাগে এই রাইভেলারিজ গুলো। লাইক আই থিঙ্ক স্পোর্টসম্যানশিপে একটা ডিসেন্ট রাইভেলারি থাকা উচিত, আদারওয়াইজ ব্যাটল রয়্যালের সেই চার্ম, সেই এটা কোথায়? একদমই। অ্যান্ড ফ্রম দ্য কমিউনিটি দেখতে পাচ্ছিলাম যে আমাদের এই সাইডে ইভোস অ্যান্ড আরআরকিউ দে আর রাইট নাও হ্যান্ড শেকিং বলা চলে। অ্যান্ড এই সাইডে আপু যেই মিনিংটা মিন করছে পুরো জিনিসটাকে যে I don't want to elaborate. আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, দর্শকরা অলরেডি জানেন, বোঝেন, যেহেতু একটা কমিউনিটি থেকে এসেছে, সো অবভিয়াসলি তারা জানে যে এই মিমটা আসলে কতটা গভীর। একদমই স্ট্রং রাইভেলারিজ ওভারঅল ফুল টুর্নামেন্ট জুড়ে আমরা সেটাই বুঝতে পারি। আপু জাস্ট আপনি মানা করেছেন তা বলে দিলাম যে অডিয়েন্সদের জন্য, অডিয়েন্সদের উদ্দেশ্যে, অডিয়েন্স আপনারা বুঝতে পেরেছেন কিনা জানিয়ে ফেলুন। অ্যান্ড কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে কিন্তু জানতে চাই আপনাদের সবার কাছ থেকে কোন দলকে আজকে সাপোর্ট করছেন, সেটা কিন্তু আমরা জানতে চাইবো এই সাইডে। অ্যান্ড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম অ্যান্ড একটা কুইজ কিন্তু আপু দেওয়া যায়, কি বলেন আপু? একটা আমরা কি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কুইজ দিয়ে দিব কিনা? Sure, go on. অ্যান্ড ইয়েস অডিয়েন্স, তোমাদের উদ্দেশ্যে একটা কুইজ, একটা প্রশ্ন থাকছে, দেখতে চাই তোমাদের প্রশ্নের উত্তর কেমন হয়। তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা তো জানিয়ে ফেলবে, তার পাশাপাশি একটা প্রশ্নের উত্তর তার সঙ্গে দিবে, সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচে এমভিপি কে হয়েছে, কত কিলের সঙ্গে, সেটা কিন্তু জানাতে এখনই ভুলবে না, কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। অ্যান্ড আমাদের গেম শুরু হতে কিন্তু আরো 2 মিনিটের বাকি আছে। আমাদের গেমস কিং যেন নিজের হাতটাকে প্রস্তুত করে নিচ্ছেন, ব্যাটল স্টাইল ইভোস ডিভাইন অ্যান্ড নোভাল লিজিয়ন হেড টু হেড। একদম দুজনেই একটা লাইনে রয়েছেন এবং তার প্রিভিয়াস ম্যাচের প্রিভিয়াস নয়, পুরো টুর্নামেন্টের স্ট্যাটস দেখতে পাচ্ছি, যেখানে ইভোস ডিভাইনের কাছে 110 এলিমিনেশন রয়েছে, অন্যদিকে নোভা লিজিয়ন তারা কিন্তু 116 এলিমিনেশন গ্যাদার করতে পেরেছেন। অ্যাসিস্ট্যান্সের দিক থেকে ইভোস ডিভাইন 133, অন্যদিকে নোভা লিজিয়ন এইদিকে এগিয়ে রয়েছেন 155। ড্যামেজেও কিন্তু এই দিক থেকে ইভোস ডিভাইনরা এগিয়ে থাকবেন 79,388, অন্যদিকে নোভা লিজিয়ন 74,727। নকডাউন ইভোস ডিভাইনরা বেশি করেছেন 143, যেখানে নোভা লিজিয়ন তারা 139 নকডাউন বের করতে পেরেছেন। তবে নকডাউন থেকে এলিমিনেশন অব্দি যাত্রাটাই কিন্তু নোভা লিজিয়নরাই জয়ী, কি বল? আসলে যত বেশি নক থেকে আপনি কিলস গুলোকে কনভার্ট করতে পারেন আপনার জন্য অ্যাডভান্টেজ। বাট এলিমিনেশনে দেখুন আপু প্রায় 33 এলিমিনেশন এক্সট্রা আসার কথা হতে পারতো। আসলে যেটা ছিল স্পোর্টস গেম, মাঝে মাঝে আসলে আপনি নক করলে কিল আসবে না, এটা স্বাভাবিক। বাট এটা যেন আসলে ইভোসদের ক্ষেত্রে একটু বেশি, নোভা লিজিয়নদের ক্ষেত্রে একটু কম, যেটা নোভা লিজিয়নদেরকে একদম আসলে বড়ভাবে এগিয়ে রাখবেন। লুক এট এইম গড, যেন শুয়ে আছে, ঘুমিয়ে কোয়ালিফাই করার চিন্তা ভাবনা করছেন। অ্যান্ড এইটাই একটা অ্যাথলিটের জন্য দরকার, যতটা বেশি রিল্যাক্স থাকা যায়, যতটা বেশি কম স্ট্রেস নেওয়া যায়। কাজ ইভোসরা জানেন যে লাস্ট আর মাত্র 5টি গেম বাকি আছে, এন্ড এই 5টি গেমে কোয়ালিফাই তাদের করতে হবে। অলরেডি তারা কিন্তু 6 পয়েন্টসের লিডে আছে। একদম, নোভা লিজিয়ন আই গেস তারাও একটা স্ট্রং কামব্যাক দিবে এই আলপাইন E1 প্রিভিয়াস ম্যাচের বুয়া কারিওকে take love and Pau, our most valuable player. Okay, thank you. Thank you for the gratitude, thank you for the love, Ivan. And আমরা গেমস কিংকেও দেখতে পাচ্ছিলাম একটা সময়ের জন্য। ইয়াপ, এন্ড এই মুহূর্তে আলপাইন স্টার্ট হয়ে যাবে। আলপাইনে একটা স্নোফলের উপর শুয়ে আছে মিস্টার লেগার, বাট স্টিল এবার দেখার পালা যে এইভাবে কোন দল সেলিব্রেট করবে আলপাইনের স্নোফলের উপরে। দেখতে চাই আমরা। আলপাইন স্টার্ট হয়ে গিয়েছে, হেভি স্পোর্টস, নোভেল লিজিয়ন, আরআরকিউ, এজি, গ্লোবাল ওয়াগ, ইভোস, ফ্লুক্সো, R7 এন্ড আরসি দেরকে নিয়ে কিন্তু শুরু হয়ে যাবে এবারের ম্যাচ। এন্ড স্টিল ওয়ান্স অ্যাগেইন আমাদের যেতে হবে প্লেয়ার স্ক্যামে। জাস্ট লুক অ্যাট লিখু আপু,
বারংবার ছেলেটা যেন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই স্টাইলে ফোনটাকে ধরে রেখে যেভাবে গ্রাইন্ডিং করে অ্যান্ড অলসো আর হোপ আসলে কমফোর্টেবল পজিশন বা যে কমফোর্ট পজিশন তারা খেলতে পছন্দ করে সেটাই। বাট লুক এট আরসি চেঞ্জিং দেয়ার ড্রপ লোকেশনস ওয়ান্স अगेन। জানি না কেন এই ডিসিশনটা তারা মেক করেছেন। ক্যারুজোলে কিন্তু এই মুহূর্তে নামবেন অ্যান্ড ক্যারুজোল টু মিড সাইডে পরে আপু, যেখানে কিন্তু কর্নার বেস থেকে যেখানে ক্লিয়ার ভিজন আর কিউ, বাট অন্য সাইড অন দ্য আদার হ্যান্ড কিন্তু হট শট অ্যান্ড নোভা লিজিয়ন যে কোনো কেউ কিন্তু আসলে ক্যারুজোলের সাইডে রোটেট করে আরসির উপর আক্রমণ চালাতে পারে। একদম, এবং আরসি কিন্তু একটা স্প্লিট ড্রপ করেছে 1-3-তে। লেটস সি তারা এখান থেকে কিভাবে এক্সিকিউট করে তাদের রোটেশন। বাট নোভা লিজিয়ন আবারও আমার মনে হচ্ছে তারা একটা রিস্ক ফ্যাক্টরে পৌঁছে গিয়েছেন। হটশটদের সাথে কেন যেন তাদের একদম জন্মান্তরের হচ্ছে শত্রুতা যুক্ত হয়েছে এই জায়গাটিতে। থার্ড পার্টি কিন্তু এই জায়গায় খেতে পারেন। আই থিঙ্ক অ্যাজ আ প্রে হটশট ইজিয়ার দেন আদার্স, দ্যাটস ওয়াই নোভা লিজিয়ন আজকে দিন হটশটকে পিক করেছে। টাইম টার্নার ড্রপ করবেন এই জায়গাতে, শট রঞ্জন যাবেন, লিওকে উদ্দেশ্য করে শট প্রোভাইড করবেন, লিওকে ডাউন করবেন। বাট কাউন্টার অ্যাটাকে এই জায়গাতে সেভাসও কিন্তু ডাউন হয়ে যাবেন। লোপেজ এক্সেল রয়েছেন, একটা কুইক রিভাইভের চেষ্টা চালাতে পারতেন ফ্লকি, বাট প্লেয়ার চলে আসবেন এবং আনাসকে উদ্দেশ্য করে একটা ড্র্যাগ। ফ্লুক্সো থেকে বক্স এই জায়গাটিতে জয়েন করবে। ক্লুসো বুঝে গিয়েছেন উই হ্যাভ টু গো, বাট অলরেডি বব তাকে কিন্তু স্পট করে ফেলেছেন। শর্ট রেঞ্জে যাবেন এন্ড তার কাছে রয়েছে M10, শর্ট রেঞ্জে চার্জ করবেন এন্ড দ্যাটস ইট। I guess Nova Legion they have to fall. Let's see তারা কি সার্ভাইভ করতে পারেন কিনা। ওকে, তারা অলরেডি এই জায়গা থেকে পালিয়ে গিয়েছেন, বেরিয়ে গিয়েছেন। আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন এভার দে মেড। বাট আরসি কি করার চিন্তা করছেন তারা আপু? ববসের আসলে থ্রিলস অফ ব্যাটলস থ্রো করার পর এতগুলো ড্যামেজের দেখা, অ্যারাউন্ড প্রায় 400 এর মতন ড্যামেজ কিন্তু তিনি সেখানে দেখা পেয়েছেন। দ্যাটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। অ্যান্ড লেটস সি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রক্সকে আপাতত বলা চলে যে ব্লুজ আমাদের রিভাইভাল পয়েন্টের আশপাশে ঘুরতে। বাট সেভাস বি লাইক যে ভাই এইবারের মতন বাঁচিয়ে দাও, বাট হট শট ওয়ান্স अगेन গুড বাই। কেন বারংবার বাট লুক এট ফাহিম, এবার কিন্তু ফ্লুক্সোর উপর চড়া হয়ে গিয়েছেন। ফ্লুক্সো এইবার এই সাইড থেকে যেন আরসি এর তরফ থেকে প্রেসার নিচ্ছেন। ফাহিমের ডাবল এলিমিনেশন এসেছে, দুটো হেডশটে প্রোভাইড করা অ্যান্ড ফাহিম স্টিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য লড়েই যাচ্ছেন। ইভোলভরা এই ফাইট উইন করতে হবে ইওয়ানদের জন্য যেন বুইয়া টার্ন অন না হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে। প্রথম ম্যাচে বুইয়া নেওয়ার পর পরবর্তী ম্যাচে যেন ভাগ্য ক্রমশই কাজ করা বন্ধ করে দেয়। তবে E1 বিতিন এসপিকে দেখতে পাচ্ছি আইনটি লস ম্যাচে থ্রো করতে বিকনের এগেন্সে যাওয়ার চেষ্টা। বিতিন এই মুহূর্তে কিন্তু এইমগরকে নক করেছেন। রাইট যাও, প্রেসার শুরু হয়ে যাবে। কফিল নিজের পজিশনটা চেঞ্জ করার চেষ্টা, দুটো প্লেয়ার মিলে এই মুহূর্তে কিন্তু রাশ করবেন। স্টিলসে ব্যাটার থ্রো করে দেওয়া হয়েছে। ক্যাকটাস কি প্রবলেম ব্লক করার চেষ্টা, বাট লুক এট পাউন্ড সাবেন দুটো প্লেয়ারকে তারা লিটারালি আপু অ্যান্টি লঞ্চার ম্যাচ চলতে এলিমিনেট করে ফেলেছে। তারপরও একটা খুবই বাজে সিনারিওতে ইভলভ ফেসে যেতে পারে, বাট বিতিন এক্সপি অ্যান্ড আদার্স তারা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছেন। রে অলরেডি রিভাইভ কি করে দিতে পেরেছেন তার টিমমেটসকে। লেটস সি আমরা কিন্তু টপ এলিমিনেশন লিডারদেরকে দেখে নিলাম। ওয়ান লায়ন এই জায়গাটাতে আকাশের দিকে চোখ মেলে রেখেছেন, কাউকে দেখা যায় কিনা। মুভি স্টার 7 এই জায়গাটাতে সেভিয়ার হতে পারে। এইজি গ্লোবাল তারাও ফিউশনের দিকে আসছেন। এই যেন একটা রণক্ষেত্র ফুল অফ কেওস। রে একদম লো এইচপি নিয়ে বসে রয়েছেন। বিতেন এক্সপি স্টিল খুব কাছাকাছি রয়েছে। রে স্পট করলেই এখানটাতে একদম তাকে তুলে ফেলার প্রয়াস চালাবেন। ইভোস থেকে এম গডকে দেখা যাচ্ছে তারা কিন্তু রিভাইভ হয়ে রিগ্রুপিং করার চেষ্টা করবেন। সাইফা চলে আসবেন এলিমিনেশন লিডারের টপ লিস্টেড প্লেয়ার। সাইফা অলরেডি এসে কিন্তু চার্জ করা স্টার্ট করে দেওয়া হয়েছে। রেকে এই জায়গাটিতে তুলে ফেলা হবে। ভল্ট মেকার এই জায়গাটিতে ডিপ্লয় করা হবে। সাইফা পজিশন নিচ্ছেন। ডিও রয়েছেন, ভ্যারোস কিছুটা এইচপি ড্রপ করেছেন। মুভি স্টার 7 গ্রেনেড নিয়ে তৈরি। E1 এখানটাতে রয়েছেন টার্বো এবং গেমস কিং। E1 কে টার্গেট করবেন, ডাউন করবেন। হ্যাক্স দূর থেকে তার অ্যাসল্ট রাইফেল থেকে। জোকারও কিন্তু রয়েছেন, জোকার কিছুটা ড্যামেজ নিচ্ছেন। জোকারকে টার্গেট করা হচ্ছে E1 থেকে। ভ্যারোসও কিন্তু এই জায়গাটি থেকে AC80 থেকে নজর রাখছে R7 এর দিকে। ওয়াচ আউট, ত্রিমুখী একটা ফাইট। এইজি গ্লোবাল E1 মুভি স্টার 7 তিনটে মেগা স্টার স্কোয়াড তারা ফাইট করছে। টাইম টার্নার ড্রপ করবেন এই জায়গাতে। চিনয় বেঁচে তো যাবেন, কিন্তু এইখানটাতে লঞ্চ প্যাডটাকে তাকে চার্জ করতে দিবে না। আরো একটা নক ব্যাক টু ব্যাক, ওয়ান আফটার অ্যানাদার। এবার কিন্তু সাইফাকে টার্গেট করবে জোকার। দ্যাটস ওয়াই তিনি একজন স্টার প্লেয়ার ফ্রম দ্য টিম। মুভি স্টার 7 ডিওকে টার্গেট করা হয়েছে, এইম করেছিলেন। জাস্ট একটা স্নিক পিক এন্ড ড্রপ করবে ডিও। যদি তাকে দেখা দেয়, জোকারকে দেখা দেয় ডিও, যদি বলে একটা হাই, দেন ইউ হ্যাভ টু
Yep, and এই মুহূর্তে কিন্তু E1 versus R7 right now স্টার্ট হয়ে যাবেন। R7 এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, ফিতিনরা সব একসঙ্গে একটা গ্রেনেড যেন ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। ফ্রিজিং গ্রেনেডের ব্যবহার গেম কিং যেন অন্য কিছু ভাবছেন। E1 এর উপর ঝাঁপিয়ে পড়বেন, আর একটা গেম কিং এর প্রেসার, লিওনকে নক করা হচ্ছে রাইট নাও। সামনে থেকে প্রেসার হবে টার্বো, বাট ক্যান সারভাইভ রাইট নাও। গেমস কিং এর প্রেসার, একের পর এক চার্জ। Look at গেমস কিং, the king of this map. This is none other than Games King. Goodbye, E1 Esports, and that's the curse, the Booyah curse. And E1 did 8 at a Jatra Shishabe, but R7 rise once again, crashed out, burn bright, and yes, R7 burning bright. And এবার R7 আর একটাবার সন্দেহকে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই জিদের এগেন্সে ফাইট স্টার্ট হবে, হতে পারে শুরু হয়ে গিয়েছে, আক্রমণ চালিয়েছেন, তবে সেই আক্রমণ যেন বৃথা প্রচেষ্টা। গেমস কি সামনে এগিয়ে যাচ্ছেন, রাশ করছেন, যাকে আমি বারংবার বলেছি আপু বাংলা রাশ বলে খ্যাত, সোজাসুজি ওয়াল লাগিয়ে রাশ করা। বেটার লুক এট এঙ্গট, একটা পারফেক্ট স্নিক পিক যেন ম্যাচে ঘুরিয়ে দিতে পারে। চার্জ করেছেন, এঙ্গট নক করেছেন, চিনোকে নক করার উদ্দেশ্যে। হ্যাঁ, সেই মুহূর্তে পাকড়াও করবেন, এন্ড ইভলভের এঙ্গটকে পুরো দামে কিন্তু শেড ডাউন করে ফেলা হবে। এবং ফাইট কিন্তু এখনো চলবে। সাইফা চেষ্টা করছেন একটা ভালো গেম প্রোভাইড করা অ্যাজ আ এলিমিনেশন লিডার, বাট এখানে তাকেও কিন্তু ড্রপ করতে হবে তার লাইফ, কজ একা পুরো গোটা টিমের এগেইনস্টে, এবং এরই মধ্য দিয়ে তার টিম #10 এলিমিনেট হয়ে যাবেন। এবং একই সাথে আমরা কিন্তু আরও একটি টিমকে হারিয়ে ফেলেছি। এবং এই যে ব্যাক টু ব্যাক এই যে টিমসগুলোকে ড্রপ করতে দেখছি, বাট একটা জিনিস ভালো, সেটা হচ্ছে WAG, তারা কিন্তু কামব্যাক করেছে, তাদের একটা স্ট্রং কামব্যাক এসেছে, তারা ডাউটস ক্র্যাশ করার জন্য রেডি। আটটি এলিমিনেশন রাইট না, ক্লিয়ার ভিশনের সাথে তাদের দেখা হয়ে যাবে। প্রবাই এই জায়গাটাতে একদম সোলো রয়েছে, এই জায়গাতে PLS1 স্পট করেছেন, ড্যামেজ দিয়েছেন 150 এন্ড একটা র্যাপিড রিদমস 125, বাট বেঁচে গিয়েছেন প্রবাই। এই জায়গাটাতে এনার্জাইজার ইউজ করবেন এবং নিজের টিমমেটদেরকে অলরেডি কিন্তু ইনফো প্রোভাইড করে দেওয়া হয়েছে। প্রবাই এই জায়গাতে সার্ভাইভ করার চেষ্টা চলবে, বাট ফাইনালি তাকে ডাউন করে ঠিক হয়ে এন্ড কিল চলে যাবে তাদের কাছে। 9টি এলিমিনেশন, পারফেক্ট একটা স্টার্ট। আমি বলবো যে WAG যাদের তাদের এটা দরকার ছিল টুর্নামেন্টে, আমি বলবো যে টপ 12-এ জায়গাটা করা তাদের জন্য একটু টাফ হয়ে গেলেও তারা অ্যাটলিস্ট একটা ডিসেন্ট জায়গায় শেষ করতে পারবেন এইরকম একটা কামব্যাকের মধ্যে দিয়ে। Yep, and look at our Rasia, the Wonder Boy. এবার কি করবেন? এখনো পর্যন্ত কোন একটা দল থেকে হিট লিস্টের প্রেসার আসছে, অ্যান্ড স্টিল আরো একটা মিনিট ধরে তাদেরকে অপেক্ষা করতে হবে হিট লিস্টের থেকে আসলে বেঁচে যাওয়ার জন্য। অ্যান্ড উই আর লুকিং আপ টু ইভোজ স্পোর্টস, এই সাইডে কিন্তু সার্ভাইভ বা এই সাইড থেকে আপাতত তাদেরকে রাইজ করতে হবে। নোভেল লিজিয়ন, যেই দলটা আসলে বিদায় নেওয়ার সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু আপাতত বলা চলে যে নোভেল লিজিয়ন তারা কিন্তু এই সাইডের ম্যান পাওয়ারগুলোকে কামব্যাক করে ফেলেছেন। আপু যেই জিনিসটার ব্যাপারে বলছি যে এই সাইডে কিন্তু আমাদের ইভোলস অ্যান্ড নোভেল লিজিয়ন তারা কিন্তু অলরেডি বলা চলে যে একটা ভালো ফাইটের মধ্যে আছেন। কে আগে কোয়ালিফাই করবে? রেক্সকে এলিমিনেট করা হচ্ছে ইউনেসের তরফ থেকে। ক্লিয়ার ভিশনদের এগেন্সে কিন্তু যেতে পারেন এনি সুন। RRQ কাজু রিভাইভ চলছে, RC ফাহিম একের পর এক রিভাইভ করেই যাচ্ছেন। তবে RC এইবার যতগুলো রিভাইভ তারা করেছেন, দ্যাটস টু মাচ ফর আ টিম। আসলে বারংবার রিভাইভ করা। ক্লিয়ার ভিশন স্পোর্টস আক্রমণের জন্য এগিয়ে যাবেন, হোপের কাছাকাছি কিন্তু প্রবেশ রয়েছেন। অ্যান্ড লুক এট দ্য জোন, এক্সট্রিম ওয়েস্টে কিন্তু একটা হার্ড শিফট করছেন, যেটার অ্যাডভান্টেজ ইভোস পাবেন, অ্যাডভান্টেজ R7 এবং হেভি স্পোর্টস পেতে চলেছেন। একদম। এবং আর কেউ এই জায়গাটিতে তারা RC ফাহিমদের উপরে তাদের হিট লিস্ট রয়েছে, অবভিয়াসলি তারা চাইবেন এই জায়গাটিতে ফাহিমকে তুলে ফেলতে। অন্যদিকে WAG তারা কিন্তু একদম আমার মনে হয় ক্রস রোটেশনাল ফাইটে দেখা হয়ে যাবে RRQদের সাথে। ডাচ অলরেডি কিন্তু স্কাউট করছেন এই জায়গাটিতে। আবার বটম দিকটাতে রয়ে তিনিও কিন্তু আমার মনে হয় স্পট করার চেষ্টা করছে টিমসগুলোকে। অলরেডি WAG-দের অ্যাটেনশন সিক করেছে ফ্লুক্সো, যেখানে WAG অলরেডি ফ্লুক্সোদেরকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করা স্টার্ট করে দিয়েছেন। প্রক7কে দেখতে পাচ্ছি AWM হাতে তুলে নিয়েছেন বুজিন অ্যান্ড MP7, তারাও কিন্তু লং রেঞ্জ যে ড্যামেজগুলো প্রোভাইড করা দরকার সেটা দিচ্ছেন। এবং WAG তারাও কিন্তু খুব ভালোভাবে আপার গ্রাউন্ড থেকে থার্ড পার্টি অ্যাটাকটি মেইনটেইন করছে। নোভা লিজিয়ন এগেইনস্ট ফ্লুক্সো, শর্ট রেঞ্জে ফ্লুক্সো এন্ড সেভাজ চার্জ করার জন্য প্রস্তুত বুজিন। এই জায়গাটিতে চার্জ বাস্টার এবং ট্রগনের মতো গানগুলো ব্যবহৃত হবে। শর্ট রেঞ্জে ফ্লুক্সো অনেকটা লো, জোনের বাইরে গিয়ে ফাইট করছে MP7। আপার গ্রাউন্ড থেকে ভালো একটা ড্যামেজ ডিল করার চেষ্টা করছেন প্রক7। চার্জ বাস্টার চার্জ করবেন এন্ড ড্যামেজ ডিল করবেন। এই জায়গাতে বেস্ট ফ্রেন্ডার
পেনিট্রেট করা থেকে শুরু করে চার্জ বাস্টার অনেকটা ডেডলি গান ছিল, বাট আফটার M590 চার্জ বাস্টার ওয়াইড রেঞ্জ ইউজ না হলো আজকে দিনটাতে ফ্লুক কিন্তু তুলে নিয়েছেন চার্জ বাস্টারকে। M79 নিয়ে ব্লু বক্স আবারও নক করবেন, ফ্লকিকে ডাউন করবেন এই জায়গাটিতে MP7 এন্ড বেশ ভালো ড্যামেজ জুড়েছিলেন বুথসিন এইখানটাতে, বাট কিলটা ওই জায়গাটি থেকে তুলে নিয়েছেন কিন্তু তার টিমমেট লোপেস এক্সেল এই জায়গাতে নিউট্রাল ভূমিকা পালন করবেন। টিমের প্লেয়াররা যখন একে একে ফল করে তখন আসলে নিউট্রাল ভূমিকা পালন করা ছাড়া আর কিছুই করবার থাকে না। ইয়াপ, এন্ড এই মুহূর্তে আমরা আসলে লোপেসকে দেখতে পাচ্ছি, যদি তার লাক ফেভার করে বেঁচে যাবেন, যদি লাক ফেভার না করে তাহলে কিন্তু এই সাইড থেকে অবস্থা বেশ বাজে হবে। বাট MP7 কি চিন্তা ভাবনা তিনি করছেন এই মুহূর্তে, তো লোপেস সুযোগ বুঝে ব্যাকফুট থেকে বেরিয়ে গিয়েছেন, ওয়াইডদের সঙ্গে ফাইট স্টার্ট হয়ে যাবে। আর কেউ এক্সবর পেছন থেকে আক্রমণ চালিয়েছেন, PLS1 কে যদি এই মুহূর্তে নক না হওয়া হতো তাহলে কিন্তু ওয়াইডদের কাছে অ্যাডভান্টেজ ছিল। এখন পুরোটা ফ্রন্ট ফেসে ফাইট হবে, আর কে ঘুরে দাঁড়িয়েছেন আরো একটা বার, ওয়াইড এই মুহূর্তে কিন্তু নক করবে টিকিউর তরফ থেকে 18 টিয়ারকে নক করে ফেলা হচ্ছে। প্রিডেটরের নকটা নেওয়ার পর কিন্তু দল অ্যাডভান্টেজে থাকবেন। কিউ এবার রাশ করে দিয়েছেন, প্রথম প্লেয়ারকে ফার্স্ট ড্যামেজ ডিল করে ফেলবেন। এখানে তো টার্টস এর চার্জ হবে, টার্টস নিজেকে নিজে নক করে ফেলবেন এই সাইডে। এই যেন ববসের একটা নতুন ভার্সন এন্ড কুই তিনি যাচ্ছেন ক্লোজে, একটা M590 হাতে নিয়ে স্নাইপার এগেন্সে যাবেন, মালের এগেন্সে প্রেসার করা টার্টস। কিউ হোয়াট finish! Waggy Sports rises once again, and this is the time, this is the moment. Clear vision derke টপকানো এখন যেন শুধুমাত্র 3টে এলিমিনেশনের অপেক্ষা, তবেই যেন ক্লিয়ার ভিশনদেরকে টপকে তারা উপরের দিকে আরো এক ধাপ উপরে উঠে যাবেন। একদম মানে আজকের দিনটাতে এই আলপাইনে এসে এই জন্য WHG ঠিক মানে খুবই ডিফারেন্ট একটা ভার্সন আমরা দেখতে পাচ্ছি। টু বি অনেস্ট WHG দেখো কিভাবে M79 টস করে তারা মোমেন্টাম ক্রিয়েট করেছে একটা ফাইটের। এক্সবোর এই জায়গাটাতে খুব ভালো কিছু আমি বলবো ড্যামেজ ডিল করেছেন, এবং তার সাথে সাথে তার টিমমেটদের অনবদ্য কোঅর্ডিনেশন RRQর মতো স্কোয়াডকে ওই জায়গাটিতে শাটডাউন দিয়েছেন। জি খুবই ভালো গেম ছিল এই জায়গাতে WHGর, অ্যান্ড হোপফুলি WHG এবারের এই ম্যাপটিতে একদম টপ 3-তে অ্যাটলিস্ট নিজেদেরকে শেষ করবেন যদি এইভাবেই খুবই আমি বলবো যে কাউন্ট করে স্টেপগুলো নেয়। অন্যদিকে মুভি স্টার 7 এগেইনস্ট হেভি তারা ফাইট করছেন অলরেডি, কিন্তু ফ্লেম মিরর থ্রো করা হয়েছে, গ্রেনেড থ্রো করার জন্য রেডি হেভি, ডোন্ট ট্রাই এবং খাবিকে দেখা যাচ্ছে এনার্জাইজার ডিপ্লয় করে বা ইউজ করে তারা রেডি একটা ফাইটের জন্য। একটা গ্রেনেড চলে যাবে এবং হ্যাক্স M79 টস করার জন্য রেডি, তিনি একটা স্নেক পিক ক্রিয়েট করার চেষ্টা করছে, ভিতরে চলে যাবেন। M79 টস করছেন একের পর এক, এন্ড দ্যাটস ইট। বেশ ভালো ড্যামেজ ডিল করা হয়ে গিয়েছে অলরেডি, এবার কিন্তু শর্ট রেঞ্জে প্লেয়ারদের কামাল দেখাতে হবে। M590 চার্জ করা হচ্ছে ব্যাক টু ব্যাক, ডোন্ট ট্রাই একের পর এক গ্লুয়াল দিয়ে ওই জায়গাটিতে ব্যারিয়ার ক্রিয়েট করছেন। এখন পর্যন্ত টিকে রয়েছেন এতগুলো M79 টস করার পরেও এইখানটাতে কিন্তু তাদেরকে কোনোভাবেই ধরাশায়ী করা যায়নি। মুফাসা, খাবি, ডোন্ট ট্রাই অ্যান্ড অ্যালেন তারা কিন্তু প্রস্তুত একসাথে এখান থেকে নিজেদেরকে ডিফেন্স করার জন্য। অন্যদিকে বেশ কিছু ডুয়াল মেল থ্রো করা হয়েছে এক্স সাইড থেকে, টার্বো রেডি একটা গ্রেনেড হাতে তুলে নিয়েছেন। এবার অ্যাটাকটা হবে খুবই সুদৃঢ়, একটা গ্রেনেড যাবে, ড্যামেজ খাবেন কি? ইয়াস, ডোন্ট ট্রাই অনেকটা ড্যামেজ খেয়েছেন, এনার্জাইজার খুব আর্লি ফেজে ইউজ করে ফেলবেন। খাবি অ্যালেন আবারও কিন্তু গ্লুয়াল দিয়ে ব্যারিয়ার ক্রিয়েট করেছেন এবং এখান থেকে দূর থেকে থার্ড পার্টি অ্যাটাক করছেন আরসি। ইয়াপ, আরসি এর অ্যাটাক হবে, সামনে দিকে তো প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, বাট জোকারের কাছে পড়ে গেলেই কিন্তু বিপদ ঘটবে। আরসি এর জন্য ক্লোজে ফাইটটাকে ফিনিশ করতে হবে, বাট আরসি probable একটা wrong step from this team. #7 for Team Evolve, that's not good at all, and the 6 point lead still আছেন তারা। সামনে দিকে তো আরসি কে উদ্দেশ্য করে প্রেসারটা হবে, হ্যাক্স গ্রেনেড যাবে, হ্যাক্স উইথ দ্য শট, it's the finish right here for আরসি। হ্যাক্সের M79 যেন দেখিয়ে দিয়েছে যে কি করতে জানেন R7। এইবার ক্লিয়ার ভিশন গনা বি দ্য নেক্সট টার্গেট, এন্ড এই সাইডে কিন্তু গেমস কিংকে আমরা দেখতে পাচ্ছি তিনি একের পর এক প্রেসার করছেন। খাবিকে এলিমিনেট করা হয়েছে, সামনে থেকে প্রেসার R7, লাটাম রাইজেস ওয়ান্স অ্যাগেইন, মেক্সিকান প্রাইড, ববসের গ্রেনেড চারবুকে নক করে ফেলা হয়েছে। লাস্ট 4 টিম এক অপরে এগিয়ে যাবেন। R7 রাইট নাও ওয়াগের সঙ্গে রয়েছে ক্লিয়ার ভিশন স্পোর্টস এন্ড ফ্লুক্সো। কে জিতবেন সেটা হচ্ছে বড় বিষয়। ফ্লুক্সোদের আর একটি নষ্ট এলিমিনেশন যেন তাদের 10 কিলের ডাবল ডিজিটের খাতা খুলে দেয়, তবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এই সাইড থেকে লঞ্চ প্যাডের ব্যবহার করবেন, নিজেকে উপরের দিকে উঠিয়ে নেবেন। জোন সেখানে কিন্তু আছেন, নিচের দিকে বেডজিন থাকবেন, কিছু ইনিশিয়াল প্রেশার করার চেষ্টা, বাট বেডজিনও কিন্তু নিজেকে এবার সুইচ করছেন উপরের সাইডে। আর 7 কে যদি এলিমিনেট করা যায় ফ্লুক্সোদের জন্য কিন্তু একটা বড় প্রেশার বলা চলে যে কমে যাবে।
একদম পারফেক্ট একটা আমি বলবো যে গ্রাউন্ড এই জায়গাটিতে নিয়ন্ত্রণের জন্য বেছে নিয়েছেন ফ্লুক্সো। ববসের ভালো একটা গ্রেনেড ছিল, মুভি স্টার 7 থেকে প্লেয়ারকে ডাউন তো করেছিলেন ক্লিয়ার ভিশন ভার্সেস WAG। ক্লিয়ার ভিশন জ্যাককে এখানটাতে তুলে নেবেন এবং কাউন্টার থেকে কিন্তু ওই দিক থেকে প্রোভাইও কিন্তু ক্লিয়ার WAG থেকে ঠিক হয়েছে, তুলে নিয়েছেন মুভি স্টার 7। অলরেডি ফ্লুক্সোকে রাশ করবেন এই জায়গাটিতে, গেমস কিং একদম শর্ট রেঞ্জে পৌঁছে যাবেন। প্রক্সিকে দেখতে পাচ্ছিলাম এই জায়গাতে ফ্লেয়ার গানে ব্যবহার করছে, প্রক্সি অলরেডি ডাউন করে ফেলবেন এই জায়গায়। দূর থেকে ড্যামেজ তো জোড়া হচ্ছে ক্লিয়ার ভিশনের, এন্ড হ্যাক্সকে ডাউন করে ফেলবেন এখানটাতে। M79 এর থ্রু আউট বক্স এবার মিস্টেক করেননি তিনি, নিজের M79 থেকে ট্রাশ চালিয়েছেন বুজিন বক্স এন্ড প্রক 7 স্টিল অ্যালাইভ। ক্লিয়ার ভিশন ভার্সেস ফ্লুক্সোর ফাইটটা জমে উঠবে, যেখানে কিছুটা সময় নেবে মুভি স্টার 7, হ্যাক্স এবং টার্বো। Yes, sir. Last momented fight, last momented battle. কে উইন করবে, কে রাইজ করবেন? ক্রাশ জার্জ, বার্ন রাইট এন্ড বার্জিন প্রথমে ট্রাইবকে নিয়ে নিয়েছেন, এন্ড বার্জিন আবারও চার্জ। Fluxo rises once again. Clear vision, the pride from Morocco and the Brazilian beast. Let's see, Brazilian predators থেকে থামানো পসিবল নয় বললেই চলে। ক্লিয়ার ভিশনদের আগেছে ফ্লুক্সো এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আসলে বলা চলে প্রথমেই তাদের সামনে থাকা এই মুহূর্তে কিন্তু আসলে জোসেফকে ডিসেবল করা হয়েছে। ব্রাজিলের প্রেসার ইউএসকে নক করে ফেলাবে। লাস্ট অ্যাথলিট রয়েছে এই মুহূর্তে। ব্রাজিল goes once again right now. Brock with a shot and Fluxo. It's a finish. It's a Booyah, Booyah, Booyah. Goes to Team Brazil and it's Fluxo with 70 total eliminations. Brazil back-to-back 2 Booyahs. Honorable mention to Clear Vision, well played by Clear Vision. তারা খুবই দুর্দান্ত একটা কামব্যাক প্রোভাইড করেছেন লাস্ট সার্কেলে। #2 নিজেদেরকে স্ট্যান্ড রাখা, এটা আমি বলবো যে ক্লিয়ার ভিশনের জন্য একটা ভালো দিক। অ্যান্ড রাইট নাও ইটস ফ্লুক্সো টাইম, আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2024। অ্যান্ড আই থিঙ্ক আজকের দিনটা ব্রাজিলিয়ানদের জন্য একটা perfect start. First Booyah goes to E1 and now Fluxo তারাও কিন্তু একটা perfect Booyah কনফার করেছেন। And Movie Star 7 played really well, একসাথে ওই জায়গাটিতে RC দেন বিভিন্ন হেভিকে তারা ওই জায়গাটিতে ট্যাকল করেছেন। অ্যান্ড লাস্ট মোমেন্টে ফ্লুক্সোর ওইরকম একটা এন্ট্রি, বক্সের ওইরকম একটা গ্রেনেড, আসলে Movie Star 7 অনেকটা উইক অ্যান্ড স্লো হয়ে গিয়েছিল ওই ফেজটাতে। এরপরও তারা যে ফ্লুক্সোর এগেইনস্টে ক্লোজ কম্ব্যাট ফাইটে গিয়েছে, that's really amazing. And here we have our star player, Buzin, Jewel, MT7, Bobs, and Proc 7. Yep, Brazil, U and MT7 দেখতে পাচ্ছিলাম এই সাইড থেকে। জিউ আজকে দিনে নেই, প্রক্স রয়েছেন অ্যান্ড ববস লাস্ট মোমেন্টে আপু আর 7 কে যেন আসলে বিদায় দেওয়ার জন্য একটা বড় নায়ক ছিলেন। ব্রাজিলের আসলে একটা বড় প্রেশার কিন্তু সেখানে ছিল। ব্রাজিল ইউনেসের উপর যেভাবে আক্রমণ চালিয়েছেন, প্রক্স সেখানে কিন্তু ব্যবহার তিনি করেছেন একটা আমাদের চার্জ বাস্টারে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছিলাম এই সাইড থেকে আপাতত আমাদের লাস্ট মোমেন্টের আমাদের বলা চলে যে ফ্লুক্সোরা কিভাবে তারা সেলিব্রেট করছে, সেলিব্রেশন নয় যেন খুবই নর্মাল। অ্যান্ড এই সাইড থেকে কিন্তু আপাতত আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে। আপু ইউয়ান যখন বুইয়া করে, আমি একটা জিনিস বলছিলাম যে যেন না আসলে আজকে দিনে ব্যাক টু ব্যাক বুইয়া হয়ে যায়। ব্রাজিলের থেকে দুটো বুইয়া, যেটা আমি প্রিভিয়াস ডেতে দেখেছি উইক 2-তে, আমাদের উইক 2 ডে 1-এ যেটা আমরা দেখেছি যে দুটো করে বুইয়া এসেছে 3টে দেশ থেকে। আমাদের থাইল্যান্ড থেকে দুটো বুইয়া, ভিয়েতনাম থেকে দুটো বুইয়া, ব্রাজিল থেকে দুটো বুইয়া। আজকের দিনে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি যে আমাদের ব্রাজিল থেকে প্রথম 2 ম্যাচে দুটো বুইয়া গিয়েছে। এখন পরবর্তী ম্যাচেও কি এই কনসিস্টেন্সি মেনটেন করা পসিবল কিনা, নাকি নতুন কোনো দেশ থেকে আসলে একটা বড়সড় প্রাইড মেনটেন করবে, দেখতে চাই আমরা। একদম। এবং আজকের দিনটাতে আমার এসে মনে হচ্ছে যে R7 তারাও একটা বুয়ের জন্য খুবই বদ্ধপরিকর। বেশ সময় ধরে আমরা কিন্তু সেকেন্ড ম্যাপেই দেখেছিলাম যে তারা খুবই দেখে শুনে খুবই ক্যালকুলেটেড কিছু মুভ দিচ্ছিলেন ওই জায়গাটিতে। রোটেশনের ব্যাপারে তারাও কিন্তু খুবই একটা বুইয়া এই জায়গাটিতে কন্ট্রোল করতেছে। বাট রাইট নাও আমাদের স্ট্যান্ডিংসটা আমরা দেখে নিব প্রিভিয়াস ম্যাচের। আলপাইন খুবই দুর্দান্ত ছিল ফ্লুক্সের জন্য, 17টি এলিমিনেশন অ্যান্ড বুইয়ার পয়েন্টস নিয়ে 29 ওভারঅল পয়েন্টস। আমি বলবো এটা খুব ভালো একটা জাম্প। অ্যান্ড মুভি স্টার 7 তাদের কাছে 18 এলিমিনেশন। ওকে, 26 overall points. Movie Star 7 played really well. একটা বুইয়াই এই জায়গাটিতে যেন তাদের জন্য অধুরা। WAG তারাও খুব ভালো একটা কামব্যাক দিয়েছে, 23 points. I think এটা তাদের পারফেক্ট ম্যাচ ফর টুডে, যেমনটা তাদের হওয়া উচিত। ক্লিয়ার ভিশন সেম, তারাও খুব ভালো একটা কামব্যাক দিয়েছেন। রেড ক্লিফ তারাও বেশ ভালো একটা খেলা দেওয়ার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত টিকে থেকেছিলাম। বাট ওই যে একটা ভালো রাশ মুভি স্টার 7 এর কাছ থেকে একটা M79 এ গোটা রেড ক্লিফ গন।
সো রেড ক্লিফ ওই জায়গাতে ফল করেছিলেন হেভি, তারা খুব একটা ভালো আমি পয়েন্টস বলবো না, মাত্র 6টি পয়েন্টস। নোভা লিজিয়ন 5, ইভোস ডিভাইন অ্যান্ড আদার যারা রয়েছে বটম 6-এ, প্রত্যেকটি স্কোয়াডই 5-3-2-1 এই টাইপের পয়েন্টসই গ্যাদার করতে পেরেছে, যেটা আসলে আমি বলবো যে তাদের পজিশন আপগ্রেডের জন্য আইডিয়াল না। And yes, well, standing থেকে তো দেখতে পাচ্ছি মুভি স্টার 42 পয়েন্টস দিয়ে কিন্তু সবার উপরে আছে, কোনো বুইয়া কিন্তু তাদের কাছে নেই। ফ্লুক্সো তারা কিন্তু এই সাইড থেকে 32 পয়েন্টস নেবেন, শেয়ার করবেন ক্লিয়ার ভিশনের সঙ্গে 32 পয়েন্টস নিয়ে। ওয়াকদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা 28 পয়েন্টস নিয়ে। আর কিউ কাজুরা কিন্তু শেষ করেছেন 27 পয়েন্টস দিয়ে দুটো ম্যাচ শেষে। দের কাছে একটা বুইয়া 23 পয়েন্টস, তারা কিন্তু এই মুহূর্তে সিকিউর করবেন। অ্যান্ড লুক অ্যাট ইভোস ডিভাইন 16 টোটাল পয়েন্টস, এভিদের কাছে 16। রেড ক্লিফ কিন্তু এই মুহূর্তে 14 পয়েন্টস দুটো ম্যাচ শেষ করে এনেছেন। এই কনসিস্টেন্সিতে যদি যেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আছে কিন্তু আমরা আপু আজকে দিন দেখতে চলেছি। অ্যান্ড আমরা সেখানে নোভা লিজিয়ন থেকে দেখতে পারবো 10টি পয়েন্ট নিয়ে তারা আছে। অল গেমার্স গ্লোবাল 9 পয়েন্টস অ্যান্ড হটশটরা সেখানে কিন্তু মাত্র 1 পয়েন্ট নিয়ে আছে। দুটো ম্যাচ শেষ করে এলিমিনেশন সবে মাত্র 1, অ্যান্ড এখনো পর্যন্ত কিন্তু টপ 10-এ রাইজ করতে পারেননি এই পাকিস্তানি প্রাইড। একদম বারবারই ড্রপ লোকেশনে ফল করতে হয় তাদের, বাট রাইট নাও আমরা হাইলাইটসে কিন্তু একদম আমাদের ফরেস্ট রেডের সেই জায়গাটিতে চলে যাব যেখানে ব্যাক টু ব্যাক মুভি স্টার 7 ফল করে এই জায়গাটিতে। এই ফাইটের পরে 17টি এলিমিনেশন তাদের কাছে ছিল। ফ্লুক্সোর এগেইনস্টে তারা গেলেন একদম ক্লোজ কম্বাট ফাইটে, বুজিনকে ডাউনও করা হয়েছিল, বাট পরবর্তীতে টিকে থাকতে পারেনি। অন্যদিকে ক্লিয়ার ভিশন ভার্সেস ফ্লুক্সোর এই ফাইটটা যেন একদম ইজি ক্লিন একটা ফিল্ড ছিল ফর ফ্লুক্সো। খুবই দ্রুত তারা আমি বলবো যে খুবই ফাস্ট ফরওয়ার্ড তারা এই ফাইটে শেষ করেছেন এন্ড তাদের বুইয়াটা সিকিউর করেছেন। এই সাইডে আসলে R7 অ্যান্ড RC দের যে ফাইটটা আপু, এটা নিয়ে একটু আসলে বিচার বিশ্লেষণা করতে হয়, যদি আসলে জাজমেন্ট করা যায় না, বাট অ্যানালাইসিসের দিক থেকে যদি আমরা বলি, দেখুন যখন R7 এর সঙ্গে একটা R7 যখন ফাইটে ছিল মুখোমুখি ফাইটে, তখন কিন্তু পেছন থেকে RC এর এন্ট্রি হয়, যেটা কিনা আসলে মনের মধ্যে একটা বড় সড়ো খটকা লাগায়, না যেন RC দের কাছে একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। অ্যান্ড যেটা বলছিলাম যে RC দের প্রথমে আক্রমণ চালানো শুরু করে জোকার, তাদের উপর একটা কাউন্টার প্রেশার দেয়, কাউন্টার ড্যামেজ দেয়, যাতে করে RC রা নিজেদের ফায়ার একটু হলেও কমিয়ে দেয়। এন্ড সেটা কিন্তু হয়েছে আমাদের জোকারের নকের পর। হ্যাক্স আসলে সেখান থেকে লোকেশনস গুলোকে আসলে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন, এন্ড একটা 79 কিন্তু ফিনিশ এসে পড়ে। অন দ্য আদার গেমস কিং ফ্রন্ট ফেসে যে ফাইটটা হচ্ছে সেটাকে কিন্তু তিনি খুব ভালোভাবে কন্ট্রোল করছিলেন, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড এই মুহূর্তে টিম স্টেটস আমরা দেখতে পাচ্ছি ফ্রক্স, জিন, MT7 অ্যান্ড ববস, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো আজকে দিনে MT7 টাইপের রোল, বাট এখানে আমরা কিন্তু আসলে তাকে সাপোর্টার রোলে দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, বাট এই সাইড থেকে তো ড্রেকি আমরা পেট হিসেবে দেখতে পারবো, সঙ্গে দুটো ডাইনাকুলার্স অ্যান্ড একটা বিস্টেন পোয়েটের কিন্তু ব্যবহার হচ্ছে। A124 স্কাইলার অস্কার সেখানে ব্যবহার হচ্ছে। লুক অ্যাট এ জিন 7 eliminations, but Bobs did the job. 5 elims, 9 assists and 3,460 total damage. একদম অ্যাজ আ বম্বার M79 গ্রেনেড প্রত্যেকটা থেকে এলিমিনেশন না হলেও বেশ ভালো কিছু ড্যামেজেস এবং অ্যাসিস্ট্যান্স কিন্তু প্রোভাইড করেছে টিমকে। ববস আজকের দিনে তার প্রথম ম্যাপারকে ছড়িয়ে যে ব্লান্ডারটা ছিল সেটা খুব ভালোভাবে কিন্তু সামলে নিয়েছেন এবং পারফেক্ট একটা বুইয়া সেকেন্ড ম্যাপে এসে খুব ভালো একটা টার্ন ওভার ফ্লুক্সোদের জন্য। সো আই থিঙ্ক আজকের দিনে ফ্লুক্সো #7 থেকে উন্নীত হবে টপ 6 স্কোয়াডস ফর ফাইনালের সেই যে স্পটগুলো সেখানটাতে। অ্যান্ড বুজিন অলওয়েজ ভালো খেলে, সো তাকে নিয়ে আসলে আলাদা করে কি বলবো বুজিনকে নিয়ে। একদমই টপ নচ কনসিস্টেন্সি বলা চলে। অ্যান্ড ববস বুজিন MT7 বলা চলে। ববস ইয়াস এই মুহূর্তে কিন্তু MVP অফ দ্য গেম স্পটলাইট যিনি পাবেন তিনি কিন্তু সেখান থেকে নেইডের 5 eliminations, 3,460 damages and 9 assist কিন্তু তিনি কানেক্ট করেছেন। অ্যান্ড কিংফিশার ছিল তার আজকের দিনের প্রিয় গান। হ্যাঁ আপু, গান ইউজ করেছেন কোথায় এই জায়গাটিতে? মোস্ট অফ দ্য টাইম আসলে তাকে গ্রেনেড ব্যবহার করতে দেখা গিয়েছে। আমি বলবো যে এটাও ভালো গান, কারণ আর্লি একদম আমি বলবো যে এই ম্যাপের শুরুতে আমরা যখন শুরু করি সেখানে কিন্তু এলিমিনেশন যেগুলো এসেছিল সেগুলো কিংফিশার থেকে তুলেছিলেন ববস। সো এই জন্য হয়তো বা কিংফিশার থেকেই আমরা দেখতে পাচ্ছি তার অ্যাজ আ মোস্ট ইউজড গান হিসেবে। এই সেট থেকে কি হয় অলরেডি কিন্তু আমরা দেখে ফেলেছি MVP কে অ্যান্ড ওয়েপন প্রিপারেশন
ফার্স্ট সার্কেলে যদি আমরা বলি, দেখুন 4টে এলিমিনেশন এসেছে, কিং ফিশার থেকে 2টো। তার পরবর্তী সার্কেলে যেন ক্লোজ রেঞ্জে খুব স্ট্রং ছিলেন, তার পরবর্তী সার্কেলে কোনো কিলে আসেনি ফ্রম ফ্লুক্স, বাট থার্ড সার্কেল থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে ক্লোজে তারা খুব স্ট্রং ছিলেন। ফোর্থ সার্কেলে একটা এলিমিনেশন, ফিফথ সার্কেলে একটা এলিমিনেশন, অ্যান্ড লাস্ট সার্কেল যেন পুরোটাই ক্লোজ রেঞ্জে খেলেছেন। অ্যান্ড এটাই স্বাভাবিক আপু, বিকজ লাস্ট সার্কেল ফাইটসগুলো ক্লোজ কম্পিটে হয়, ক্লোজ গেম খেলাটা খুবই একদম আসলে ইউজুয়াল। অ্যান্ড ইয়েস, ওভারঅল মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম সেকেন্ড সার্কেল ছাড়া এভরি সিঙ্গল সার্কেলে কিন্তু আমাদের ফ্লুক্সোরা তাদের সেই কাঙ্ক্ষিত কিলসগুলো কিন্তু তারা লুফে নিতে পেরেছেন খুব ভালোভাবেই, যেখানে কিনা আসলে বলা চলে লাস্ট সার্কেলে সব থেকে বেশি কিল ফ্লুক্সোদের কাছে এসেছে। কথা হচ্ছে ওয়েপন প্রোগ্রেশন নিয়ে, সেক্ষেত্রে যদি বলতে হয় বা জিন প্রথমেই একদম আমি বলবো যে বুজিন অ্যান্ড ববস দুজনেই কিন্তু কিংফিশার থেকে শুরু করেছিল যাত্রা, তাদের M10-এ সুইচ করে, অ্যান্ড বুজিনকে ট্রগন থার্ড সার্কেলের দিকে কিন্তু চার্জ বাস্টার অ্যান্ড ট্রগনের ইউজ খুব হয়েছে। এর পরবর্তী লাস্ট সার্কেলের দিকে কথা বলা হলে সেখানে চার্জ বাস্টার অ্যান্ড ট্রগন M79 এর বহুল ব্যবহার ছিল। শেষমেশ লাস্ট শট যেটাকে আমরা বলবো যে বুইয়া শট, যেটা কিন্তু উইনচেস্টার থেকে এসেছে। অ্যান্ড ওভারঅল স্ট্যান্ডিংস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল উইক 2 ডে 3 এর, যেখানে বুরিয়াম ইউনাইটেড সবার উপরে থাকে। আজকে যারা প্লেইং তাদেরকে কাছ থেকে দেখতে চাই আর কে কাজু, তারা রাইস করবেন ওয়ান্স এগেইন 286 পয়েন্টস নিয়ে, ফ্লুক্সো রাইস করবেন 274 পয়েন্টস নিয়ে, পিস পোর্ট ছেড়ে নেমে যাবে 273 তে, মুস্টার সামেট 273 অলসো ফর देम, তারাও কিন্তু এই মুহূর্তে রাইস করে ফেলবেন আপকামিং ম্যাচেসে। অ্যান্ড এল গেমার্স গ্লোবাল 257 ডাউন পজিশন এসেছেন, ফ্যালকনস 256 দেখতে পেয়েছিলাম আমরা। অ্যান্ড সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু হেভিদেরকে 208 পয়েন্টস তারা নিয়েছেন। ইভোস ডিভাইনদের কাছে কিন্তু 191 পয়েন্টস আছেন, নোবেল লিজিয়নদের কাছে 185 আমরা দেখতে পাচ্ছি। এই সাইড থেকে ক্লিয়ার ভিশন স্পোর্টস 139, অ্যান্ড লুক অ্যাট ওয়াগ স্পোর্টস, আর মাত্র 2টো পয়েন্ট প্রয়োজন এই সাইডে কিন্তু রেড হক্সদেরকে টপকে যাওয়াটা। অ্যান্ড রেড হক্সটা কিন্তু তাহলে #16-তে আবারও নেমে আসবে। Look at Evos Divan and Nova Legion. Already Evos Divan কিন্তু Nova Legion কে #13 এ নামিয়ে দিয়েছেন, এবং ডিফারেন্সটা এই জায়গাটাতে 6টি পয়েন্টস হাড্ডাহাড্ডি লড়াই ইভোস এন্ড নোভা লিজিয়নের মধ্যে হচ্ছে। অ্যান্ড হেভিকেও কিন্তু একটা ভালো পয়েন্টস গ্যাদার করতে পারে প্রিভিয়াস ম্যাচগুলোতে, 5টি পয়েন্ট 6টি পয়েন্টস। আই গেস খুব শীঘ্রই তাদেরকে কিন্তু এই জায়গাটিতে যে কেউ রিপ্লেস করে ফেলবে। বাট আপকামিং ম্যাচগুলোতে আরো অনেক বেশি ইন্টেন্সিটি হবে, এবং সেই ইন্টেন্সিটিতে আবারও আপনাদের সাথে যুক্ত হবে আমাদের নতুন একজন কাস্টার। ফর নাও, হ্যালো হাফিজ। এন্ড এই মুহূর্তে কিন্তু স্বাগতম জানাতে চাই আমাদের এই সাইড থেকে থাকা নতুন কাস্টার, যা ভয়েস, যার আসলে ভয়েস দিয়ে তিনি আসলে আপনাদেরকে মাতিয়ে রাখবেন আমাদের আপকামিং দুটো ম্যাচ দিয়ে। অ্যান্ড হি ইজ নান আদার দেন রেদন আহমেদ রাতুল, RD8 জুনিয়র। ওয়েলকাম RD8, কেমন লাগছে তোমার আজকের এই নকআউট স্টেজের শেষ দিনে? অনেক চমৎকার, কিন্তু আমাদের ম্যাচেস গুলো চলমান চলছে এখনো পর্যন্ত, অ্যান্ড আলহামদুলিল্লাহ সব দিক থেকেই সবকিছু ভালো। অ্যান্ড ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ম ওয়েলকাম IFRS। এতক্ষণ যাবত ম্যাচ নাম্বার 1 ম্যাচ নাম্বার 2-তে আমরা ব্রাজিলিয়ান ডমিনেশন দেখেছি, ফ্লুক্সো E1 স্পোর্টস এখনো পর্যন্ত তাদের ডমিনেশন তারা শো করে যাচ্ছে। ম্যাচ নাম্বার 3 কিছুক্ষণ পরে স্টার্ট হবে, এবং আমাদের প্লেয়ার্সরা কিন্তু প্রস্তুত, এবং স্পেশালি ক্লিয়ার ভিশন তারা কিন্তু খুব চমৎকার একটা গেম প্রিভিয়াস ম্যাচে উপহার দিয়েছে। ইয়াপ, অ্যান্ড লেটস সি এই মুহূর্তে আপাতত আমাদের ক্লিয়ার ভিশন অ্যান্ড ওয়াগ বোথ অফ দ্য টিমস তারা কিন্তু খুবই ভালো প্লে করেছে। RD8 আমরা যদি ভুল না বলি দুটো দলেরই কিন্তু বেশ পয়েন্টের প্রয়োজন, আর দুটো দলে কিন্তু বেশ ভালোভাবে পয়েন্টসগুলোকে সিকিউর করছে। আমাদের ওয়াগ আমাদের এই সাইড থেকে কিন্তু আমাদের নোবেল লিজিয়ন এন্ড ইভোসদের কিন্তু পয়েন্ট প্রয়োজন ওভারঅল মিলিয়ে 239 টু সিকিউর দ্য টপ 12 গ্র্যান্ড ফিনালে, যেখানে অলরেডি ওয়াগদের পয়েন্টস আছে 238। লেটস সি যেটা পারবেন কিনা। হটশট যেন আসলে মন ভাঙার মতন একটা অবস্থা, কি হচ্ছে হটশটের সঙ্গে। এই হটশট যেন আমরা আসলে এক্সপেক্ট করিনি এর আগের বার, বাট এই হটশট যেন মাত্র দুটো ম্যাচে বলা চলে একটি মাত্র পয়েন্ট এনেছেন। তৃতীয় ম্যাচ নেক্সট ডিজিটালাইজড ম্যাপে কি হবে, কোন দল কেমন করবেন, গ্র্যাব ল্যাবসে কেমন গ্র্যাভিটি কাজ করবেন দেখতে চাই আমরা। এই মুহূর্তে কিন্তু পরবর্তী ম্যাচ শুরু হয়ে যাবে নেক্সট এরাতে। এক্স্যাক্টলি, নেক্সট এরা খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটি ম্যাপ, যেখানে গেম নাম্বার 3 অনুষ্ঠিত হবে। প্লেয়ার্সরাও এখন এই ম্যাপের জন্য প্রস্তুত, যেটা নিয়ে হচ্ছে প্রথম 2 ম্যাচেও আলাপ আলোচনা চলছিল IFRS, যে টপ 12-এ কোন 12টি দল কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য। হাড্ডাহাড্ডি লড়াই চলছে পেরু টিম নোভা লিজিয়নদের সাথে ইন্দোনেশিয়ান একটি টিম ইভোস ডিভাইন, যাদের ঘরের মাটিতে তারা চাইবে না তারা এলিমিনেট হতে, তারা চাইবে গ্র্যান্ড ফাইনাল
ফাইনালে পারফর্ম করতে। পয়েন্টের ডিফারেন্স কিন্তু অত বেশি নয়, পয়েন্টের ডিফারেন্স অনেকটা কম। সো সেই ডিফারেন্স যদি বাড়াতে হয় তাহলে ব্যাক টু ব্যাক ভালো গেম খেলতে হবে, ভালো কনসিস্টেন্সিফুল সেখানে পারফরমেন্স তাদেরকে শো করতে হবে। লেটস সি আপকামিং ম্যাচেস গুলোতে ইভোস ডিভাইন সেটা পারে কিনা। ইভোস ডিভাইন পাবেন কিনা। এন্ড লুক এট এজি গ্র্যান্ড ফিনালে কনফার্মের পর কতটা বেশি আসলে স্বাভাবিক আছেন, কাজ ডিউ তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন তিনি সেই স্টেটমেন্টটাকে কনফার্ম করে ফেলেছেন। এই জিদের যে ফলটা ছিল বা যে ডাউনফল আমরা ধরে রাখি, সেই ডাউনফলের পর যে তারা রাইজ করেছেন এই টুর্নামেন্টে গ্লোবাল ফাইনালস 2025-এ, দ্যাটস অ্যামেজিং। অ্যান্ড আরসি লুক এট দেম, হাসি নেই, যেন হতাশায় ভরপুর পুরোটা সময় জুড়ে, যেন এক ফোঁটা হাসিও তাদের মুখে দেখতে পাচ্ছি না। এই যেন বিষণ্ণতায় ভরপুর এক টিম। তবে বাংলাদেশের এই টিম এখনো পর্যন্ত কোনো বুইয়া পায়নি। প্রত্যেকটা ফাইট যেন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, এই যেন আমরা কেউই চাইনি। তবে পারবেন কিনা আরো একটিবার উঠে আসতে। রেড ক্লিফ জানেন কিভাবে আসলে একটা ভালো পারফরমেন্স দিতে, অ্যান্ড তাদের এই জোন রোটেশনস যেন আজকের দিনে তাদের পজিশন মেনটেনিং যেন আসলে প্রমাণ করছে তারা কতটুকু স্ট্রং আসলে রোটেশন দিতে জানেন। অ্যান্ড লেটস সি, এই মুহূর্তে আপাতত আমাদের জন্য বাকি টিমদেরকে দেখতে পাচ্ছি নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। 2 মিনিটের মাথায় কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। কি হবে ম্যাচে? অ্যান্ড এই মুহূর্তে আর 7 স্টারদেরকে দেখতে পাচ্ছি 169 টোটাল এলিমিনেশনস RDH। এক্স্যাক্টলি, এবং ওভারঅল স্ট্যান্ডিং এ তারা প্রায় দ্বিতীয়তম স্থানেই তাদেরকে দেখা যাবে। মুভি স্টার আর 7 সেই উইক 1 এর প্রথম দিন থেকে শুরু করে প্রথম সপ্তাহের একদম প্রথম দিন থেকে তারা মোটামুটি ভালোই খেলে যাচ্ছে। শুরুটা অতটা ভালো ছিল না, প্রথম 2 ম্যাচেই একেবারে মুখ থুবড়ে পড়েছিল, বাট তারপরে যে কামব্যাক দেখিয়েছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। বর্তমানে তারা দ্বিতীয়তম স্থানে রয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এ। এলিমিনেশন বলুন, ড্যামেজ বলুন, অ্যাসিস্ট বলুন, সব দিকেই তারা কিন্তু খুবই ভালো জায়গাতে দেখা যাচ্ছে দলটিকে। এবং তারা ইনফ্যাক্ট বর্তমানের যে গেমগুলো সেগুলো কিন্তু খুবই ভালো খেলে যাচ্ছে। গেমস কিং তাকে যখন দেখছিলাম তার সেই ইশারাতে মনে হচ্ছিল সে হয়তো আমার কথাগুলো কোনোভাবে শুনছে, বাট কোনোভাবে তার কান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। স্পোর্টস তাদেরকেও দেখছিলাম, তারাও কিন্তু নিজেদের মধ্যে প্রস্তুতি গ্রহণ করছে। বুইয়া কার্ডস বলে একটা কথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেইটা যে প্রিভিয়াস ম্যাচটা ছিল সেই প্রিভিয়াস ম্যাচও আমরা দেখতে পেয়েছি খুব দ্রুত এলিমিনেট হয়ে গিয়েছিল প্রথম ম্যাচ বুইয়া করার পরে। বাট সেই দ্বিতীয় ম্যাচটাও ফ্লুক্সও তারা লুফে নিয়েছিল। ওয়াগ ই স্পোর্টস একটা ভালো পারফরমেন্স প্রিভিয়াস ম্যাচে তাদের কাছ থেকেও আমরা দেখতে পেয়েছি, এবং আশা করব কি আপকামিং ম্যাচেসেও তারা যেন কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে। Yep, and no mercy probably from Bitzin. Let's see, Bobs খুবই চিল মুডে আছেন এই সাইড থেকে, and look at them এই মুহূর্তে। MT7 বি লাইক, ভাই আমার আসলে কোনো কিছু দরকার নেই, আমি গেমে অনেক বেশি ফোকাসড, এন্ড গেম থেকে কিন্তু আসলে টপ পারফর্ম দিতে চাইবো। এন্ড আমি জানি না আসলে বিটজিন কি দেখানোর তিনি প্রচেষ্টায় আছেন, কি দেখাতে চাচ্ছেন তিনি এই সাইড থেকে। লেটস সি, E1 এই মুহূর্তে তারাও কিন্তু অনেক বেশি চিলড মুডে আছেন, কাজ E1 বুইয়া কার্স বলে প্রচলিত সেই কথায় E1 তো ফেসে গিয়েছেন একবারের মতন। তবে পরবর্তী ম্যাচে যেন এই অভিশাপ আমাদের ট্রুকসোদের গায়ে না লাগে সেটা দেখতে চাইবো। ইভোস একটা বড় সড়ো লড়াই চলছে, স্টিল 6 পয়েন্টের লিডে আছেন নোভা লিজিয়ন থেকে, অ্যান্ড যদি তাদের কোয়ালিফাই করতে হয় নোভা লিজিয়ন্স থেকে একটা পয়েন্ট হলেও কিন্তু তাদের এগিয়ে থাকতে হবে। নোভা লিজিয়ন কোনোভাবেই ছাড় দিয়ে কথা বলবে না ইভোস ডিভাইনদেরকে। আমাদের তৃতীয় ম্যাপ নেক্সট এরা সেটা কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। টিমসরা ইতিমধ্যেই তারা কিন্তু ফ্লাইটে উঠে পড়েছে, এবং কিছুক্ষণ পরে আমরা ফ্লাইট পাথ সেইটাও দেখতে পারবো। গ্র্যাব ল্যাব সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখছিলাম, গ্র্যাভিটি নিয়ন্ত্রণে আনতে হবে, তার পাশাপাশি গেম প্লে সেইটাও কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে একদম নিচে থাকা কোয়ালিফিকেশন ঝুলে থাকা দলগুলোকে। এবং যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশি টিম রেড ক্লিফ তারাও কিন্তু তুলনামূলক মোটামুটি ভালোই খেলে যাচ্ছে। আজকের দিনের প্রথম 2 ম্যাচ থেকে 7 করে 14টি পয়েন্ট তারা সিকিউর তো করেছে, কনসিস্টেন্সি দেখা যাচ্ছে, বাট পয়েন্টের অ্যামাউন্টটা আরো একটু বাড়িয়ে তুলতে হবে। ফিনিশিং তারা আজকের দিনে খুব ভালো করতে চাচ্ছে, দুটো গেমেই কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি। ফ্লাইট পাথ আরো একবার মিডল অফ দ্য ম্যাপই দেখতে পেয়েছি আমরা। ফ্লুক্সো ইতিমধ্যে একটা ভালো স্প্লিটেশন মেইনটেইন করছে, বেটজিন একা থাকবে অন দ্য আদার সাইড। নোবেল লিজিয়ন ইভোস ডিভাইন একই জায়গাতে ল্যান্ড করেছে, দুটো দল মুখোমুখি হবে। সেবাস ধীরে ধীরে ইভোস ডিভাইনের প্লেয়ারদের একদম কাছাকাছি ক্লোজ ইন করছে। শুরুতেই ইভোস ডিভাইনকে এলিমিনেট করতে চায়, বাট এইম গট নক করলো লোপেসকে, এন্ড ক্লুসো কোসেলকে নক নিয়ে নিবে অন দ্য আদার সাইড। লিওকেও দেখতে পাচ্ছি আমরা এলিমিনেশন পয়েন্টগুলো সিকিউর করতে, বাট ইভোস ডিভাইন
নাও দে আর ইন ডেঞ্জার, একে একে বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছে নোভা লিজিয়নের এই কাউন্টার অ্যাটাক অথবা এই ঘাতকীয় আক্রমণের জন্য কোনোভাবেই হয়তো বা ইভোস প্রস্তুত ছিল না। ইটস আ টার্গেট আরডিস বারবার মেনশন করতে চাই, টার্গেট করা হয়েছে। আমি যদি ভুল না করি, কজ এইজিদের এই মুহূর্তে ইভোসদেরকে থামাতে হলে কিন্তু অবশ্যই নোবেল লিজিয়নদেরকে তাদের অ্যাগেইনস্টে যেতে হবে। অ্যান্ড HS হটশট স্পোর্টস, দ্য টিম ফ্রম পাকিস্তান, বাট লুক অ্যাট আরসি, কাছাকাছি কিন্তু তারা আছেন। রেক্সে মুভ করবেন তিনি, বাট পজিশন ওয়াইজ এই মুহূর্তে হোপকে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড সামনে কিন্তু ফাহিম আছেন, লিখু রিভাইভ করতে পারবেন সেই বিশ্বাস আমার মন বলছে। তবে হটশটদেরকে দেখতে পাচ্ছি, আর একটা রাইস কিন্তু তারা করে ফেলবেন এই ম্যাচে। ভালো কিছু কেউ ফিট তারা অ্যাড করে নিচ্ছেন। আর নাসকে দেখা যাবে এই সাইড থেকে, অবস্থা ভালো নয়, বাট অ্যাকশন তিনি কিন্তু দৌড়ে যাচ্ছেন। মালকে উদ্দেশ্য করে চেস করা হতে পারে, মাল ব্যাকফুটে এসেছেন, কিছুটা স্টে করছেন, ফাইট ব্যাক করার চেষ্টা। তবে এবার প্রথমে কিন্তু চার্জ করবেন, হেডশট, Goodbye, but let's see এবার লিওরো আছেন আমাদের জন্য। অ্যান্নাজ রাইট সাইডে তিনি, পেছন থেকে প্লেয়ার আছে, ফুটস্টেপ কাউন্ট না করতে পারলে কিন্তু বিপদ ঘটবে। পেছনে প্লেয়ার আছেন, চার্জ করবে, back shot right down from Maul, charge হবে, Maul going for another one right down, back shot, it's a finish, 18 here with the perfect finish right now. হাসু তাকে উদ্দেশ্য করে প্রেশার করার চেষ্টা, গ্রেনেড আসবে, গ্রেনেডের প্রেশার, গ্রেনেড যাওয়ার আগেই হাসু তিনি কিন্তু চুজ দ্য ব্যাটল ছুড়ে দিয়েছিলেন, বাট আর কিউ আবে এই নোমোর এবার কিন্তু অ্যাকশনে এন্ট্রি হবে। অ্যাকশন সুপার হিরো হতে এসেছিলেন, তবে যেন নিজের দলের জন্য ভিলেন হয়ে ফিরে যাবেন। বাট উনি নিজের এলিমিনেশনটা দেওয়ার আগে আগে ভাগ্য ভালো যে একটা প্লেয়ারকে অন্তত রিকল করে যেতে পেরেছেন। দ্যাটস রিজন হটশট এখনো পর্যন্ত ম্যাচের মধ্যে বিদ্যমান দেখতে পাচ্ছি আমরা। ম্যাপের অন্য প্রান্তে ওয়াগ স্পোর্টস নিজেদের সেই শক্তিমত্তার পরিচয় দিচ্ছে আজকের দিনে নকআউট স্টেজের একদম শেষ দিনে এসে। শেষ ম্যাচেসগুলোর একদমই দ্বার প্রান্তে আমরা রয়েছি। মুভিস্টার R7 টুইন ব্রিজে এই মুহূর্তে হেভিদের সাথে মোকাবেলা করতে দেখা যাবে এই দলটাকে। লিওনকে দেখতে পাচ্ছিলাম এবং উনি কিন্তু নিজের ক্যারেক্টার স্কিল দিয়ে নক বের করেছিল। নোভা লিজিয়নের প্লেয়াররা কোনোভাবেই এলিমিনেশন তাদের নেওয়া যাবে না। লোপেস আগে আগে বেরিয়ে যাওয়ায় বেঁচে গিয়েছে এই যাত্রায়। E1 স্পোর্টস তারা যে টার্গেটটা করেছিল, যে আক্রমণটা করেছিল, সেই আক্রমণ থেকে প্রায় মাল্টিপল প্লেয়ার কিন্তু এই মুহূর্তে হারিয়ে ফেলেছে। রয়েছে লোপেস কাদের সামনে, ইভোস ডিভাইনদের সামনে, রে, কোসেল, এইম গড একসাথে তারা কিন্তু সামনে এই মুহূর্তে রয়েছে। এবং যদি দেখে ফেলে লোপেসকে, তাহলে তাকে যদি ফিনিশ করা হয়, নোভা লিজিয়ন আস্তে আস্তে নিজেদের জায়গাটা হারাতে থাকবে। কারণ স্টিল আইফারেস এখনো পর্যন্ত কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং এর মধ্যে একটু হলেও এগিয়ে রয়েছে ইভোস ডিভাইন। অ্যান্ড এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোভা লিজিয়নদেরকে আপাতত খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছেন। আর সি যেভাবে ম্যান রিকল করতে পারছেন, দ্যাটস আ হিউজ অ্যাডভান্টেজ ফর দ্য টিম। বাট এই হটশট ওয়ান্স অ্যাগেইন দে উইল ফল, এটা আমার যেন মন বলছে। বাট রিভাইভ করে ফেলতে পেরেছেন আনাজ, দ্যাটস আ গুড সাইন ফ্রম দ্য টিম। বাট খাভি এবার কিন্তু বিদায় দিয়ে ফেলবে হটশটের একটা প্লেয়ারকে। আর কিউ মাল 7 হেভিদেরকে দেখতে পাচ্ছি আমরা, ফাইটে যাবেন আর কিউ ভার্সেস টিম E1 স্পোর্টস। মালের সেই পারফরমেন্স যেন পরিচয় দিয়েছে যে হটশট কিছুই না। ইভোস গ্রেট আক্রমণ চালিয়েছেন এই মুহূর্তে লিওর ওপর। অ্যান্ড লেটস সি ডুডস তাকে কি এবার থামানো যাবেন কিনা। E1 আর্সেনাল লুট করতে চাইবেন কিনা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রবাবলি ইয়েস, আর্সেনালটাকে ওপেন করে সেটার জন্য একটা হার্ড কভার মেইনটেইন করতে চাইবেন। আর্সেনালটাকে আপগ্রেড করা হয়েছে 600 টোকেন্স এর বদলে, আমি যদি ভুল না হই এই মুহূর্তে। অ্যান্ড অ্যাকশনের বিদায় পর ওয়ান্স অ্যাগেইন হটশট স্পোর্টস #12। বারংবার সেই 12তম স্থানটা মনে হচ্ছে হটশটের জন্যই তারা বারংবার সেই পজিশনেই হচ্ছে এলিমিনেট। নিজেদেরকে আরো একবার ঘুরে দাঁড়াতে হবে এবং তাদের পারফরমেন্স সেখানে শো করতে হবে। ইভোস ডিভাইন সেখানে কিন্তু সামনে ক্লিয়ার ভিশনদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ববস উনি ভেহিকলস দিয়ে চলে এসেছে। কোসেল নকটা বের করতে পারবে কিনা, প্রোবেকে দেখতে পাচ্ছি আমরা। দুটো প্লেয়ারই মুখোমুখি হওয়ার একদমই দ্বার প্রান্তে রয়েছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত মুখোমুখি হয়নি। কোসেল তার পুরো 4টা প্লেয়ারকে নিয়েই থাকবে এইখানে। ববস এসেছিল স্কাউটিং করতে,
করতে যে কয়টা প্লেয়ার রয়েছে এই জায়গাটিতে, এবং ওনার স্কাউটিংটা শেষ, উনি জায়গা থেকে বেরিয়ে গিয়েছে। কোনো প্রকার ফাইট এক্সিকিউশন দেখতে পাইনি, বাট প্রবে উনি মেবি বের হতে পারবে না। তার ডানে বামে দুই দিক থেকে প্লেয়ারের অ্যাটাক হচ্ছে, প্রবে তার উপর আক্রমণ করা হবে। কোসেলের রেয়ার এইচপি অতটাও ভালো নয়, বাট কোসেল উনি নক ফিনিশটা কিন্তু সেখানে কনফার্ম করে নিল। 5টি এলিমিনেশন, যেইভাবে ইভোস ডিভাইন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তারা কিন্তু নিজেদের সেই গ্র্যান্ড ফাইনালের স্পটটা কনফার্ম করছে। অন দ্য আদার সাইড নোভা লিজিয়ান, তারাও কিন্তু প্লেয়ার গুলোকে পুরোপুরি ভাবে রিকল করে ফিরিয়ে নিয়ে এসেছে। ফ্লুক্সো একটু আগে স্কাউটিং করেছিল কয়টা প্লেয়ার রয়েছে, এইবার ফরমেশন ওয়াইজ ট্যাকটিক্যালি প্লে করার পালা। ফ্লুক্সো 2-2 স্প্লিটেশন মেইনটেইন করছে। ইভোস ডিভাইন থেকে একটা প্লেয়ারকে স্টিল নক করা হয়েছিল, বাট তাকে আরো একবার রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। বাট এইচপি এর ঘাটতি থাকবে, যেহেতু দুটো দলই সার্কেলের বাইরে, একটা এক্সট্রা প্রেসার দুটো টিমের কাছে কিন্তু থাকবে। বাট ফাইট লং লেন্দি করা যাবে না, বিকজ থার্ড পার্টি হওয়ার স্টিল এখনো পর্যন্ত সুযোগ রয়েছে। ইয়াপ, অ্যান্ড ইভোসদেরকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রক্সকে দেখতে পারবো আমরা ছাদের ওপর, তিনি কিন্তু আছেন। অ্যান্ড লেটস সি, এবার কিন্তু কসিয়ালকে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ ডিল করা হয়েছে, হেডশট কিন্তু প্রোভাইড করা হবে। অ্যান্ড ববস তিনি কিন্তু ছাদের ওপর আছে, উইনচেস্টারের ব্যবহারটা কিন্তু করতে দেখতে পারবো আমরা। অ্যান্ড স্টিল এবার কিন্তু আসলে উপরে থাকা প্লেয়ার্সদেরকে একটা এক্সট্রা ড্যামেজ দেওয়ার জন্য ইভোস টার্ন অন করেছেন বোল্ট মেকার, বিকজ ইভোস ইটস নট ইভোস, ইটস ফ্লুক্সো, তারা কিন্তু টার্ন অন করবেন আমি যদি ভুল না হই। আর তারা কিন্তু এই সাইড থেকে টার্ন অন করেছেন তাদের সেই কাঙ্ক্ষিত বোল্ট মেকার, যেখান থেকে নাকি আসলে ইভোসকে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা যাবে। ফার্স্ট এলিমিনেশন এসেছে, তবে রাশিয়া তাকে উদ্দেশ্য করে ভালো প্রেশার করা হয়েছে, ড্যামেজ ডিল করা হয়েছে। বাট জিন চেঞ্জ করবেন এই মুহূর্তে, রাশিয়াকে উদ্দেশ্য করে যাবেন MT7, রাশিয়াকে নক করবেন এই সাইড থেকে। লুক এট MT7, কোথায় তার পজিশন, লং থেকে যেন চুপি সারে স্নিক পিক করেছেন, অ্যান্ড ফিনিশ হয়ে যাবেন সাইফা অ্যান্ড চিনয়। এইবার ডার্টসকে উদ্দেশ্য করে প্রেশার করতেই পারেন, তবে চিনয়কে দেখতে পাচ্ছি আমরা। সাইফা নিজের আসলে অ্যাডভান্টেজটা তিনি পেয়ে যাবেন, প্রথম নক তিনি নিবেন। ডার্টস নক তিনি করেছেন, চিনয় থাকবে কিন্তু এই মুহূর্তে M79 হাতে। চিনয়কে অলরেডি 150 এর প্রেশার করে ফেলা হয়েছে ফ্রম RRQ। ডার্টস গোয়িং ফর another one, it's another finish, and ডার্টসের তরফ থেকে কিন্তু 7 elimination. Once again, another shot! Oh, Jersey! It's a perfect finish! Oh my god! Look at this team! Jersey and Mal, একের পর এক ক্লাচ, যেন তাদের আজকের দিনের একটা টপ নচ পারফরমেন্সেরই পরিচয় দেয়। 295 আর মাত্র 19টা পয়েন্টের প্রয়োজন, তাহলে কিন্তু তারা টপ 2-তে চলে আসবেন। অ্যান্ড হ্যাভ এলেনকে কিন্তু উদ্দেশ্য করে এই সাইড থেকে আপাতত প্রেশার করা হয়েছে। আর কেউ কাজও চেষ্টাটাই করবে তারা যেন টেবিল টপার হয়ে ওভারঅল নকআউট স্টেজটা যেন তারা শেষ করতে পারে। হেভিদের উপরে চার্জ করা হয়েছে, হেভিরা যে সেফ রয়েছে এমনটাও কিন্তু নয়, হেভিরাও কিন্তু এখনো পর্যন্ত বিপদের মুখোমুখি হয়েছে। লিখুকে দেখতে পাচ্ছিলাম ঠিক হেভির পেছনে, এদিক থেকে আবার আভায়ের স্নাইপারের আক্রমণ গিয়েছে, নকটা উনি বের করবে। আভায় স্টিল ব্যাক টু ব্যাক স্নাইপার শটগুলো প্রোভাইড করে যাচ্ছে। এইটিন্ডার উনি কিন্তু ধীরে ধীরে ক্লোজ রেঞ্জে গিয়ে ক্লোজ ইন করবে, হেভিদের উপরে একদম ডাইরেক্ট আক্রমণ করার একটা চেষ্টা। এন্ড R7 মুভি স্টার R7 তারা কিন্তু ইভোসদের উপরে একটা হিট লিস্টার ব্যবহার করেছে। এইটিন্ডার ড্যামেজ দেওয়া ট্রাই করবে, খাবিকে নক নিয়ে নেওয়া হয়েছে এবং তার ফিনিশেসটাও কমপ্লিট করলো। RRQ কাজু নাও এলিমস লিডারের তালিকায় সবার উপরে রয়েছে এই ম্যাচের মধ্যে। ডার্টস এই মুহূর্তে চেস করেছে সামনে থাকা হেভিদেরকে, বাট লিখু সেখানে অনেকটা সময় ধরে বসেছিল। ডার্টস যাবে, প্লেয়ারটিকে ফিনিশ করেছে, কিলটাও কনফার্ম করে ফেলবে। এন্ড এলেনকেও সেখানে কিন্তু নক করে নেওয়া হয়েছে। মুফাসা ডোন্ট ট্রাই, দুজন প্লেয়ার অ্যালাইভ। মালকে পেছন থেকে দেখতে পাচ্ছি আমরা, উনি যদি এন্ট্রি করে দেন মুফাসা বিপদে পড়ে যাবে। কি ডিসিশন নিতে হবে সেইটাই হয়তো বা তাকে ভাবতে হতে পারে, এবং 18 ক্লোজ রেঞ্জে গিয়ে কিলটা কনফার্ম করে নিল। হেভি একে একে প্লেয়ার হারাচ্ছেন। E1 স্পোর্টস দে আর এলিমিনেটেড, বাট বল সেখানে ক্লোজ রেঞ্জে গিয়ে ফার্মাস দিয়ে কিলটা করলো কনফার্ম। RRQ কাজু একে একে এতগুলো এলিমিনেশন পয়েন্ট এই ম্যাচ থেকে নিচ্ছে, এবং যদি তারা একদম পোডিয়াম পর্যন্ত ফিনিশ করতে পারে তাহলে সেই টপ অফ দ্য টেবিলে যাওয়া অথবা #1-এ যাওয়ার সেই যেই একটা লক্ষ্য তাদের, সেটা আজকে হয়তো বা পূরণ হয়েও যেতে পারে। অন দ্য আদার সাইড আদার টিমস তারা কিন্তু এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, অ্যান্ড স্টিল অন্যান্য দলগুলো থেকে এলিমিনেশন পয়েন্ট সিকিউর করার যথেষ্ট পরিমাণে ট্রাই। জোকার, ওয়াও, নাইস নক। অ্যান্ড ইয়েস, লিখুকে আমরা দেখতে পারবো সেখানে আরটা ভালো করে ফিনিশের চেষ্টা করতে চাচ্ছেন তিনি। R7 লুক অ্যাট দ্যাম, রেকে এলিমিনেট করার একটা হান্টিং প্রচেষ্টা, বাট ফ্লুক্স ওভারঅল কিন্তু ভালো পজিশনে আছেন। অ্যান্ড এইবার
আরসিদের কাছে একটা কিল অ্যাড হবে কিনা প্রশ্ন থাকছে। আর এই যে আরসি মুফাসাকে নক নিয়ে নিয়েছেন, ফিনিশ করবেন। নোভা লিজিয়ন ক্রমশ এগিয়ে আসবেন তাদের কাছে, বাট কেন না আসলে এই পেটটাকে আসলে ডিস্ট্রয় করা হচ্ছে। পেছনে কিন্তু প্লেয়ার আছেন, দেখেননি হোপ প্রেসার আসবে এই সাইড থেকে, রিকভার করতে হবে। রিপ্লেড রিদম থ্রো করা হচ্ছে আরসি, এবার ব্যাকফুটে আসার চেষ্টা। M79 অর আ গ্রেনেড ক্যান চেঞ্জ দ্য হোল সিনারিও। এবার কিন্তু প্রথম কিছু ক্ষুদ্র ড্যামেজ দিবেন, গ্রেনেডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ক্লুজো এবার কিন্তু গ্রেনেড থ্রো করেছেন, গ্রেনেড থেকে একটু ব্যাকফুটে আছেন, দুটো গ্রেনেড গিয়েছে, আর একটা গ্রেনেড ফ্রম ফ্লক এমবিপি। তিনটে গ্রেনেডকে রচ করতে পেরেছেন আরসি। অ্যান্ড লুক অ্যাট এনভিএল নোভা লিজিয়ন, তারা ওয়েট করছেন যদি এই সাইডে নোভা লিজিয়ন্সের উপর খানিকটা আক্রমণ চালাতে পারেন কোন একটা দল, তাহলে কিন্তু বেঁচে যেতে পারেন আরসি। বাট আরসিদের পজিশন চেঞ্জ করা সব থেকে বড় হবে বোকামি। অ্যান্ড ফ্লুক্সো ড্রাগনস আর7 এর ফাইট, এখানে গেমস কিং প্রথমে চড়া হওয়ার চেষ্টা করছেন, ওদের কিন্তু হামলা করার চেষ্টা। গেমস কিং এর কিন্তু এবার একটা স্কিলগুলোকে ব্লক করে ফেলা হয়েছে, ফ্রিজিং গ্রেনেডে কিছু ড্যামেজ যাবে, হোমারের কিন্তু ড্যামেজ এসেছে এই মুহূর্তে। ববস ড্রাগনস যাওয়ার চেষ্টা ছিল, বাট গেমস কিং face no more. Actually, সেখান থেকে বিটুইনকে নিয়েছেন, and Booyah curse once again activated for Fluxo. ফ্লুক্সো নবমতম স্থানে আমরা পুরো দলটাকে এলিমিনেট হতে দেখতে পেয়েছি, এবং ইয়েস বুয়াকার সেটা আমরা বলতেই পারি। প্রিভিয়াস ম্যাচও সেটা দেখেছি, এই ম্যাচেও তার একটা ঝলক আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। ওয়েল স্পোর্টস এর উপরে কিন্তু নেরোর চার্জ করা হয়েছিল আর কিউ কাজুদের তরফ থেকে। তারা একদমই সার্কেলের এই যে চুপচাপ বসে রয়েছে, লেফট সাইডে ক্লিয়ার ভিশন, রাইট সাইডে হেভি, এবং খানিকটা দূরে কিন্তু সেই জায়গাতে আমরা আরো একটা দলকে দেখতে পারবো। দেখা যাক কোন দলের উপরে আক্রমণ করে। রেড ক্লিপের উপরে ডাইরেক্ট ক্লোজিং করার সিদ্ধান্ত নেয়নি নোভা লিজিয়ন। তারা দুটো দল দুটো কম্পাউন্ডে চুপচাপ বসে রয়েছে। ইভোস ডিভাইন অলসো তারাও কম্পাউন্ড হোল্ড করছে, বাট তাদের উপরে কিন্তু সেখানে হিট লিস্টটা ব্যবহার করা হয়েছে রের উপরে। এখনো পর্যন্ত প্রোটেক্ট করে যাচ্ছে নিজেদেরকে। 6টি এলিমিনেশন, নোভা লিজিয়নের পয়েন্ট 191, দেন 197 পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত 12তম পজিশনে রয়েছে ইভোস ডিভাইন। এই ম্যাচটাতে একটা ভালো পয়েন্টের প্রয়োজন। যেই দলই ভালো পয়েন্ট সিকিউর করতে পারবে ওভারঅল স্ট্যান্ডিং এ, তারাই কিন্তু আপকামিং ম্যাচেস গুলোতে অ্যাডভান্টেজে থাকবে, একটু কম প্রেসারে থাকবে। বাট লেটস সি এই মুহূর্তে কে কিভাবে আক্রমণটা করে। নোভা লিজিয়ন ফাইট এঙ্গেজ করেনি, রেড ক্লিপের সাথে ফাইট এঙ্গেজ করা ছাড়াই তারা ওয়েগ হেভিয়ার যে ফাইটটা সেটাতে এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। What a decision from Team Nova Legions. এগিয়ে যাবেন ওয়াগদের উপর, প্রেসার ক্রিয়েট করার চেষ্টা। পারফেক্ট চান্স ফর টিম আরসি, বাট ভুল সময় কিন্তু আক্রমণ চালিয়েছেন রেপ্টেড রিদমের। এবার কিন্তু চলে যাবে একটা এফজিএল এর প্রেসার, আর কিউ জোন প্রেসার তাদেরকে নিতে হচ্ছে, জোনে তাদের আসতে হবে। ওয়েগ তাদেরকে পুরো দমে গেট কিপ করছে। নোভা লিজিয়ন যদি ওয়েগের উপর চড়াও না হয় তাহলে কিন্তু পসিবল নয়। অন দ্য আদার হ্যান্ড আরসি তারাও কিন্তু আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হতে পারেন। ক্লিয়ার ভিজন স্পোর্টসটা আমি দেখতে পেয়েছি, আমি যদি ভুল না করি RDHES এর উপর সাথে তারা আছেন ফাহিম, আর7 জোকারের নকটা কিন্তু তিনি নিয়ে নিয়েছেন। সামনের দিকে প্রেসার, ওয়াট আ পারফেক্ট স্ট্র্যাটেজি, ওয়াল দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। এবার কিন্তু ব্লকার চলে যাবে, গ্রেনেড গিয়েছে ফ্রম RRQ। লেটস সি ক্লিয়ার ভিজন এবার কিন্তু এসে পড়েছে। ওয়াট আ পারফেক্ট প্রেসার, একটা কম্পাউন্ডার চারটা টিমের মধ্যে সার্ভাইভ করছে। দিস ইজ দ্য পারফেক্ট ট্রু ডেফিনিশন অফ কার্স ডাউটস বার্ন রাইট। এই সাইড থেকে যে দল উইন করতে পারবে তারা নিজেদের সামর্থ্যের পরিচয় দিবে। টপ 18 স্টিল লাইভ রাইট নাও। রাশিয়া থেকে জেলা এবং গেমস কিকে নক করেছেন এই সাইড থেকে রাশিয়া। এবার যাওয়ার আগে কসিয়াল ফাহিমকে নক করবেন। লুক অ্যাট দিস ফাইট রাইট নাও। ফ্রিজিং গ্রেনেডের প্রেসার আসছে তো আসছে। এবার কিন্তু ফাহিমদের এগেন্স্ট দেওয়ার চেষ্টা রাশিয়া। যাওয়ার আগে তো নক করেছেন কসিয়াল, নক করবেন হোপকে। ইভোসের এগেন্স্টে যেন এবার অসহায় হয়ে গিয়েছেন প্রায়। অ্যান্ড ইয়েস ইভোসের জন্য আরো একটা লম্বা বলে চলো যে 4টে কিলের অ্যাড হবে। বাট দিস ফাইট ইজ নাও টোটালি আনব্রেকেবল। এক্স্যাক্টলি, একটা কম্পাউন্ডে কতগুলো দল একসাথে লড়াই করছে, উপরে নিচে, লোয়ার গ্রাউন্ড, সেকেন্ড রাউন্ডে। হোয়াট আ ডচ। এন্ড নাও লেটস সি নোভা লিজিয়ন এখান থেকে বাঁচতে পারে কিনা। অন দ্য আদার সাইড ইভোস ডিভাইন তারা একে একে এলিমিনেশন পয়েন্টগুলো লুফে নিয়েছে। এইবার তাদের কাছে পারফেক্ট একটা অ্যাঙ্গেল, পারফেক্ট একটা কভার, এভরিথিং সেই দলটার কাছে রয়েছে। বাট হেভি তাদের নজর থাকবে কিন্তু ইভোস ডিভাইনদের উপরে। RRQ কাজু, ওয়েগ স্পোর্টস, নোভা লিজিয়ন, RRQ কাজু সেখান থেকে আদৌ কি উপরে থাকা প্লেয়ার গুলোকে লুফে নিতে পারবে কিনা, নাকি নোভা লিজিয়ন তারা সেখানে ফাইটটা উইন করবে। দেখা যাক। হেভি থেকে অ্যালেন এন্ড মুফাসা দুজন শুধুমাত্র চুপচাপ করে বসে থাকবে। সার্কেলের সেই মোড়টা অথবা যে শিফটিংটা সেটা কিন্তু অনেকগুলো দলকেই কাঁদাবে। প্রোভে নক করেছে ডার্টকে উপর থেকে, একের পর এক ইউটিলিটিস লোয়ার গ্রাউন্ডে থ্রো করা হচ্ছে। র্যাপিড ফ্রিডম থ্রো হবে, আক্রমণ করতে চাচ্ছে প্রোভে। একের পর এক নক লুফে নেওয়া ট্রাই করবে। আভাই নিজেকে হিল করতে হবে। লোপেস
অপোনেন্টকে ড্যামেজ দিয়ে যাচ্ছে। নোভা লিজিয়ান তাদের কাছে সুযোগ রয়েছে কিছু এলিমিনেশন পয়েন্ট এখান থেকে সিকিউর করে নেওয়ার। একদমই। অ্যান্ড ইভোস স্পোর্টস এই ফাইট থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে হবে কিন্তু রাশিয়া জ্যাককে ফিনিশ করবেন। ব্লকি এমভিপি মুফাসার উপর আক্রমণ চালিয়েছেন, চার্জ বাস্টার দিয়ে কিন্তু হেডশট প্রোভাইড করবেন ইভোসের পারফেক্ট প্রেসার। এই সাইডে কিন্তু আর কিউ নিজেদেরকে সরিয়ে আনবেন কম্পাউন্ডমেন্টের প্রেসার থেকে। ইভোস ক্রমশ এগিয়ে যাচ্ছেন, জোন তাদের কাছে, জোন তারা পেয়ে যাবেন। মাউন্টেন ট্রাকের কল ছিল, ক্লিয়ার ভিশন স্পোর্টস এখানে গিয়েছেন, শারিন নক করবেন এই মুহূর্তে ট্রিক্সকে। And they have 6-4 heavy esports. Lopez select করবেন লাস্ট জোন, লাস্ট প্রেসার। আর কিউ আবেকে দেখতে পাচ্ছি আমরা 18G এবার কিন্তু একটা বলা চলে যে একটা স্কিলের ব্যবহার ছিল, তবে ইভোজের উপর আক্রমণ চালিয়েছেন ওয়াগি স্পোর্টস। রাইট থেকে আবার আর কিউ এন্ট্রি নিতে পারেন। এম গড সাইডাসকে এলিমিনেট করবেন, সামনে থেকে টসিল এক্সবার্গকে নক করেছেন। ক্লোজের মধ্যে এম গডের এন্ট্রি নেওয়ার চেষ্টা, বাট ওয়াক্স এই জোমোর তিনটা টিমের প্রেসারে যেন পুরো দমে ডুবিয়ে কাঁদিয়েছে দলটাকে। এক্স্যাক্টলি। আর কিউ কাজু এখন পুরো সেন্টার পয়েন্টে থাকবে। সাদার্ন সাইডে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ক্লিয়ার ভিশনদেরকে অন দ্য আদার সাইড, একদম পুরো নর্দার্ন সাইডে আমরা দেখতে পারবো ইভোস ডিভাইনদেরকে। দে হ্যাভ 13th এলিমিনেশনস রাইট নাও, এবং যদি এই 13th এলিমিনেশনটাকে যদি আরো বাড়ানো যায়, পয়েন্টের সেই সংখ্যাটাকে যদি আরো বাড়ানো যায়, তাহলে নোভা লিজিয়ান তারা যারা কিনা প্রিভিয়াস ম্যাচ পর্যন্ত পিছিয়ে ছিল তারা ঠিক পিছিয়েই থাকবে, বাট নোভা লিজিয়ান তারাও ছাড় দেওয়ার মতো পাত্র নয়, তারাও আক্রমণ করবে। লোপেস নক নিয়েছে রাশিয়াকে এবং তার স্নাইপার এটাকে কোনোভাবেই দাঁড়াতে পারছে না। এই 10 ডিভাইন আর কিউ মাল উনিও নক বের করছে। প্রোভা স্টিল এইম গডকে নক করবে, কিলগুলো কনফার্ম করে নেওয়া হচ্ছে। ইভোস ডিভাইন বিপদে পড়ে গিয়েছে। ক্লিয়ার ভিশন এইবার বুয়া নেওয়ার কন্টেন্ডেড তারাও। আর কিউ কাজু সেন্টার পয়েন্ট শুধুমাত্র হোল্ড করে বসে রয়েছে। মাল্টিপল সাইডে অ্যাটাক করার তাদেরও সুযোগ ছিল, বাট মাল সেখানে তাকে আমরা জাস্ট কিছু এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে দেখতে পেয়েছি, অত বেশি ফাইট উনি সিকিউর করেনি। লেটস সি লাস্ট 4 টিম কারা নিবে বুয়া, কিছুই কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। Nova Legions RRQ Clear Vision Esports রাশিয়া ড্যামেজ কিন্তু ডিনি নিচ্ছে এই সাইড থেকে। লোপেসের উপর তরফ থেকে তো প্রেসার আসবে। ক্লুজো says no more to the Evos. Russia says goodbye. But let's see আবের আছে মাল 18G and Clear Vision Esports এর full team probable rise for the team মরক্কোর দলের জন্য কিন্তু একটা বড় সড় বলা চলে রাইজ হতে পারে। বাট লুক এট এ ক্লুজো, ওয়াট আ পারফেক্ট গ্রেনেড। তিনি কিন্তু রিজের ব্যবহার করে, অনেকটা ফিজিক্সের ব্যবহার করে কিন্তু তিনি এখান থেকে অ্যাডভান্টেজ ক্রিয়েট করেছিলেন। 18G রাফ এসে যেতে পারেন। ক্লিয়ার ভিশন জোনের ফ্লোতে এগিয়ে যাচ্ছেন, অনেকগুলো ওয়ালের ব্যবহার। রেফ্লেক্ট রিদম আসবে, একে নক করা হচ্ছে ফ্রম ক্লুজো। লোপেজ ভার্সেস ফাইট টু ক্লিয়ার ভিশন স্পোর্টস মল has been taken down. Nova Legions right up probable Booyah from team Clear Vision. Zach knock for Ben and it's a finish. The Booyah goes to Clear Vision Esports. Finally the Moroccan team, Moroccan's pride, মরক্কোর গর্ব কিন্তু এই মুহূর্তে বুইয়া পেরে গিয়েছে নিজের দেশের জন্য, নিজের জাতির জন্য। অ্যান্ড ক্লিয়ার ভিশন স্পোর্টস আরো একটাবার উঠে আসবেন তারা। ব্যাক টু ব্যাক গুড গেম, এবং ক্লিয়ার ভিশন আজকে যেন একদম শেষ দিনে এসে নিজেদের জাত চেনাচ্ছে একদম হাতে ধরে ধরে। খুবই ভালো পারফরমেন্স সেখানে আমরা দেখতে পেয়েছি। প্রবায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। ওনার কাছ থেকে যে অ্যাঙ্গেলে আমরা নকগুলো দেখেছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইভোস ডিভাইন তাদের মধ্যে চলছে কথোপকথন। এখন কথোপকথন চলাটাই একেবারে স্বাভাবিক, কারণ যেই প্রকারের ক্যালকুলেশন চলছে নোভা লিজিয়ান অ্যান্ড ইভোস ডিভাইনের মধ্যে, সেইটা আমরা সকলেই জানি। পয়েন্টের অ্যামাউন্ট একেবারেই কাছাকাছি, বাট বুইয়া টিম স্ট্যাট সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রবায় দেন সেখানে রয়েছে জ্যাক, জোলি, দেন শারমিন। চমৎকার একটি দল আজকের দিনে খুবই চমৎকার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। একদমই চমৎকার পারফরমেন্স, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ভালো কিছু পয়েন্টস আনা এবং দুটো ম্যাচ মিলে প্রায় 38+ পয়েন্টস কিন্তু তারা সিকিউর করতে পেরেছে বলা চলে। আর and yes, across towers burn bright and yes, Clear Vision Sports are burning bright once again, যেখানে কিনা দেখুন প্রবেশ শটটা ছিল বেসিক। ওই যে চারটা টিমের একটা প্রেসার একটা সিঙ্গেল কম্পাউন্ডমেন্টে, that was a huge pressure for this team and বলা চলে যে এই সাইড থেকে ক্লিয়ার ভিশন যে বুইয়াটা বের করেছে, আপকামিং যে তিনটা ম্যাচেস আছে এইটা থেকে তো অনেক বেশি এক্সপিরিয়েন্স আসলে তাদেরকে দিতে সাহায্য করবে।
এক্স্যাক্টলি, এবং কনফিডেন্সও অনেক বেশি বুস্ট করবে। ব্যাক টু ব্যাক ডাবল গুড গেম তারা কিন্তু সেখান থেকে বের করতে সক্ষম হয়েছে, এবং আশা করছি আজকে তারা ভালোই পয়েন্ট সিকিউর করে যাবে। জাস্ট এখন দেখার বিষয় কি, হেভি, ইভোস ডিভাইন এবং নোভা লিজিয়নের সেই ফাইটে যেন আবার তারাও যুক্ত হয়ে না যায়, তাহলে চারটা টিম সেখানে #12 এর সেই একটা পজিশনের জন্য জাস্ট ফাইট করে যাবে। E1 স্পোর্টসের যেই খেলা আমরা দেখতে পারলাম, অথবা যে পজিশনে তারা রয়েছে বর্তমান 11-এ, সো যদি এইভাবে চলমান থাকতে থাকে, লাইক তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যাওয়া, তাহলে কিন্তু প্রেশারটা তাদের উপরেও গিয়ে দাঁড়াবে। আমরা প্রায় 234 or 40 এইরকম পয়েন্টের কাছাকাছি ওভারঅল টিমটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। সো তাদেরকেও কিন্তু পয়েন্ট সিকিউরিং এর উপরে থাকতে হবে, হোক সেটা অ্যাভারেজ গেম অর গুড গেম। অ্যান্ড আসলে সেখানে বলা চলে যে আমরা ক্লিয়ার ভিশন স্পোর্টস এবার কিন্তু তারা রেসে যুক্ত হয়ে যাবেন। ওয়াইগদেরকে দেখতে পারবো আমরা। আর কেউ কাজও কিন্তু 23 টোটাল পয়েন্টস পেয়েছেন। ক্লিয়ার ভিশন স্পোর্টস তাদের কাছে 22 টোটাল পয়েন্টস, ইভোজের কাছে 20, 18 ফর ওয়াগ ই স্পোর্টস। ক্লিয়ার ভিশন এবং ওয়াগের যে পরিমাণ রাইস তারা করছেন, আর দ্যাটস হিউজ। অ্যান্ড নোবেল লিজিয়ন তারা কিন্তু এই সাইড থেকে 18 টোটাল পয়েন্টস পেয়ে যাবেন। অ্যান্ড মুভি স্টার 7 এর জন্য কিন্তু থাকছেন 15 টোটাল পয়েন্টস। হেভিদের কাছে 8, E1 এর কাছে কিন্তু থাকছে 7 পয়েন্টস। ক্লিফ আবার অ্যাভারেজ প্রায় 6 করে পয়েন্টস কিন্তু সিকিউর করছেন। ভালো একটা গেম ছিল তাদের জন্য। অল গেমার্স গ্লোবালদের কাছে কিন্তু 4টে পয়েন্ট থাকবে, আমাদের হটশটদের জন্য 4টে পয়েন্ট। অ্যান্ড ফ্লুক্সো এই ম্যাচে মাত্র 4 পয়েন্ট পেয়েছে। এক্স্যাক্টলি, ফ্লুক্সের কাছে পয়েন্টের অ্যামাউন্ট এই ম্যাচে অনেকটাই কম, বাট কেউ কাজু অ্যাগেইন তারা একটা বিগ ম্যাচ সেখানে বের করেছে। 23 ওভারঅল পয়েন্ট, এলিমিনেশন পয়েন্ট সেখানে 14। ক্লিয়ার ভিশন 22 পয়েন্টের আরো একটা গুড ম্যাচ সেখানে দেখতে পারলাম, বাট ইভোস ডিভাইনের 20 পয়েন্টের এই ম্যাচটা দরকার ছিল। নোভা লিজিয়ন তারাও একেবারে টক্কর দিয়ে যাচ্ছে, এমন কোনো সিনারিও আমরা দেখতে পাচ্ছি না যে লাইক যেই দুটো টিমের মধ্যে কম্পিটিশনটা চলছে, একটা টিম ভালো খেলছে আর আরেকটা টিম খারাপ খেলছে, এমন সিনারিও কিন্তু মোটেই দেখতে পাচ্ছি না আমরা। দুটো দল একসাথে পাল্লা দিয়ে খেলে যাচ্ছে, যে তোমরা যদি একটা খারাপ ম্যাচ খেলে থাকো তাহলে সেই ম্যাচটাকেই কাজে লাগিয়ে আমরা তোমাদেরকে টপকে যাব, এইরকম একটা কম্পিটিশন কিন্তু আমরা এই মুহূর্তে নোভা লিজিয়ন এবং ইভোস ডিভাইনের মধ্যকারে দেখতে পাচ্ছি। Yep, and look at that, 6 points এর গ্যাপ ছিল, এখন 8 points এর কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করছে। নোভা লিজিয়ন সামহাউ কিন্তু তারা পাচ্ছেন না, বাট ইভোস ডিভাইন, নোভা লিজিয়ন যদি এই ক্যাটাগরিতে এগিয়ে যেতে থাকে, ক্লিয়ার ভিশনদের জন্য চাপ সৃষ্টি হয়। বাট ক্লিয়ার ভিশন যদি এইভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারে, ইভেন দ্য ওয়াগ, তাহলে কিন্তু 239 পয়েন্টস পেলে কোয়ালিফাই করার চান্স অনেক বেশি, যেটা কিনা আসলে বিপদের কারণ হবে E1 কিংবা আমাদের জিওডব্লিউ স্পোর্টস এর জন্য অনেকটা বেশি বলে আমি মনে করি। RH এক্স্যাক্টলি E1 তারা কিন্তু বিপদে পড়তে পারে, কারণ ব্যাক টু ব্যাক তারা দ্রুত এলিমিনেশনটা হচ্ছে। আমরা এর আগেও আলাপ আলোচনা করেছিলাম যে আপনার ফিনিশিং অনেক বেশি ম্যাটার করে ইচ অ্যান্ড এভরি গেমে। আপনি যত ভালো ফিনিশিং করতে পারবেন, আপনার স্ট্যান্ডিংয়ে তত ভালো পজিশনে আপনি থাকতে পারবেন। শুরুতে জাস্ট সার্ভাইভাল খেললেও লাস্টের দিকে ফিনিশিং ভালো হলে অটোমেটিক্যালি ভালো এলিমিনেশন প্লাস প্লেসমেন্ট পয়েন্ট তো সেখানে রয়েছেই, একটা ভালো টোটাল অ্যামাউন্টের পয়েন্ট কিন্তু চলে আসে। সো সেই ক্ষেত্রে ফিনিশিংটা খুবই প্রয়োজন, এবং সেটাই দিতে চাইবে E1 দের এখন ফিনিশিং প্রয়োজন হয়ে থাকবে। ইভোস ডিভাইনরাও বারংবার কথোপকথন সেখানে চালাচ্ছিল। নোভা লিজিয়নদের এখন মাথায় চিন্তার ভাঁজ রয়েছে, তারা এত দূর এসে এইখান থেকে এলিমিনেট হতে চায় না, কোয়ালিফিকেশন কনফার্ম না করে দেশে ফিরতে চায় না, তারা চায় FFWS Global Finals 2025 এর গ্র্যান্ড ফাইনালে পারফর্ম করতে। ইয়েস, পারফর্ম করতেই হবে তাদেরকে যেভাবে হোক না কেন। অ্যান্ড এই সাইডে RC-দের যে ফাইটটা ছিল, রাশিয়া তিনি কিন্তু সেই কাজটা করে ফেলছেন। রে প্রথম নকটা নিয়েছে ফাহিমকে। অ্যান্টি লঞ্চার ম্যাটেরিয়াল যে পরিমাণ ড্যামেজটা ক্লোজে দিয়ে থেকে 70 এর মতন ড্যামেজ, যেটা একটা প্লেয়ারকে আসলে নক করার জন্য অনেকটা বেশি এক্সট্রা প্রেশার ইভোসদের এই রাইজ। তবে আসলে সেখানে আসলে দুটো তিনটে টিমের তরফ থেকে প্রেশার পর ঠিক ওটা পসিবল হয়। নোবেল লিজিয়নের সঙ্গে কিন্তু সেখানে আর কিউরা একসঙ্গে প্রেশার করেছে, বাট ইন অফ দ্য ডে দেখো আইডিয়া যে জিনিসটা হচ্ছে, নোবেল লিজিয়ন আর কেউ দুজনে কিন্তু এলিমিনেট হয়েছে, বাট বুইয়াটা কিন্তু ক্লিয়ার ভিশনদের কাছে চলে গিয়েছে। নেক্সট ম্যাপ শেষ হচ্ছে, আর একটা ম্যাপের বাকি আছে। বাট কুয়ে তাকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এলিমিনেশনের পর তিনি কতটা খুশি। E1 দে আর বিকামিং বলা চলে যে অনেকটা বেশি হতাশ, ডিপ্রেসড অফ দেয়ার গেম প্লেজ। তাদের গেম প্লে নিয়ে তারা কিন্তু অনেক বেশি আসলে এই মুহূর্তে ডিপ্রেসড হয়ে যাবেন, কাজ বলা চলে যে এই গেম প্লেতে E1 প্রথমের দিকে যেভাবে দুর্দান্ত খেলছিল, তারপরে কিন্তু সেই পারফরমেন্স দিতে পারছেন না। বাট লুক এট ক্লিয়ার ভিশন স্পোর্টস, দুটো ট্যাকটিক্যাল মার্কেট, দুটো টিম বুস্টারের সঙ্গে তারা এই মুহূর্তে তাদের লাইন আপটাকে সাজিয়েছেন। A124 নেরো অ্যান্ড স্টেফি, তার সঙ্গে অস্ত্রের ব্যবহার, নো তাৎসুয়া, নো রিপ্রেড রিদম, অ্যান্ড অলসো সেখানে যদি বলি যে আমাদের আদার যে ক্যারেক্টার স্কিল গুলো আছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করছেন না বলা চলে।
এক্সপ্লোয়েশন দিয়ে কতটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করা যায় অথবা ইউটিলিটিস দিয়ে কতটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করা যায় হয়তো বা ক্লিয়ার ভিশন আগেও দেখেছে, তাই তারা স্টেফি দেন এই ক্যারেক্টারগুলোকেই প্রাধান্য দিয়েছে যাতে অপোনেন্টের কোনো ইউটিলিটিসে প্রভাব না পড়ে তাদের উপরে। বাট টিম স্ট্যাটসের দিকে যদি নজর দেই তাহলে দেখতে পারবো আমরা যে 7টি এলিম সিকিউর করেছে কিন্তু প্রোবাই, চমৎকার পারফরমেন্স তার কাছ থেকে। অ্যাসিস্ট কোনো প্রকার বের করতে পারেনি উইনিসকে, দেখবো আমরা একটি অ্যাসিস্ট তার কাছে রয়েছে, শারিনের কাছে 2টো অ্যাসিস্ট 2টো এলিম, দেন জ্যাকের কাছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি এলিম এবং একটি অ্যাসিস্ট। শারিন এবং জ্যাক তারা কিন্তু এলিমস এবং অ্যাসিস্টের মধ্যকারে একটা স্টেবল কিন্তু রেখেছে ওভারঅল সিনারিওটাকে। ড্যামেজের পরিমাণটা যদি দেখি তাহলে সেখানে ভালোই ড্যামেজ প্রোভাইড করেছে ওভারঅল 4টা প্লেয়ার। গেম এমভিপি প্রোবাইকে সেখানে আমরা দেখবো 7টি এলিমিনেশন, দুর্দান্ত পারফরমেন্স প্রিভিয়াস গেমে, অ্যান্ড তার সব থেকে বেশি ব্যবহারকৃত ওয়েপেন AC-80। ওয়াও, নাইস। হ্যাঁ, AC-80 মার্কসম্যান রাইফেলের মধ্যে এখন একটা স্ট্রং রাইফেল যেটা কিনা তোমাকে একটা ভালো ড্যামেজ ডিল করতে সাহায্য করবে RDH উইদাউট এনি ডাউট। অ্যান্ড লং ডিস্টেন্সে যত বেশি ডিস্টেন্স তত বেশি AC-80 এর প্রেশার কিন্তু আমরা জানি। যদি তুমি সেখানে সাইলেন্সার লাগাতে পারো ভাই তাহলে তো একদম বলা চলে যে সোনায় সোহাগা, কারণ AC-80 তখন খুবই মনস্টার মোডে চলে আসে। 3 বুস্টার তোমাকে সাহায্য করবেন স্পিড বাফ দিতে, EP কনভার্সন রেট, হেলথ, এক্সট্রা হেলথের জন্য কিন্তু 3 বুস্টারের প্রয়োজন, তো এখানে কিনা টোকেন্সের প্রয়োজন আছে। আমি কারো থেকে সুজি ব্যবহার করতে দেখি না, আমি যদি ভুল না করি RDH অ্যান্ড আরবান পেটের ব্যবহার, 3টে ডাইনো কুলার্স ব্যবহার করার জন্য, যাতে করে জানা যায় যে একটা এক্সাক্ট বা একটা এক্সাক্ট পজিশনে কোনো প্লেয়ার আছে কিনা। সার্কেল অ্যানালাইসিস দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে প্রথম সার্কেলে কোনো কিলে দেখা পেয়েছেন কিনা, ক্লিয়ার ভিশন, নো কিলস ফর দ্যাম, তবে সেক্ষেত্রে তারা ছাড়া কিন্তু প্রত্যেকটা দল সেখানে কিল পেয়েছে বলা চলে। ইভেন দো RC তাদের কাছে একটা কিল এসেছে, 5টে করে কিল, R7 তুলে নিয়েছেন। E1 দের কাছে 5টে ছিল, বাট পথিমধ্যে যেন E1 থেমে গিয়েছেন। ক্লিয়ার ভিশনদের এতটা দুর্দান্ত ফাইট, ফিফথ সার্কেলেও কিন্তু ক্লিয়ার ভিশন 3টে কিল আনে, তারপর থেকে তারা রাইজ করা শুরু করে। RC দের 3টে এলিমিনেশন আসে, অ্যান্ড R7রা তারা কিন্তু 4টে সার্কেল পর্যন্ত খেলেছেন, তার মধ্যে 2টো সার্কেলে কিল এসেছে, বাকি 2টো সার্কেলে কিল আসেনি, অ্যান্ড 11 এলিমিনেশন কিন্তু তারা সিকিউর করে ফেলেছেন 2টো সার্কেল থেকেই। এক্স্যাক্টলি, দেখুন ক্লিয়ার ভিশনের একদম পারফেক্ট গেমটা। সার্কেল 1-এ অত বেশি ফাইট ইনিশিয়েট না করে সার্কেল 2-তে গিয়ে 2টো এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করেছে। সার্কেল 3-4-এ কোনো প্রকার ফাইট এঙ্গেজ করেনি, জাস্ট নিজেদের সার্ভাইভালের দিকে অনেকটা মনোযোগী হয়েছিল। একদম শেষে গিয়ে সার্কেল 5 অ্যান্ড সার্কেল 6-এ তারা সেখানে 3-3 করে 6টা এলিমিনেশন নিয়ে একটা বুইয়া ওভারঅল সিকিউর করে নেয়। ইভোস ডিভাইন তারাও খুবই চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। শুরুর একদম ফার্স্ট সার্কেলে 5টা এলিমিনেশন, শুরুতে অনেক বেশি পরিমাণের ডমিনেশন তারা দেখিয়েছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ প্লে তারা করেছে। রেড ক্লিফ তারাও কিন্তু এলিমিনেশনের দিকে মোটামুটি ফোকাসড হচ্ছে, প্লেসমেন্টের দিকেও তারা কিন্তু ফোকাস দিচ্ছে। সো গেমগুলো বের করে নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে রেড ক্লিফ। আপকামিং যে আরো 3টি ম্যাচ রয়েছে, আশা করব সেই 3টি ম্যাচ থেকেও তাদের যেন ভালো পয়েন্টস বেরিয়ে আসে। ইয়াপ, অ্যান্ড 3টা ম্যাচে দেখো অ্যাভারেজ 7 করে পয়েন্ট তাদের কাছে আসছে, যেটা একটা পজিটিভ আমাদের সাইন দিচ্ছে যে অ্যাভারেজ 7 করে যদি আমাদের পয়েন্ট আসছে 6 ম্যাচ পরে কিন্তু আমাদের 40+ পয়েন্ট আসতে পারে। বাট যদি একটা বিগ গেম, ওই যে একটা আশা আছে না, আর এই যে একটা যদি বিগ গেম আমরা যদি আসলে বের করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতে পারে। অ্যান্ড ইয়েস, লেটস সি এই মুহূর্তে আমাদের আপকামিং ম্যাচে আরসি বের করতে পারবেন কিনা সেই পয়েন্টসগুলো। এক্স্যাক্টলি, আরসিদের উপরেও কিন্তু এখনো পর্যন্ত তাদের ফ্যান্সদের আশা ভরসা টিকে রয়েছে। একটা বুইয়া কি তারা আপকামিং ম্যাচেসগুলোতে বের করে নিয়ে আসতে পারবে কিনা, বাংলাদেশি একটি বুইয়া কি আমরা দেখতে পারবো কিনা, এখনো পর্যন্ত সেই আশাই আমরা বসে রয়েছি। এবং লেটস সি, যেহেতু আরো 3টি ম্যাচ রয়েছে, হলেও হতে পারে রেড ক্লিফ পজিশনে অনেক বেশি পরিমাণের ফোকাস দিচ্ছে। অ্যান্ড আমাদের বাকি টিমসগুলো তারাও কিন্তু এখনো পর্যন্ত পারফরমেন্সে মোটামুটি ফোকাসড। সো লেটস সি তারা আপকামিং ম্যাচেসগুলোতে কিরকম পারফর্ম করতে পারে, এবং বাংলাদেশি টিম রেড ক্লিফের জন্য কিন্তু থাকবে শুভ কামনা, তারা যেন একটা চমৎকার পারফরমেন্স সেখানে প্রোভাইড করতে পারে। একদম। Welcome to Booyah. All access. In FFWS, every pro's power lies in their skill preset, their unique combo, their style, their secret formula for victory. Hello mọi người. Đếm cái này không giờ. Đếm cái này không giờ. Salve rapaziada, time do Fluxo todo aqui pra começar a gameplay episódio 1, vambora. Chào mừng mọi người đến với gameplay tập 1. Mano, meu combo de habilidade favorito eu acho que é Tatsuya, Antônio, Shane e Ford. Que aí você pode dar dash, se movimentar tudo e tem bastante vida. Tatsuya dives in fast, knocking enemies down to reset his cooldowns.
Shawnee gives instant shields to keep the team alive. Antonio adds bigger max shields for longer fights, and board heals whenever he's hit. Together, they form a front line built to survive and push forward. Combo nhân vật yêu thích của mình là Nero, Raphael, Coco và Suzy. Narrow blocks, glue walls, and deals slow damage. Suzy gives extra coins when you take out marked enemies. Moko marks anyone you hit. And Raphael keeps your sniper shots silent, making enemies bleed faster. Smart, sneaky, deadly. E coloque em prática suas ideias e vê se dá certo ou não. Não tem muito pra onde correr, é isso, assistir, praticar cada vez mais. Os novos carregamentos aí, dividir qual vai usar qual e ficar bom com eles. A dica que eu dou sobre esse novo meta é estudar bastante o jogo, ver o que você pode aperfeiçoar melhor, ainda mais depois dessa atualização que chegou muita coisa nova. Tạm biệt mọi người, hẹn mọi người ở tập sau. E foi isso, rapaziada. Esse foi o Fluxo aqui no episódio 1. Nos vemos na próxima. E é nóis. Papo. GG, it's Yunsu here and greeting Alan from Heavy. Alright, so let's jump into our first question, shall we? You are currently sitting at 11 with 216 points. EVOS 211 and Nova Legion 203 are getting close to you. Are you feeling the pressure? Xin chào Alan, thì đến với câu hỏi đầu tiên là hiện tại là chúng ta đang ở vị trí thứ 11 với 216 điểm. EVOS là 211 và Nova Legion là 203. Thì xét nhau như thế này thì không biết là Alan có đang cảm thấy áp lực không vậy ạ? Với mình thì chỉ cần một game đấu duy nhất tụi mình có thể lật kèo trở lại. So we are pretty confident actually because we just only need one game that we can knock off everyone and go back to the race and even secure the spot for the final stage. Alright, how is Heavy going to adjust your mindset in the last 3 games? Thì hiện tại là đội tuyển Heavy của chúng ta sẽ cương chỉnh chiến thuật cũng như là tâm lý như thế nào cho cả đội ở trong 3 game thi đấu cuối cùng vậy ạ? Mục tiêu ngày hôm nay của chúng mình cũng là giành tấm vé đi vào tới đây, nhưng mà đối với tụi mình 3 game này tụi mình sẽ cố gắng hết sức. For our first thought, we would like to get the team alternately. So at the end of our 3 last games, we will try our best. Third question, we are at an interesting situation where if Heavy, EVOS and Nova Legion all secures 239 points, Gal will be eliminated. How do you feel about that? Thì như Alan cũng đã biết rồi, chúng ta đang ở trong một cái tình huống khá là thú vị. Nếu như mà cả Heavy, EVOS và Nova Legion đều đạt được điểm số là 239 điểm thì đồng nghĩa với việc là Gal sẽ bị loại. Thì Alan cảm thấy như thế nào về tình huống này ạ? Theo cá nhân em thấy thì khá là đáng tiếc dành cho Gal, nhưng mà mong điều đó sẽ không xảy ra. So I feel kind of pity and also something bad for Gal, but I really hope that this will not happen. Well, this is the end of our interview. Thank you so much, Alan, and wishing you the best for your team in the last 3 games. And now, welcome, Conchita! All right, thank you, Yunsu. Survivors, let's move on to our second interview of the day. And this time, I'm here with Nova Legion Sebas. So, my first question is, Nova Legion right now sits at the 13th place with 203 points, and that's like the edge of elimination. How is the team mentality right now? Actualmente Nova está en 13º lugar con 203 puntos en la clasificación al borde de la eliminación. ¿Cómo está la mentalidad del equipo ahora mismo? En este momento pues nos sentimos muy, pues anímicamente estamos muy altos ya que pues, acabamos de hacer una buena partida y pues yo siento que eso nos acaba de subir los ánimos.
We're actually feeling pretty good. We just came off of a very good map, so I think the general sentiment is pretty good. Great answer. Second question. So as we all know, Movistar R7 has already secured a spot in the grand final. How important is it for Nova Legion to secure a place in the grand finals and represent LATAM as well? R7 ya aseguró su lugar en la final. ¿Qué tan importante o qué representa para Nova Legión poder asegurar su lugar en la final y jugar junto con ellos? Pues yo siento que pues le daríamos un orgullo a nuestra región que pues vamos a tener dos posibilidades de poder quedar campeones. It would bring a lot of pride to our region to have two teams, two possibilities to become champions. Oh my God, I can't imagine because that's exactly what I want for EVOS and RRQ as well as an Indonesian. Speaking of EVOS, is there anything you'd like to say to EVOS Divine, seeing that they're right now your closest competitor in the overall standings? Hablando de EVOS, ¿algo que le quisieras decir a ellos, considerando que son sus más cercanos rivales actualmente? Si quieren seguir cayendo, que caigan, que pues son kills fáciles que nos dan más motivación para seguir y poder clasificar. If you want to keep fighting the landing, go ahead. We want to fight you, and that's only going to give us more motivation to continue. And he's saying that with a straight face. What a gangsta. Okay, thank you so much, Sebastian. Good luck on the next upcoming games. Right now, let's go back to the casters. Take it away, casters. থ্যাংক ইউ অনেক বেশি ধন্যবাদ। অ্যান্ড কথা শুনছিলাম আমরা নোভেল লিজিয়নের ব্যাপারে, আরডিএইচ তারা কিন্তু ইভোসকে এবার একটা বড়সড় স্টেটমেন্ট ছুড়ে দিয়েছে, যে স্টেটমেন্ট কথা বলছে যে আসলে এই সাইড থেকে যদি কোনোভাবে ইভোসরা তাদের সঙ্গে ড্রপ ক্ল্যাশে এঙ্গেজ হতে চায়, তারা প্রস্তুত এবং তাদেরকে ডমিনেট করে তারা কিন্তু মোটিভেট গেইন করতে চাইবে এবং এই মোটিভেশন তারা কন্টিনিউ করতে চাইবে। এবং এছাড়াও যে জিনিসটা তিনি আসলে মেনশন করেছে, তাদের রিজিয়ন ল্যাটাম থেকে দুটো দল আসলে ফাইনালে যাওয়ার প্রচেষ্টা অলরেডি আর 7 কোয়ালিফাই করে ফেলেছেন, এবার নোভেল লিজিয়নতে কোয়ালিফাই করার প্রচেষ্টা। এন্ড যদি দুটো দল কোয়ালিফাই করে ফেলতে পারে তাহলে দুটো দলের কিন্তু নিজ রিজিয়ন থেকে চ্যাম্পিয়ন হওয়ার একটা বড়সড় সুযোগ রয়েছে। এক্স্যাক্টলি, এবং যে স্টেটমেন্টটা দিচ্ছিল তারা, জাস্ট তাদের দিকে জাস্ট আমি তাকিয়েছিলাম যে তারা কাউকে ভয় পায় না, তারাও সে জায়গাতে লড়াই করতে প্রস্তুত। এবং ইয়েস, চ্যাম্পিয়ন মেন্টালিটি এরকমই হয় প্রয়োজন। লবিতে থাকা আদার টিমসদেরকে তারা কোনোভাবেই ভয় পাবে না। যদি তাদের সাথে লড়াই করতে চায় তাহলে তারাও লড়াই করবে এবং লড়াই করে নিজেদের জায়গা তারা হাসিল করবে, অর্জন করবে। দেখা যাক আপকামিং গেমসগুলোতে আইফারএস, আমার মনে হচ্ছে যে আমরা ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে চলেছি, অনেক ইন্টারেস্টিং ফাইট আমরা দেখতে চলেছি। নাও আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের গেম স্কেডিউলটার দিকে যদি আরো একবার নজর দিয়ে দেই, 3টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। পারগেট্রিতে E1 বুয়া সিকিউর করেছে, অ্যালপাইন বুকসো, নেক্সট রাতে ক্লিয়ার ভিশন, লেটস সি বারমুডাতে কারা বুয়া নিতে পারে। বারমুডা আরো একটা বার সেই চিরচেনা রূপ আমরা ফিরে আসতে চাই। ইয়েস, আরডিএইচ বারমুডার ব্যাপারে বলছি, টিমদের জন্য একটা চিরচেনা জায়গা কিন্তু বলা চলে। অ্যান্ড আজকের দিনের বারমুডা যেন যে কোনো কিছু বদলে দিতে পারে, যেন হতে পারে নোবেল লিজিয়নদের জন্য একটা বিগ গেম, একটা বিগ জাম্প হতে পারে, ইভোসদের কোয়ালিফাই করার চান্সেস আরো একটু বেশি, বাট ক্লিয়ার ভিশনদের জন্য একটা বড়সড় আপ হতে পারে, কিংবা ওয়াকদের কোয়ালিফাই করার চান্সেসটা আর একটু বার যেন আসলে জেগে উঠবে। অ্যান্ড লেটস সি এই মুহূর্তে 3টে ম্যাচ শেষ করে প্রথম ম্যাচে E1, তার পরবর্তী ম্যাচে ফ্লুকজো, তার পরবর্তী ম্যাচে কিন্তু ক্লিয়ার ভিশনরা বুইয়া পেয়েছে। এইবার কার কাছে বুইয়া যাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। লুক অ্যাট ক্লিয়ার ভিশন, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে প্রায় 40+ পয়েন্টস নেওয়ার পর দে আর সুপার এক্সাইটেড। তারা কিন্তু এখন এই মুহূর্তে নিজেদেরকে একটুবার গুছিয়ে নিচ্ছেন, রেডি করে নিচ্ছেন, হাস্যোজ্জ্বল মুখগুলো যেন একটাই জানান দিতে পারে যে তারাও কিন্তু এই মুহূর্তে একটা কোয়ালিফাই করার সুযোগ রাখছে বলা চলে। অ্যান্ড ইভোলদেরকে আমরা দেখতে পাচ্ছি এই সাইড থেকে প্ল্যানিং চলছে, পরিকল্পনা চলছে, কল্পনা জল্পনা শেষ নেই ইভোলদের। অ্যান্ড তারা এই সাইড থেকে চাইবে যেভাবে হোক না কেন, কোনোভাবে হোক না কেন কোয়ালিফাই করতে হবে, কারণ ইডাব্লিউসি এর চ্যাম্পিয়ন এইবার যদি কোনোভাবে কোয়ালিফাই না করে এই যেন এক ইগোতে লাগার মতন বিষয় হয়ে যাবে আরডিএইচ। এক্স্যাক্টলি, এবং আজকের দিনে আরো একটা ইন্টারেস্টিং পার্ট অথবা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে নর্মালি টেবিলের তলানিতে থাকা যারা কিনা একদম বটমে রয়েছে তারা কিন্তু সে জায়গাতে ভালো খেলছে, এবং ইভোস ডিভাইনদের কাছ থেকে সেখানে প্রার্থনা দেখতে পাচ্ছি। তারা প্রার্থনা করছে যেন তারা আপকামিং ম্যাচেস গুলোতে ভালো পারফর্ম করতে পারে।
এবং আশা করব কি তারা সেখানে ভালো পারফরমেন্স শো করতে পারবে এবং অপোনেন্টকে রুখে দিতে পারবে। যেটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম আইফারেজ, যে বটমে থাকা টিম, একদম তলানিতে যে টিমগুলো রয়েছে তারা কিন্তু এখন পারফরমেন্স অনেক ভালো করতে দেখা যাচ্ছে। ফ্লুক্সও সেকেন্ড গেমে বুইয়া নিয়েছে, সেটা অন্য ব্যাপার, বাট ফার্স্ট ম্যাচে দেখুন E1 এর বুইয়া, দেন থার্ড গেমে ক্লিয়ার ভিশনের বুইয়া, এবং ক্লিয়ার ভিশন ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ খেলে যাচ্ছে। ইভোস, ওয়েগ, তারাও কিন্তু চমৎকার পারফরমেন্স এখনো পর্যন্ত শো করে যাচ্ছে। Yep, and let's see এইবার ফ্লুক্সো এবং প্লেয়ার কোর্টে দেখতে হবে অন লিভে লিজিয়ন্স ডিভার্স 4 নেশন রোস্টার. We are unique because we didn't really know each other before only started playing recently, yet built good synergy despite not being together long. নোভেল লিজিয়ন যে দলটার শুরুটা হয় জুন মাসের 25 তারিখ এই বছরেরই, এবং সেই দলটা কিন্তু আসলে বলা চলে যে খুব ভালোভাবেই আসলে নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছেন, সিনার্জি বিল্ড করেছেন, এবং বলা চলে যেটা কিন্তু অনেক দিন ধরে নয়, কিছু দিনের একটা রোস্টার খুব ভালোভাবে আসলে সিনার্জি মেক করেছেন তারা। অ্যান্ড তাদের 4 আসলে নেশন জুড়ে কিন্তু তাদের জন্য রোস্টার রয়েছে নোভেল লিজিয়নের। অ্যান্ড এইবার ল্যাটাম থেকে কিন্তু এই রোস্টার উঠে এসেছে নোভেল লিজিয়ন। লোপেজদেরকে দেখতে পাচ্ছি অনেকটা প্রস্তুত স্নাইপার হাতে, সেই 20 সাল থেকে নিজেকে সুইচ করেছে স্নাইপার লিগ হিসেবে, অ্যান্ড তখন থেকে কিন্তু তিনি প্রস্তুত বলা চলে লোপেজ এক্সেল। এক্স্যাক্টলি, এবং নিজেদেরকে এত অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া, টিম সিনার্জি এতটা চমৎকার হওয়া, একদমই পুরো চারটেখানে কিন্তু কথা নয় আইপারেস, এবং তারা পারফরমেন্সে নিজেদেরকে প্রমাণ করছে যে তারা অন্যান্য দলগুলোর সাথে গ্র্যান্ড ফাইনালে কম্পিট করার মতো ক্যাপাবিলিটি রাখে, এবং সেই জায়গাটা তারা যে কোনো মূল্যে হাসিল করতে চাইবে। এখন দেখা যাক সেটা করতে পারে কিনা। পথের অন্যতম বড় একটা কাটা হচ্ছে ইভোস ডিভাইন, এর পাশাপাশি কিন্তু সেখানে আমরা আদার টিমস লাইক E1 স্পোর্টস তাদেরকেও দেখতে পাচ্ছিলাম। দেখা যাক সেই কাটাগুলোকে উপড়ে ফেলতে পারে কিনা। মুভিস্টার at-7 নিজেদের মধ্যে কিছুটা ঘুমছুটি করে নিচ্ছে, হাসি ঠাট্টা করে নিচ্ছে, বাট হট শট স্পোর্টস তাদের কপালে অথবা মস্তিষ্কে সেই ছায়াটা আমরা দেখতে পাচ্ছি, সেই বিরক্তির ছায়াটা আমরা দেখতে পাচ্ছি। তাদের জন্য সেখানে হচ্ছে আমরা ভালো আশা করব তারা যেন আপকামিং ম্যাচেসগুলোতে ভালো পারফর্ম করতে পারে। ব্যাক টু ব্যাক ম্যাচেসগুলোতে #12 এ এলিমিনেট হওয়াটা কিন্তু তাদের সেই কনফিডেন্সটাকে আরো ডাউন করে দিচ্ছে একটু একটু করে। একটু নয়, যেন সম্পূর্ণটাতেই আসলে শেষ হয়ে গিয়েছে। কোয়ালিফাই করা তো পসিবল নয় হটশটের জন্য, বাট এবার যেন আসলে নিজের দেশের প্রাইডের জন্য শেষ যে ম্যাচেসগুলো রয়েছে 3টে ম্যাচে যেন একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করা যায়, সেই চেষ্টা করতে হবে তাদেরকে। এইজি গ্লোবালদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি, RDH তারা কিন্তু এই মুহূর্তে হাসিটাটায় মগ্ন। আসলে RDH এই সাইড থেকে এই দলটাকে এখন শুধুমাত্র পয়েন্টসের জন্য খেলতে হবে বলা চলে, জাস্ট আসলে এই সাইড থেকে যাতে আসলে টপ পজিশনটা ধরে ফেলা যায়, একটা প্রাইড বলা চলে, সেটার জন্য তারা খেলতে যাবেন। হেভি স্পোর্টস যেন চিন্তিত মনে তারা আছে। হেভি স্পোর্টস স্টেটসের দিকে যদি তাকায়, #14 তারা আছেন 90 এলিমিনেশনস নিয়ে। ড্যামেজেসের দিক থেকে তারা কিন্তু 79,526 ড্যামেজ দিয়েছেন। অ্যাসিস্টে তারা 121 অ্যাসিস্ট দিয়েছেন। তারা যদি বলি এই মুহূর্তে প্রায় অ্যাভারেজ 14 পজিশনে স্টে করছেন তাদের বিবেচনায়, বা তাদের এলিমিনেশনস, তাদের ফায়ার পাওয়ারের বিবেচনায়। বাট এই দিক থেকে যদি আমরা বলি, হেভি স্পোর্টস কিন্তু বুইয়াকে তো খুব ভালো আনতে পেরেছেন, অ্যান্ড খুবই ফাস্ট ফেজ ফাইট শেষ করার জন্য কিন্তু হেভি স্পোর্টস অনেক বেশি পরিচিত। এক্স্যাক্টলি, খুবই চমৎকার ফায়ার পাওয়ার, প্রায় 4টা খেলোয়াড়ই যারা কিনা ওভারঅল প্লেইং করে পারফর্ম করে থাকে। ফায়ার পাওয়ারের দিক থেকে তারা অন্যান্য দলগুলো থেকে কোনো প্রকার কোনো কমতি এখনো পর্যন্ত দেখায়নি, হোক সেটা ক্লাস স্কোয়াড ফরম্যাটে, হোক সেটা ব্যাটল রয়্যালের সকল জায়গাতে তারা কিন্তু দেখিয়েছে। এবং মুভিস্টার at-7 সেখানে কিন্তু একটুখানি খেলাধুলা করছে গেমস কিং তার সঙ্গীর সাথে, যাতে আপকামিং ম্যাচেসগুলোতে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে রাখা যায়। যদি স্ট্যাটস নিয়েও আমরা আলাপ আলোচনা করি, আইফারেস একদম প্রথম সপ্তাহের প্রথম দিন থেকে যে দলগুলো ডমিনেশন দেখিয়েছে, এজি গ্লোবাল, দেন মুভিস্টার at-7, ফ্লুক্সো, কনসিস্টেন্সি খুব ভালো ছিল এই দলগুলোর। তারা প্রায় প্রতি সপ্তাহের প্রত্যেকটা দিন যেই দিন এই দলগুলোর ম্যাচেস ছিল, প্রত্যেকটা দিন তারা কনসিস্টেন্সি মেনটেন করেছে। দ্যাটস রিজন তারা এখন প্রায় নিশ্চিত করেছে FFWS Global Finals 2025 এর গ্র্যান্ড ফাইনাল স্লট। অ্যান্ড ওয়াগ কি হচ্ছে আসলে ওয়াগের সাথে? জিততে হবে, উঠে আসতে হবে আরো একটি বার। ওয়াগ অ্যান্ড ক্লিয়ার ভিশন খুবই ভালো পয়েন্টস নিচ্ছেন। রেই, রাশিয়া অ্যান্ড কসিল কি চিন্তা ভাবনা করবেন জানি
বাট লুক এট ফ্লুক্সো কিছু একটা তো তারা আসলে এই মুহূর্তে জানান দিচ্ছেন আসলে এই থেকে MT7 এন্ড ববস আসলে ইভোসকে কি বলতে চান জানি না, বাট বেটজিন যেন আমাদেরকে উদ্দেশ্য করে কিছু বলছেন। বেটজিন কিছু বলার দরকার নেই, আমরা জানি, আমরা বুঝতে পারছি। এন্ড টপ 3 মোস্ট এলিমিনেশনস জোয়েনা অ্যাজ এ নেইডার হি ইজ রাইট নাও অন টপ। সবার উপরে রয়েছে উনি এবং তার সবথেকে ব্যবহারকৃত ওয়েপেনটাও M79 দেখতে পাচ্ছি 64 এলিমিনেশন। সেকেন্ডে রয়েছে সাইফা, থার্ডে দেখতে পারবো আমরা গেমস কিং কে। সাইফা এবং গেমস কিং এর সবথেকে প্রিয়তম ওয়েপেন হচ্ছে M590, তারা 59 এবং 56 এলিমিনেশন করে সিকিউর করেছে। সংখ্যার ব্যবধান অত বেশি নয়, ব্যবধান মোটামুটি কমই দেখা যাচ্ছে। সাইফা থেকে জোয়েনার ব্যবধান সেখানে 5টি এলিমিনেশন, দেন অন দ্য আদার সাইড আরো 8টি এলিমিনেশনের ব্যবধানে রয়েছে কিন্তু গেমস কিং থেকে জোয়েনার। সো দেখা যাক আপকামিং ম্যাচেস গুলোতে সেই ব্যবধানটা কমিয়ে নিয়ে আসা সম্ভব কিনা, কারণ আজকে বুড়িরাম ইউনাইটেডের ম্যাচ তো তেমন ভাবে নেই, বাট মুভিস্টার আর7 অ্যান্ড এজি গ্লোবাল তারা তো খেলতে পারবে এবং তাদের প্লেয়ার্স গুলোর সুযোগ রয়েছে নিজেদের এলিমিনেশনটাকে আরো বাড়িয়ে নেওয়ার, স্পেশালি গেমস কিং এর। দেখা যাক সেইটা ম্যাচেস গুলোতে করতে পারে কিনা। আরেকটাবার রসকর সিঙ্গারা চলছে এন্ড সাইডে হ্যাক্স এন্ড ডেলা জোকার লং থেকে তারা কিন্তু এই সাইড থেকে রক পেপার সিজার খেলছেন। দ্যাটস রিয়েলি গুড। একটা টিমের মধ্যে সিনার্জি বিল্ড আপ করার জন্য এটা কিন্তু খুবই ভালো ছিল। এন্ড লেটস সি এই সাইড থেকে কি হয়। এন্ড অডিয়েন্স কে কোথা থেকে দেখছেন জানিয়ে ফেলুন আরো একটি বারের মতন কমেন্ট বক্সে। আপনাদের ভালোবাসা দেখতে চাই, আপনাদের সাপোর্ট দেখতে চাই। এই মুহূর্তে ম্যাচ শুরু হয়েছে বারমুডা আমাদের সঙ্গে, নতুন ম্যাপ নতুন জায়গাতে। এইবার কিন্তু আমরা স্বাগতম জানাবো আপনাদের সবাইকে। এন্ড লেটস সি এই মুহূর্তে স্টার্ট হয়ে যাবে প্লেন পাথ, জানা এক চমকের বিষয় হবে বলা চলে। এন্ড লেটস সি এই চমক কেমন হয় আজকের দিনে। এন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে অনেক মানুষ দেখছে। আজকে কিন্তু আমাদের খুলনাতে ওয়াচ পার্টি চলছে। খুলনাবাসী কেমন আছেন আপনারা জানিয়ে ফেলুন আরো একটি বারের মতো। এন্ড উপরের সাইডে লিখুকে আরো একটি বার তার কাছে যাবে। লিখু হোপ যেন প্রত্যেকটা ম্যাচে যেই কাজটা তারা সবসময় করে সেটা হচ্ছে যে আরডিএইচ একই সেম পজিশনে সেম পোস্টারে বসে তাদের ডিভাইসটাকে নিয়ে তারা গেম প্লে করে। আরসি ইভোস থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, বিকজ বিপদের এখন আরেক নাম ইভোস হয়ে গিয়েছেন R7। প্রবাবল তারা আসলে গ্রেভিয়ার্ড কিংবা অবজারভেটরিকে চুজ করতে পারে, বাট আগে ব্লু বুলসাইতে গিয়েছেন। হটশট কিউ এর সঙ্গে একটা আসলে ক্ল্যাশে তিনি অ্যাঙ্গেজ হতে পারেন। হেভিদের সঙ্গে এবার আর কিউদের ছোট্ট একটা কম্পাউন্ডমেন্ট নিয়ে ক্ল্যাশ স্টার্ট হয়ে যাবে। লেটস সি আর কিউ কাজু সেখান থেকে তারা ফাইটটা উইন করতে পারে কিনা, বাট নোভা লিজিয়ান তারাও কিন্তু একেবারে সেন্টার পয়েন্ট পুরো পিকটা দখলে রেখেছে। ক্লিয়ার ভিশন, তাদের কাছ থেকে আমরা স্প্লিটেশন দেখতে পারবো এবং হেভি নিজেদের জায়গা পরিবর্তন করে নিচ্ছে। মাল মিলি ওয়েপেন গুলো দিয়ে কিন্তু সেখানে ড্যামেজ দিয়ে যাওয়ার ট্রাই করে যাচ্ছে। আবার নক নিয়েছে, আবার ডার্টস একসাথে মিলে অপোনেন্ট হেভিয়ার প্রায় তিনটি প্লেয়ারকে লুফে নিয়েছে। এইবার হেভিয়ার উপরে অনেক বেশি প্রেসার এবং খাবিকে হিট লিস্টের মাধ্যমেও কিন্তু টার্গেটে রেখেছে। হিট লিস্ট ব্যবহার করে চেস করে ফিনিশ করতে চাইবে। হটশট তারাও সেখানে কিন্তু আক্রমণটা করেছে এবং ওয়াগ তারাও এই মুহূর্তে হটশটের উপরে অ্যাটাকটা করবে। ফিনিশ করে ফেলেছে ইতিমধ্যে একটা প্লেয়ারকে হটশট থেকে, বাট দেখা যাক ঠিক হয় এখানে কতক্ষণ পর্যন্ত থাকবে। তাকে কভার করার মতো প্লেয়ার তার পেছনে নেই, বাট সামনে অবশ্যই থাকবে, তাই তাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। and সেখানে কিন্তু আছেন হটশট ভার্সেস টিম ওয়াগ রাইট নাও। লিওর অ্যাগেন্সে যাওয়ার চেষ্টা, পাকিস্তানের প্রাইড যেন এবার ঘুমিয়ে পড়তে পারে। তবে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনবেন কিনা লিও। অ্যান্ড এক্স্যাক্টলি এক্সবোর এইবার যেন ঘুম পাড়ানি মাসি পিসির গানই শোনাবেন, কারণ হটশট বারংবারের মতো #12 ফিনিশ হয়ে যেন এই গানটাই শুনতে চাচ্ছেন বারংবার। কেন হচ্ছে জানি না, তবে ইভোস দেশ এগেনস্টে এবার R7 এর একটা ফাইট কিন্তু স্টার্ট হয়ে যাবে, যেখানে জোকার তিনি রয়েছেন। বাট জোকারকে উদ্দেশ্য করে কিন্তু প্রথমে রেপ্টার রিদম থ্রো করা হয়ে গিয়েছে। রাফিয়া নকমেন ডেলাকে দেখতে পাবে মতো কসিয়েলের কাছে জাম্প করতে, বাট ডেলার উদ্দেশ্যে একটা প্রেসার। রাফিয়া পারবেন কিনা এই মুহূর্তে? লেটস সি তোজ এন্ট্রি নেওয়ার চেষ্টা, বাট রাফিয়া স্টিলস ফাইন্ডিং দ্য প্লেয়ার এন্ড কসিয়েল তিনি কিন্তু এই মুহূর্তে ডেলাকে এলিমিনেট করবেন। ইভোজের স্টার্টিং মাত্র ম্যাচের 2 মিনিট 40 সেকেন্ডের মাথায় 4টা এলিমিনেশন ইনস্ট্যান্ট কিন্তু হটশটের উপর ছেড়েছেন হিট লিস্টে। এন্ড হটশট প্রবাবল এই সাইড থেকে আরো একটা বার #12 হতে পারেন।
এক্স্যাক্টলি, হটশটের উপরে আরো একবার তো বিপদ থাকবেই, বাট খাবিকে যেন কোনোভাবে ছাড়ছে না আর কি। কাজু অনেকটা লম্বা সময় ধরে চেস করে যাচ্ছে এবং খাবি নিজের জায়গা থেকে পালানোর সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে, ফল ব্যাক উনি করছে বারংবার এবং তাকে চেস করার ট্রাই করছে আবাই সহকারে বাকি সকলেই। অন্যদিকে ফ্লুক্সো তারা কিন্তু সাইফার উপরে একটা হিট লিস্টের ব্যবহার করেছে। ইভোস ডিভাইন তারা এই মুহূর্তে একটু বেশি অ্যাগ্রেসিভ তাদেরকে দেখা যাচ্ছে, হটশটদের উপরে আক্রমণ করবে। অ্যাকশনের এইচপি খানিকটা কমে গিয়েছে, হাসু তার সাথেই থাকবে, আনাসকে দেখা যাচ্ছিল। কোসেল একেবারে ক্লোজ রেঞ্জে এন্ট্রি নিয়েছে এবং উইনচেস্টার দিয়ে নক বের করেছে উনি। হটশট নাও দে আর ইন ডেঞ্জার। ও মাই গড, হোয়াট আ হেডশট ফ্রম কোসেল। কোনো প্রকার ভয় ভীতি কাজ করছে না এই দলের মধ্যে, তারা ডমিনেশন শো করছে, তারা নিজেদের জায়গাটা আরো স্ট্রং ভাবে বানিয়ে নিতে চায়। এলিমিনেশন এই মুহূর্তে 7টি এলিমিনেশন রয়েছে মাত্র ফার্স্ট সার্কেল চলমান এখনো পর্যন্ত। কি করবেন জানি না, আবার একটা হট শট এগেইনস্ট ওয়াগ ওয়ান্স অ্যাগেইন লিও এইবারও কিন্তু নক হয়েছেন। এই যেন হট শটের পতন, E1 দের এগেইনস্টে হট শট ওয়ান্স অ্যাগেইন। তারা কিন্তু ডমিনেট হয়ে যাচ্ছেন, ডমিনেট করছেন না, হয়ে যাচ্ছেন এবং করছেন এর মধ্যে যেন এক বড় পার্থক্য দেখতে পাচ্ছি। আরডি এইচ জুনিয়র এন্ড এই সাইডে লেটস সি কি হয়। ওয়াগের কাছে 5 কিল, ওয়াগ অন ফায়ার রাইট নাও, দ্য হান্টিং প্রেডেটরস এন্ড লেটস সি এবার কি বোল উড়াল দিবেন। ক্লিয়ার ভিশন, দ্য কনসিস্টেন্সি মেইনটেইনার্স, প্রেসার যাবে রাশিয়া শাহরিনকে নক করবেন এই মুহূর্তে এন্ড রাশিয়ার কাছে কিল চলে আসবে। প্রবেই তিনি কিন্তু উড়ালটা দিবেন। কসিল লেটস সি কি হতে পারে। ওয়াগ একবারকে নক করা হয়েছে। এজি ভার্সেস ফ্লুকো, থাইল্যান্ড স্ট্রাইক ভার্সেস ব্রাজিলিয়ান মনস্টার্স, কে উইন করবে লেটস সি। সাইফার তিনি কিন্তু প্রথমেই আসলে ড্যামেজ নিয়ে ফেলবেন, দুজনে একটা স্কিল ব্লক হয়ে যায়। পারফেক্ট টাইম টু রাশ রাইট অন এজি গ্লোবাল। ফ্লুকো still waiting, Fluxo, Striker, Rush coming, Benzin, let's see! Pressure কিন্তু আসছে Benzin'ের ওপর, তবে এবার পেছন থেকে MT7, surprise! Bob's pressure, oh Bob's! What was that? It's a surprise, it's a finish! MT7 কে রুখে দেওয়া হচ্ছে, ACD revive করবেন, that's a complete package and Evo's right now on top. এক্স্যাক্টলি, ইভো তারা এলিমিনেশনের তালিকায় এই ম্যাচে সবার উপরে উঠে গিয়েছে এবং এইভাবে যদি খেলাটা চলমান রাখতে পারে তাহলে কেউই দমিয়ে রাখতে পারবে না। ডিউরিজের জায়গাটা পরিবর্তন করে কম্পাউন্ড গুলো চেঞ্জ করে ফেলছে, বা টিম এসআর তাকে নক করে দেওয়া হয়েছে, তার কিলটাও প্রায় কনফার্ম করে ফেলা হবে। ববসকে লোয়ার গ্রাউন্ডে দেখা যাবে, চিনয় রয়েছে একদমই কম্পাউন্ডের ছাদে উপরে হাইয়ের গ্রাউন্ডে এবং তার দিকেই এখন সম্পূর্ণ মনোযোগ। #12 এইবার ক্লিয়ার ভিশন স্পোর্টস বুয়া কার্ডস আজকে হারে হারে টের পাচ্ছে প্রত্যেকটা দল। এজি গ্লোবাল তাদেরও কিন্তু প্লেয়ার গুলো এবার এলিমিনেট হবে। ফ্লুক্সো 5টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছে। পচিনকে এখনো পর্যন্ত পুরো দলটাকে আমরা দেখতে পাচ্ছি। ইভোস ডিভাইন ম্যাপের বিভিন্ন প্রান্তে জাস্ট রোটেট করছে এবং অপোনেন্টের প্লেয়ার গুলোকে এলিমিনেট করে নিজেদের এলিমিনেশন পয়েন্টের সেই মার্জিনটাকে আরো বড় সড়ো করে তুলছে, যেন নোভা লিজিয়ান তাদেরকে কোনোভাবে টাচই না করতে পারে। ইতিমধ্যে 11 পজিশনে চলে গিয়েছে ইভোস ডিভাইন। এইবার হেভিয়ার উপরে প্রেসার, বিকজ তারা যদি নিজেদের কনসিস্টেন্সি না ধরতে পারে অথবা না অব্যাহত রাখতে পারে তাহলে সেই ক্ষেত্রে নোভা লিজিয়ান একটা জাম্প কিন্তু করতে পারে। Obviously. And heavy, আমি এটাই বলছিলাম ম্যাচ শুরু আগে যে হেভি স্পোর্টস ইজ রাইট নাও অন অপারেটর সিবাস, তিনি যাবেন ডিউ একটা টাফনেস পারফরম্যান্স, বাট ডাবল ভেক্টর লেটস সি। এবার কিন্তু ফ্লকি চার্জ করেছেন অ্যান্ডারচার জিনের পর কিন্তু ইনস্ট্যান্টে এইবার কিন্তু ফিনিশ হয়ে গিয়েছেন কিউ। তিনি কিন্তু এবার এইমবাকে নক করবেন। রাশিয়া BLS1 কে নক করবেন, সামনে রাশিয়া যাবেন, রাশিয়া going for another one right now, রিদম যাবেন, রাশিয়া ক্যান গো ফর দ্য ফিনিশ রাইট নাও। রাশিয়া ওপেন স্পেসে ফিনিশ করার চেষ্টা ছিল, বাট কিউ সেভ নো মোর and Ingot probably the next target for Q. Let's see তাদের পজিশন একটা কিন্তু বলা চলে যে 1-1 এ খেলতে চাচ্ছেন কিউ এন্ড সাইরাস। পেছন থেকে গ্রেনেড যাবে, চ্যাম্পিয়ন ব্যবহার, পেইন্টেড রিফিউজ গিয়েছে কসিল, সেই সুযোগে হিল করে নেবেন এনগড। স্ট্যান্ডিং যখন তো ফিনিশ রাইটটা ওয়ালগুলোকে ব্রেক করা হচ্ছে, নিজের উপরে বিপদ ফেলে দিয়েছেন টেকিও। তৃতীয় লেভেল রাশে ব্যবহার করবেন, চার করার চেষ্টা, কিউ সেজ ওভার রাইট নাও and he was goodbye, not a goodbye, he was still alive on this game, but he was
যদি শেষ হয়ে যায় তবে খেলা এখানেই শেষ হবে। যদি পথ উত্থান করতে চায় তাহলে আরো একটাবার ম্যান পাওয়ার গুলোকে রিকল করতে হবে। যে ইভোলস কোয়ালিফায়ার জন্য একটা আসলে বলা চলে যে মরা বাঁচার লড়াই, সেখানে ইভোলস এখন যে কোনো মুহূর্তে E1 কে টপকে যারা 238+ পয়েন্ট নিতেই পারেন। ইভোলস রে ফাইটে গিয়েছেন আর কিউ কে প্রথম প্লেয়ারকে নক করবেন। রে কে উদ্দেশ্য কিন্তু ভালো প্রেসার ছিল, মার গিয়েছেন and ইভোলস has 11 right now. Esports, it's a chance right now for them. আর কিউ কাজু সার্কেলের বাহিরে সেই দলটাকে দেখা যাচ্ছে। নোভা লিজিয়ান ফাইট ইনিশিয়েট করবে, তারা একে একে প্লেয়ার গুলোকে হারাচ্ছে। ফ্লুক্সো কোনোভাবেই সুযোগটা দিতে দিবেন না অপোনেন্টকে, এবং সেখানে প্রায় 3টা প্লেয়ারকে প্রায় ফিনিশ করে ফেলেছে। ইয়েস অফ কোর্স, লাস্ট ম্যান স্ট্যান্ডিং লোপেজ একা অ্যালাইভ, এবং নিজেকে সেফ রেখে তার দলকে আরো একবার পুনরায় এই কাল্পনিক ময়দানে ফিরিয়ে নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাবে, বাট সেই চেষ্টায় মনে হচ্ছে না আর উনি সফল হবে। Nova Legion, they are eliminated, এবং এই দ্রুত এলিমিনেশনটাই কি তাদের গ্র্যান্ড ফাইনালের যাত্রার সমাপ্তি কিনা আমি তো জানি না, বাট পরবর্তী দুটো ম্যাচ দেখলেই সেটা বুঝতে পারা যাবে। ওয়াগদের উপরে অ্যাটাক করা হয়েছে আর কিউ কাজুদের তরফ থেকে আবার এলিমিনেশন পয়েন্ট সিকিউর করছে, এবং আর কিউ কাজু তারা একটু আগে বলেছিলাম যে তারা ওভারঅল আজকের দিনটা শেষ করতে চায় একেবারে সবার উপরে থেকে #1 থেকে, এবং সেই চেষ্টাই এখনো পর্যন্ত চলমান। পারফরম্যান্স খুবই চমৎকার এই দলটার কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। আর কিউ কাজুদের কাছে এখনো পর্যন্ত প্রায় 7টা এলিমিনেশন পয়েন্ট ওভারঅল দেখা যাচ্ছে। অন দ্য আদার সাইড রেড ক্লিফ, দে আর হিয়ার, তারাও কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ এবং ফুল ম্যান পাওয়ার নিয়ে তারা জীবিত রয়েছে। সার্কেলের মধ্যে ভালো একটা পজিশনে থাকবে, বাট হার্ড কাভার তাদের প্রয়োজন হয়ে থাকবে। হার্ড কাভার গুলো পেলেই এই গেমটা ভালোভাবে বের করা সম্ভব হবে, একটা বিগ ম্যাচ বের করা সম্ভব হবে রেড ক্লিফের তরফ থেকে। এজি গ্লোবালের প্লেয়ার্সরা কিন্তু বারংবার আজকের দিন আমরা দেখতে পাচ্ছি তারা স্প্লিট মেইনটেইন করছে। স্টিল এই গেমটাতেও তারা স্প্লিটেশনেই খেলতে দেখা যাচ্ছে তাদেরকে। বিভিন্ন প্লেয়ার তাদের বিভিন্ন জায়গাতে রয়েছে। আরসি, হোপ, রেক্স, ফাহিম সবাই একটা জায়গাতেই চুপচাপ বসে রয়েছে। যদি কোনো দল ক্লোজ রেঞ্জে যায়, ক্লোজ ফাইট ইনিশিয়েট করে, তখন হয়তো বা সেই দলটার উপরে অথবা সেই প্লেয়ারগুলোর উপরে অ্যাটাক করতে চাইবে বাংলাদেশি টিম রেড ক্লিফ। হটশট 71 পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত সবার নিচে এই দলটাকে আমরা দেখতে পাচ্ছি। 18th পজিশনে তারা রয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এ। তারা চাইবে নিজেদের জায়গাটা আরো একটু উপরের দিকে নিয়ে যেতে, বাট হেভি অ্যান্ড ওয়েগ এই দুটো টিমের মধ্যে ফাইট ইনিশিয়েট হচ্ছে। এক্সবোর্ডকে নক করা হয়েছে। ডোন্ট ক্রাই নিজের কিলটাও সেখানে কনফার্ম করে নিবে খাবি। তার কাছ থেকে আমরা শুধুমাত্র স্কিল ব্যবহার করে একটা এলিমিনেশন আসতে দেখতে পেয়েছি। সার্কেলের এজ মেইনটেইন করা হচ্ছে, বাট সেই এজটা ছেড়ে খুবই দ্রুত একটা পারফেক্ট পজিশনে যেতে হবে, এবং গোল্ড মেকার সেইটার দিকেও কিন্তু এই মুহূর্তে নজর দিতে হবে ফ্লুক্সোদেরকে। ডিউ একা একটা প্লেয়ার সার্কেলের একেবারে বাহিরে, উনি যদি এখনই কিছু না করতে পারে তার দলের জন্য, তাকে দ্রুত সার্কেলে এন্ট্রি করতে হবে। দেখা যাক সেটা করতে পারে কিনা। 263 পয়েন্ট নিয়ে বর্তমানে 7th পজিশনে রয়েছে এজি গ্লোবাল। এই দলটাকে আমরা টেবিল টপার হতেও দেখেছি, আবার সেখান থেকে নিচে নামতেও দেখেছি, আবার নেমে উপরে উঠতেও দেখেছি। দেখা যাক আজকের দিনে আপকামিং যেই দুটো ম্যাচ রয়েছে, এই ম্যাচটা ছাড়া সেই ম্যাচের ভিতরেও কিরকম খেলে এবং এই ম্যাচের লাস্ট সিনারিওতে কিরকম পারফর্ম করে দেখা যাক। রেড ক্লিফের একেবারে কাছাকাছি কিন্তু বর্তমানে ফ্লুক্সো, তাদের রয়েছে 10টি এলিমিনেশন, এবং ছোট্ট খাট্ট একটা কর্নার, একটা অ্যাঙ্গেল পেয়েছিল, ফাহিমকে নক দিয়ে দেওয়া হয়েছে। এইবার ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করতে খানিকটাও ভুল করবে না হয়তো বা টিম ফ্লুক্সো, বাট তারা পেছনের দিকেও নজরটা রাখছে। ড্যামেজ দিচ্ছে চিনয়কে, আগে চিনয়কে পিক করে নিবে মেবি, এবং সেই গাছের পেছনে থাকা চিনয় নিজেকে সেভ করে নিতে পারবে কিনা দেখা যাক। একদমই। এন্ড আরসি দেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু পারফেক্ট জোন নিয়ে আছেন। এন্ড লেটস সি এই মুহূর্তে ফ্লুক্সো যে প্রেসারটা ক্রিয়েট করছেন এজিদের উপর, আরসি কি সেভাবে আসলে প্রেসার ক্রিয়েট করতে পারবে কিনা? দ্যাটস দ্য বিগ কোশ্চেন রাইট নাও আপ देयर। বাট লেটস সি, উই আর গোনা সি দ্যাট টিম ফ্লুক্সো এবার কিন্তু তারা থাকবেন, বাট টার্গেট হবেন এইবার আরসি ছাড়া আর কেউ নয়, কারণ ওই কম্পাউন্ডমেন্ট যে কোনো দলের জন্যই প্রয়োজন।
হার্ড কম্পাউন্ডমেন্ট, সলিড কভার, যে কোনো দলই চাইবেন। অ্যান্ড এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের জন্য এগিয়ে যাচ্ছেন নবিস্টা R7 RQ, তারা কিন্তু এই মুহূর্তে স্টিল আছেন। সামনের দিকে গ্রেনেড যাবে, জার্জি গ্রেনেড খুবই ভয়ানক, জার্জি গ্রেনেড ক্লাচ এসেছে, সামনের দিকে আবে সিকি নাইট লঞ্চার ম্যাটেরিয়াল ছেড়ে দিয়েছেন, প্রেসার ক্রিয়েট করবেন 18 জিয়া ক্লোজ এন্ট্রি না চেষ্টা, গেম জিয়া প্রেসার জিয়া টেকেন ডাউন রাইট নাও। আবে তিনি আসছেন মাল, তিনি কিন্তু ডেলাকে নক করবেন অ্যান্ড নিউ এবার অনাদার দিক ডোন্টকে নক করছেন। তবে এইবার কিন্তু গেমস কি উদ্দেশ্য করে ভালো প্রেসার এসেছে, একটা স্কিলের ব্যবহার ছিল, বাট R7 they are shut down right now. WAG are in a danger right now, are on a danger, because দেখো যে পরিমাণ প্রেসার তাদের উপর করা হচ্ছে, যদি সামহাউ এই সাইড থেকে পসিবল না হয় তাহলে কিন্তু একটা বড় বিপদ ক্রিয়েট হয়ে যাবে। এন্ড ইয়েস WAG দের বিদায় ঘটে গিয়েছে টপ 6 এর মধ্যে। বাংলাদেশের গর্ব টপ 6 এ চলে এসেছে। কি করেছে আরসি? প্রশ্ন তোমাদের। আরসি টপ 6 এ আছে, এখন শুধু বুইয়া নেওয়ার অপেক্ষা। লেটস গো আরসি, কমেন্ট বক্সে এবার একটা আরসি ময় কমেন্ট বক্স দেখতে চাই অডিয়েন্স। আরসি লেটস গো। এক্স্যাক্টলি, রেড ক্লিফের জন্য সেখানে চেয়ার্স দেখতে চাই, বাট দেখা যাক আদার টিমস তারা এই মুহূর্তে কি করছে। ফ্লুক্সো হেভি এর মুখোমুখি একেবারেই, রেড ক্লিফ তাদেরকে খানিকটা উপরের দিকে উঠে আসতে হবে পরবর্তী সার্কেল ধরতে হলে, বাট সেখানে একটা বড় ধাক্কা দিতে পারে আর কেউ কাজু ইগনিসের ব্যবহার করেছে সেই আগুনের ওয়াল। দেখা যাচ্ছে লিকুয়ের গ্রেনেডে মাল হবে না, বাট সেই নকটাকে কিলে রূপান্তরিত করতে হবে। দেখা যাক আরো একটা গ্রেনেড, ডার্টস ড্যামেজ খেয়েছে, ডার্টস এর হাতে রয়েছে M79 আবার সেও কিন্তু এই মুহূর্তে ড্যামেজ হবে। মালকে বিটিনে এক্সপি তার তরফ থেকেও নকটা দেওয়া হয়েছে। আর কিউ কাজু মাল্টিপল সাইড থেকে প্রেসার রাইজ হচ্ছে, রেড ক্লিফ উপর থেকে নামলেই তারাও E1 দের কবলে পড়তে পারে। আবাইকে নক করা হয়েছে। ফ্লুক্সো তাদেরও কি নজর ঠিক এই সাইডেই কিনা? ইয়েস অফ কোর্স, মাল 7-7 দেন 18 এর দুটো প্লেয়ারই হয়ে যাবে এলিমিনেট। ডার্ট এন্ড আবাই দুইজনই অ্যালাইভ। আর কিউ কাজু তারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পরিমাণের বিপদে পড়তে পারে। ডার্ট বেরিয়েছে, পুরো আরসিদের জন্য হতে পারে বিপদ, বাট MT7 বন্ধু হয়ে পাশে দাঁড়ালো রেড ক্লিপ। আবাই এখনো পর্যন্ত হোল্ড করছে উপরের রেড ক্লিপের প্লেয়ার্স, তিনটি খেলোয়াড় এখনো পর্যন্ত অ্যালাইভ। তারা পেছন থেকে নেমে লঞ্চ প্যাড ব্যবহার করে লিখুকে পিক করবে। আবে কিলটা পায়নি, তবে এবার কিন্তু তাদের লঞ্চ প্যাড ধরে যেতে চাইবেন। আবের অবস্থা ভালো নয়, আরসির উপর কিন্তু লাস্ট অ্যাথলিট আছে। আরসি লেটস গো, আবে এলিমিনেটেড। টপ 4 টপ 3 রাইট টপ, বাংলাদেশের গর্ব টপ 3 তে এসেছে। এবার দেখতে চাই আমরা আরসি কি করতে পারেন। রেক্স রয়েছেন, নক কমেন্ট পাও 7K। ফ্লুক্সো ভার্সেস টিম রেড ক্লিফ রাইট নাও। লেটস গো বাংলাদেশ। আরসি রেক্স নক করেছেন, আরো একটা বার পাওয়ার কিলটা বুঝিয়ে নিয়ে নেবেন এই মুহূর্তে। লেটস সি কিনে কিল থেকে পাবেন কিনা। বুঝদিনকে নক করে ফেলা হয়েছে, রেক্সের কাছে কিল আসবে এই মুহূর্তে। ফাইন তো দেশে করে প্রেসার ফাইট রয়েছে বাংলাদেশ। লেটস গো বাংলাদেশ। রেক্স পাহি, উই বিলিভ অন ইউ বাংলাদেশ, তোমরা পারবে বাংলাদেশ। MT7 FX versus Team Rex right now. Please Bangladesh, please Bangladesh. No, ববকে নক করে ফেলা হয়েছে। আরসি এই মুহূর্তে বিদায় নিবেন, বাট মন যেন বারংবার কামড়ে উঠছিল, বলছিল বুইয়াটা এবার আরসি হতে পারে। তবে ফ্লুক্সো says no more and it's another বুইয়া। পজিশনের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো পজিশন ছিল রেড ক্লিফ। আরো একটু ভালোভাবে আক্রমণটা যদি করতে পারতো, অথবা যদি করা যেত আক্রমণটা আরো ভালোভাবে, তাহলে ফ্লুক্সোকে পিক করাও সম্ভব ছিল। তাদের মাল্টিপল প্লেয়ার, প্রায় 2 জন প্লেয়ারেরই হেলথের অবস্থাও অতটা ভালো ছিল না, বাট সামহাউ সেখান থেকে বুইয়াটা লুজ করেছে। চোখে মুখে সেই হতাশার ছাপটা আমরা দেখতে পাচ্ছি রেড ক্লিফের প্লেয়ার্সদের, এবং তারাও এখন হয়তোবা চিন্তা করছে যে আমরা কি মিস করলাম। অপোনেন্টকে হয়তোবা আরেকটু প্রেসার যদি করতে পারতাম, আরেকটু সময় পেতাম, তাহলে হয়তোবা বুইয়াটা আমাদের হতে পারতো। বাট ফ্লুক্সো গুড গেম, তাদের কাছে প্রত্যেকটা জটিল থেকে জটিলতম প্রশ্নের উত্তর রয়েছে। ফ্লুক্সো জানেন কিভাবে ম্যাচ করাতে হয়। লাস্টে কেন জানি আসলে আরডিএইচ আমি জানি না আরডিএইচ কি বলবো, কারণ এই সাইডে 3টা প্লেয়ারের একদমই কম হেলথে ছিল, বাট বুইয়া, বাট জিন, জিউ, MT7, ববস আমি জানি না আসলে কি ছিল এই সাইড থেকে। ববস গেম চেঞ্জ করে ফেলেছে, কাজ এক্সপিরিয়েন্স টফ এ লট, এন্ড এটাই কিন্তু হচ্ছে ফাহিম
লুক অ্যাট হিম। এবার স্নাইপার দিয়ে আসলে চেষ্টা করছিলেন ব্রেকথ্রোর ওপর, প্রথমে পুরোটা লাল ছিল, লালে লাল, যেন এই মুহূর্তে আর কেউ মাল নয়, তবে এটা পপস পুরো রেড নাম্বার তিনি দিয়েছেন। অ্যান্ড বারংবার যেটা আসলে বলছিলাম আডিজ, যে কেন জানি মনটা মনে হচ্ছিল যে না, প্রথম ইন্টারন্যাশনাল বুইয়া বাংলাদেশ 7 পাবে আরসি এর মাধ্যমে, তবে যেন সেটা কাছাকাছি এসে যেন স্বপ্নভঙ্গটা হয়েছে। তবে সেই স্বপ্নভঙ্গ যেন এখানে শেষ হবে না, আরো একটা ঘুরে দাঁড়াতে হবে, কারণ আরো দুটো ম্যাচ যে বাকি রয়েছে। গ্লোবাল ফাইনালসে, FFWS গ্লোবাল ফাইনালসে এটি হতে পারতো বাংলাদেশের প্রথম বুইয়া, বাট সেইটা আমরা হতে দেখতে পাইনি। বাট হ্যাঁ, অবশ্যই ছেলেরা ভালো চেষ্টা করেছে, বাংলাদেশের দামাল ছেলেরা তারা অনেক ভালো চেষ্টা সেখানে দেখিয়েছে। আশা করব আপকামিং ম্যাচেসগুলোতে আরো চমৎকার পারফরমেন্স করে যাবে রেড ক্লিফ। আজকে তাদের দিন এবং তারা পারফরমেন্সটাও ঠিক সেইভাবেই কিন্তু করে দেখাচ্ছে। ফ্লুক্সো যেটা বলেছিলাম যে সবকিছুর কঠিন থেকে কঠিনতম সিচুয়েশনের অ্যান্সার, উত্তর রয়েছে এই ফ্লুক্সোর কাছে এবং তারা ঠিক সেইভাবেই সিচুয়েশনটা মেনটেন করে নিয়েছে। #1 এ দেখতে পারবো আমরা ফ্লুক্সোদেরকে উইথ 30 পয়েন্ট, 30টি পয়েন্ট একটা ম্যাচ থেকে সিকিউর করেছে, ফ্যান্টাস্টিক। দ্বিতীয়তম স্থানে রয়েছে RRQ কাজু উইথ 19 পয়েন্টস। অ্যান্ড E1 তারা কিন্তু পেয়ে গেছে 19 টোটাল পয়েন্টস, ওয়াইকদের জন্য 16 অ্যান্ড হেভিদের জন্য 15 অ্যান্ড ইভোস ডিভাইন 13 পয়েন্টস পেয়ে গেছে, আর সিদের জন্য 10 পয়েন্টসে। আজকের দিনটা আমার কাছে মনে হয় আরডি সব থেকে বেস্ট ডে ফর টিম আরসি উইদাউট এনি ডাউট। এন্ড ইভেন দো হটশট তারা কিন্তু খুব ভালো খেলছেন, 7 পয়েন্ট তারা পেয়েছেন। অল গেমার্স গ্লোবাল তাদের জন্য 5টি পয়েন্ট, নোবেল লিজিয়নদের জন্য 3টে পয়েন্ট, নোবেল মুভি 7 পেয়ে যাবেন 3টে পয়েন্ট, অ্যান্ড ক্লিয়ার ভিশন স্পোর্টস বুইয়াকার্স তাদের জন্য কিন্তু কাজ করছেন এই সাইডে। অ্যান্ড ইয়াপ কমেন্ট বক্সটা যেন পুরো দমে ভরপুর হয়ে গিয়েছে আরসিদের জন্য। তবে অডিয়েন্স একটা জিনিস বলতে চাই, হতাশ হবেন না, ভালোবাসা দিতে চাইবেন বাংলাদেশের জন্য, টিম বাংলাদেশের জন্য সাপোর্টটা আমরা দেখতে চাই এই সাইডে। অ্যান্ড টুডে স্ট্যান্ডিংসটা কিন্তু আমরা দেখে ফেলতে চাইবো ওভারঅল মিলিয়ে। এখন পর্যন্ত 4 ম্যাচ শেষ করে নিচ থেকে শুরু করতে চাইবো। হটশট স্পোর্টস 12 পয়েন্ট, অল গেমার্স গ্লোবাল যারা টপ টেবিলের টপার ছিলেন 18 পয়েন্টস পেয়েছেন। রেড ক্লিফ টপ 10 এ তারা আছেন 30 পয়েন্টস নিয়ে। অ্যান্ড আমার কাছে মনে হয় নেক্সট গেমটাতে যদি নোবেল লিজিয়ন অ্যান্ড হেভি স্পোর্টস সামহাউ যদি ড্রপ করে, তাহলে কিন্তু রেড ক্লিফদের আর একবার উঠে আসার চান্সেস রয়েছে অনেক বেশি। 30 পয়েন্টস 4টি ম্যাচে 7.5 এভারেজ করে নিয়ে যাচ্ছেন তারা। ইভোস ডিভাইন 49 পয়েন্টস নিয়ে তারা আছেন। E1 দের কাছে 49, 54 ফর ক্লিয়ার ভিশন, 60 জন এই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 4-7 থাকবেন। ওয়াইকদের জন্য 62 টোটাল পয়েন্টস। এক্স্যাক্টলি, এবং তার পরবর্তীতে ফ্লুক্সো 66 পয়েন্ট, এবং সবার উপরে দেখা যাবে RRQ কাজুদেরকে উইথ 69 পয়েন্টস। RRQ কাজু কনসিস্টেন্সি বিদ্যমান রেখেছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ম্যাচে, একদম শুরু থেকে শুরু করে এখনো পর্যন্ত। তো তাদের পারফরমেন্স একেবারে নজরে পড়ার মতো বুইয়া পায়নি, বাট সব থেকে বেশি পয়েন্ট তাদের কাছে রয়েছে। দ্যাটস কল কনসিস্টেন্সি ইন এভরি গেম। অ্যান্ড রেড ক্লিফ তারা নিঃসন্দেহে আজকে ভালোই খেলে যাচ্ছে, আরো ভালো খেলতে হবে আপকামিং দুটো গেমের মধ্যে, আরো উপরের দিকে উঠে আসতে হবে। দেখুন সে জায়গাতে ক্লিয়ার ভিশনের কোনো প্রকার কোনো সন্দেহ নেই, আজকে তারা তাদের সব থেকে ভালো যে গেমটা সেটাই খেলে যাচ্ছে। প্রিভিয়াস ম্যাচটা যদি আরো ভালো যেত তাহলে আরো পজিশনে থাকার সম্ভাবনা থাকতো। হাইলাইটস নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, বারমুডাতে আমরা একদম শুরু থেকে আইএফআরএস অনেক বেশি ফাইট দেখতে পেয়েছি। একদমই ইভোস যেন সেই ফাইটের মূল পরিচালনাকারী ছিলেন। বাট লুক অ্যাট ইভোস ম্যাচের অনেকক্ষণ আগে তারা ফিনিশ হয়ে গিয়েছিলেন। হটশট আজকে অনেক জায়গায় সিঙ্গেল স্পিরিটেশনে কিন্তু ফিনিশ হচ্ছেন। ডেডসের এই জায়গাতে আসলে মনে টাইম 79 আসলে আসলে ম্যাচটা চেঞ্জ হতো, বা লিকুর যদি এলিমিনেশনটা না আসতো লাস্ট টাইম গেমে, আসলে লিকুর একটা গ্রেনেড গেম চেঞ্জার ওপেন ছিল, কিন্তু এই সাইড থেকে ববস ইট ওয়াজ আ স্যাটিসফাইং শট। অ্যান্ড ইয়েস, এই সাইড থেকে কিন্তু আসলে এখনো পর্যন্ত হ্যাপি হয়ে উঠতে পারছেন ইভোস এই সাইড থেকে। অ্যান্ড লেটস সি, আমরা দেখতে পাচ্ছি আপাতত ফ্লুক্সোদেরকে একটা দুর্দান্ত গেম, যে গেমে আসলে ফিশ হয়। আমার কাছে মনে হয় যে আরডিএইচ, আমি যেই জিনিসটা বলতে চাইবো যে যদি তাড়াতাড়ি আসলে এন্ট্রি নিয়ে ফেলতে পারতো আরসি, তাহলে তারা কিন্তু পারতো। বাট আসলে নিজের দেশের ছেলেগুলোর জন্য খারাপ লাগছে, কারণ তারাই মুহূর্তে অনেক বেশি হতাশ হয়ে আছেন। প্রক্স দেখতে পাচ্ছি মতো রেবেল রশি ব্যবহার করবেন। বক্সের কাছে কিন্তু সেখানে রয়েছে A124, জিনের কাছে অস্কার, অ্যান্ড সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে MP7 এর কাছে স্কাইলার। একটা টিমের ফ্রন্ট লাইনের দুটো আসলে বলা চলে যে রেবেল ড্যাশ বা রাশ টাইপের একটা স্কিল ব্যবহার করছে, যেটা কিনা তাদের জন্য খুবই ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরডিএইচ।
এক্স্যাক্টলি, তাতসুয়া অস্কার একদম ফ্রন্ট লাইনের দুজন রাশার সেটা ব্যবহার করছে, এবং MT7 তার কাছে আমরা স্কাইলাইট দেখতে পাচ্ছি, অ্যান্ড A124 ব্যবহার করছিল ববস। তার পারফরমেন্স এই ম্যাচে অসাধারণ। এবং যদি আমরা কথা বলি টিম স্ট্যাটসের ওভারঅল ডাটা নিয়ে, সেখানে কিন্তু সব থেকে বেশি এলিমস দেখা যাচ্ছে ববসের কাছে, এবং অ্যাসিস্ট উনি প্রায় 6টি বের করেছে। বুজিন তার কাছে 3টি এলিমস, 8টি অ্যাসিস্ট থাকবে। সব থেকে বেশি অ্যাসিস্ট এই দলের জন্য এই ম্যাচে বুজিন উনি তৈরি করেছে, বের করেছে। MT7 তার কাছেও ইকুয়াল দেখতে পাচ্ছি এলিমিনেশন এবং অ্যাসিস্ট 5-5। দেন আদার অ্যাথলিটস উনিও কিন্তু প্রায় সেম। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এলিমিনেশন দেন অ্যাসিস্টের কাছাকাছি কিন্তু রয়েছে। ফ্লুকজো যথেষ্ট ভালো পারফরমেন্স সেই শুরুর দিন থেকে করে আসছে, আজকের দিনও তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে যাচ্ছে। অ্যান্ড গেম MVP আমাদের বর্তমানে স্ক্রিনের সামনে রয়েছে। Bobs, 6 eliminations, 6 assists, and 3,264 damages. ম্যাচের বুইয়ানার নায়ক যদি বলা হয় তাহলে এই বান্দাই হবে। গ্রেনেড হাতে আজকে চমৎকার পারফরমেন্স নিয়ে দিয়েছে আলভারো, মোকো, জাস্টিন বিবার এন্ড সঙ্গে A124 থ্রিলস অফ ব্যাটলস এর ব্যবহার আমরা দেখতে পারবো। এক্স্যাক্টলি, উইনচেস্টার সেটা তার সব থেকে ব্যবহারকৃত ওয়েপেন। আসলে দুইবার আমরা তাকে ভিন্ন ভিন্ন দুটো ওয়েপেনে দেখতে পেয়েছি। এর আগে কিংফিশার ছিল, এখন আবার উইনচেস্টার সেখানে এসেছে, খুব চমৎকার একটি বিষয়। দেন মোকো সেখানে কিন্তু রয়েছে তার ব্যবহারে A124 স্কিলে দেখতে পেয়েছিলাম। ট্যাকটিক্যাল মার্কেটটাও কিন্তু অনেক বেশি ব্যবহার করতে দেখা গিয়েছে। বোল্ট মেকারের ব্যবহার কিন্তু হয়েছিল আইএফআরএস ম্যাচের মধ্যে অনেক বেশি। বোল্ট মেকার অনেক বেশি প্রয়োজন, এন্ড বোল্ট মেকার গুলো বাই করতে হলে কিন্তু অনেক বেশি টোকেনের প্রয়োজন। দ্যাটস ওয়াই সুজির ব্যবহারটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছিলাম, হয়তো বা ববসের কাছে নেই, বাট আদার টিমমেটসদের কাছে কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। এন্ড এই সাইডে ববস বেশ ভালোটা প্লে করেছেন বলাই চলে। লাস্ট মোমেন্টে যে স্যাটিসফাইং শটটা দিয়েছিল আরডিএইচ, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এন্ড এই মুহূর্তে আমরা দেখে নিতে চাইবো আমাদের ওভারঅল স্ট্যান্ডিংসটা আরো একটি বার, কোন দল কত পজিশনে এসেছেন ওভারঅল স্ট্যান্ডিংসে। এই সাইডে আবারও নিচ থেকে শুরু করতে হয়। 77 ফর হট শট, এন্ড বাংলাদেশের গর্ব এই মুহূর্তে কিন্তু ক্লিফ, তারা আরো একটা বার উঠে এসেছেন 108। টিম বাংলাদেশে আরো একটি গর্ব। রেড হকস 134 পয়েন্টস নিয়ে ক্লিয়ার ভিশন। মোরক্কোর প্রাইড 161, 166 ফর ওয়াগ। নোভা লিজিওন 26 পয়েন্টস দিয়ে। ইভোস ডিভাইন এই মুহূর্তে 224 পয়েন্টস দিয়ে আছে। হেভি এই ম্যাচে যেভাবে জাম্পটা করেছেন তারা, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে হয়তোবা আরডিএইচ এমন হতে পারে লাস্ট 2 ম্যাচে গো স্পোর্টস তারা বাদ হয়ে যেতে পারে। ঠিক বলা যাচ্ছে না। নোভা লিজিয়ান তারা সেই ক্ষেত্রে যদি ওইরকম পয়েন্ট সিকিউর করতে পারে তাহলে হয়তো বা গো স্পোর্টস এর জন্য সেই সম্ভাবনা তৈরি হতে পারে, বাট নোভা লিজিয়ানদের সেরকম পারফরমেন্সটা প্রোভাইড করতে হবে। দেখুন ইভোস ডিভাইন অলরেডি তারা 220 সে আঁকড়াটা পার করে ফেলেছে, 224 পর্যন্ত পৌঁছে গিয়েছে। হেভি তাদের মধ্যে কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। গোদের সেখানে বাদ হওয়ার অথবা এলিমিনেট হওয়ার চান্সেসটা পুরোপুরিভাবে নির্ভর করছে নোভা লিজিয়ানদের উপরে। তারা যদি আপকামিং দুটো ম্যাচের মধ্যে লাইক 20-20 করে দুটো ম্যাচ বের করতে পারে 40 পয়েন্টের, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা গোদেরকেই আমাদেরকে বিদায় দিতে হবে। মনে হতে পারে, বাট লেটস সি। আমরা এই মুহূর্তে কিন্তু যদি বলি আজকে দিনে আর কিউ কাজু তার 328 পয়েন্টস নিয়ে কিন্তু আছেন। আর বেশি পয়েন্টসের প্রয়োজন নেই, আমার কাছে মনে হয় টপ 1 এবার সিকিউর করে ফেলবেন আর কিউ কাজুরা, যারা কিনা একটা দিন পরে গেম প্লে স্টার্ট করেছেন এবং একটা দিন পরে তারা শেষ করছেন। আমরা যদি ভুল না বলি আরডিএইচ, এন্ড এই সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভোসদেরকে তাদের ক্যামেরাতে তারা কিন্তু বেশ ভালো একটা পজিশন নিয়ে মুহূর্তে যদি বলি আছেন। লেটস সি ইভোস নো মার্সি পারবেন কিনা আর একটা বার গ্র্যান্ড ফিনালেতে কোয়ালিফাই করতে। প্রচেষ্টা থাকবে, আরো দুটো ম্যাচ বাকি আছেন, সেই দুটো ম্যাচের পরে কিন্তু আমরা বুঝতে পারবো কোন দলগুলো এবার যাচ্ছে আমাদের জন্য গ্র্যান্ড ফিনালেতে। এন্ড এই সাইড থেকে তো আমাদের জন্য আপাতত 4 ম্যাচে জুড়ে আমি কিন্তু আপাতত যদি বলি যে ছিলাম তোমাদের জন্য। অডিয়েন্স কেমন এনজয় করেছো জানিয়ে ফেলো। এন্ড এই সাইড থেকে আমাদের জন্য যদি বলি যে দেখতে চাইবো আজকে দিনে আমাদের আরসি কেমন খেলে। এন্ড এই সাইড থেকে বিদায় নিতে চাইবো আপাতত 4 ম্যাচ শেষ করে। আমি আইএফআরএইচ এর সঙ্গে ছিল আরডিএইচ জুনিয়র এন্ড নুসরাত আপু। প্রথম ম্যাচের যুগে ধন্যবাদ জানাতে চাইবো যাদের দুজনকে, এন্ড ওয়েলকাম জানাতে চাইবো আমাদের এই সাইড থেকে নুসরাত অন এয়ার আপুকে। ওয়েলকাম আপু। হ্যালো সার্ভাইভার্স, থ্যাংক ইউ আইএফআরএইচ একটা উষ্ণ অভ্যর্থনার জন্য এবং দুটো এনার্জেটিক ম্যাচ উইথ এনার্জেটিক কাস্টার। আই গেস দর্শক তোমরা অনেক বেশি উপভোগ করেছো, বাট রাইট নাও আমরা একদম ফিনিশিং লাইনের দিকে চলে এসেছি। নকআউট স্টেজের লাস্ট দুটো ম্যাচ, যেটা আসলে অনেক কিছু ডিসাইড করবে, রাইট?
এক্স্যাক্টলি, অনেক কিছু ডিসাইড করবে, অনেক বেশি ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন সেখানে কিন্তু নির্ভর করছে এখনো পর্যন্ত নুসরাত আপু, বিকজ গোদের ছিটকে পড়ার পসিবিলিটিস রয়েছে। নোভা লিজিয়েনদের উপর পুরোপুরি নির্ভর করছে যে আপকামিং দুটো ম্যাচে ওভারঅল স্ট্যান্ডিং এ কি উথাল পাথাল হবে। একদম একদম প্রথম থেকে শুরু হয়েছিল রুম অফ প্রেশার দিয়ে, যেখানে ইভোস এবং নোভা লিজিয়ন একসাথে তাদের ডাউটস গুলোকে ক্রাশ করার জন্য তৈরি ছিল, অ্যান্ড শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা। তবে একটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে, ক্লিয়ার ভিশন, তারা এত দুর্দান্ত একটা বুইয়া কনকর করেছেন একদম লাস্ট ডেতে এসে। ফাইনালিস্ট হিসেবে নিজেদেরকে শেষ করতে পারবেন কিনা সেটা এখনো জল্পনায় থাকলো, এই যে একটা কামব্যাক হয়েছে তাদের, হ্যাটস অফ টু দেম। আমাদের আপকামিং ম্যাচ যেটা কালহারিতে হতে যাচ্ছে, এবং আমি একটা কন্টেন্ট দেখেছিলাম RDH, সেখানে দেখাচ্ছিল যে সব থেকে বেস্ট ম্যাপ অ্যান্ড ওর্স ম্যাপ, অ্যান্ড গেস হোয়াট, ফ্লুক্সো থেকে বুঝছেন বারবার কালহারিকে সব থেকে মানে ওর্স ম্যাপ হিসেবে এই জন্য বলছিল কজ কালহারি লিটারেলি তাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ফেস ক্রিয়েট করে। সো আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্কোয়াডেরই কালহারি ম্যাপটা খুবই অপছন্দের। যদি দর্শক তোমরা দেখে না থাকো দেখে নিতে পারো, বাট মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য অ্যাথলিট কালারিকে প্রচুর হেট করে, কজ এটা খুবই ছোট একটা ম্যাপ, অ্যান্ড খুব বেশি ফাইট সিনারিও কালারিতে আমাদের দেখতে হয়, অ্যান্ড রোটেশনগুলো মাঝে মধ্যেই অনেক বেশি এলোমেলো, এবং আমি বলবো যে অনেক বেশি টেবিল টার্নিং হয়ে থাকে। দ্যাট ইজ দ্য রিজন মোস্ট অফ দ্য স্কোয়াড এই ম্যাপটাকে সব থেকে পচা এবং চ্যালেঞ্জিং ম্যাপ হিসেবে র্যাঙ্ক করেছে। এক্স্যাক্টলি, কালাহারি খুবই চ্যালেঞ্জিং একটা ম্যাপ, সেক্ষেত্রে অনেক বড় পাহাড় পর্বত সেখানে আমরা দেখতে পারি, এবং গ্র্যাপলিংও তো রয়েছে, হুটহাট যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার যে কোনো জায়গা থেকে ঢুকে পড়ে ফাইটের জন্য। এবং যেইটা মেনশন করলো নুসরাত আপু, যে পজিশনগুলো এবং ম্যাপটাও অতটা বড় নয়, একটা প্লেস থেকে আরো একটা প্লেসের দূরত্ব অত বেশি নয়, খুব দ্রুতই কিন্তু সেখানে পৌঁছে যাওয়া যায়, রোটেশনাল ফাইট অনেক বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে দ্যাটস রিজনই আই থিঙ্ক সো একটা অপছন্দের কারণ হয়ে উঠতে পারে, বাট সেই অপছন্দের কারণ হলেও এই ম্যাচে পছন্দ হওয়ার মতো পারফরমেন্স কিন্তু করতে হবে কিছু দলকে, ভালো পারফরমেন্স তাদের কাছ থেকে প্রয়োজন। ইভোস ডিভাইনের এখনো পর্যন্ত কিন্তু সেই ভয়টা কেটে যায়নি, পয়েন্টের ব্যবধান এখনো পর্যন্ত অত বড় হয়ে যায়নি, একটি গেম থেকে কিন্তু নোভা লিজিয়ন চাইলে সেই পয়েন্টের গ্যাপটাকে আরো ছোট বানিয়ে ফেলতে পারে। দেখা যাক, এই ম্যাচটাও কিন্তু চ্যালেঞ্জিং ম্যাচ হবে ইভোস ডিভাইনদের জন্য। একদম, ইভোস ডিভাইন আজকে দিনটাতে এসে যেভাবে গুছিয়ে খেলা স্টার্ট করেছে, যদি একদম আর্লি থেকে স্টার্ট করতেন তাহলে হয়তোবা তাদের জন্য এতটা প্রেশারাইজ সিনারিও হইতো না। অ্যান্ড লেটস সি, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন স্কোয়াডসের যে প্লেয়াররা তারা অলরেডি নিজেদের লাস্ট দুটো ম্যাচের জন্য প্রিপেয়ার্ড, অ্যান্ড ইভোস তারাও কিন্তু এই মোমেন্টামে আমরা কিছু মিমস দেখতে পাচ্ছি, কমিউনিটি মিমস। ওকে, GOW গো যারা হচ্ছে প্রিপেয়ার ওয়ার্ল্ড সিরিজ ফাইনাল স্লট গ্র্যাব করতে চায়, অ্যান্ড দেন ইভোস তাদের আটকাচ্ছে, অ্যান্ড হেভি সেড হাই টু ইভোস। ওকে, খুবই পারফেক্ট একটা মিম আই গেস। এক্স্যাক্টলি, গো স্পোর্টস তারা যেন কোনোভাবে স্লটটা না দেয়, সেটার জন্য কিন্তু বাকি দলগুলো তাদেরকে আটকাচ্ছে। বাট দেখা যাক আদেও ইভোস এবং হেভিয়ের কথা মান্য করে কিনা, মানে কিনা, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। নোভা লিজিয়ন তাদের এখন টার্গেট থাকবে আপকামিং দুটো ম্যাচে একদম 40 থেকে 42 অথবা 45 এরকম পয়েন্ট যেন তারা সিকিউর করতে পারে। সেইটার জন্য অবশ্যই তাদেরকে অন্তত একদম পোডিয়ামের কাছাকাছি যেতে হবে, বা পোডিয়ামে ফিনিশটা করতে হবে উইথ হিউজ অ্যামাউন্ট অফ এলিমিনেশনস। একটা অ্যাগ্রেসিভ এবং ওয়েল ব্যালেন্সড গেম প্রয়োজন নোভা লিজিয়নের, যদি তারা গ্র্যান্ড ফাইনালের স্লটটা নিতে চায় অথবা গ্র্যাব করতে চায়। এবং প্লেয়ার স্ট্যাটসের দিকেও সেখানে আমরা যাব। বর্তমানে #61-এ দেখা যাচ্ছে হেভি থেকে এই প্লেয়ারটিকে, তার খাবিকে 16টা এলিমিনেশন তার কাছে রয়েছে, ড্যামেজের পরিমাণ প্রায় 20,470, অ্যাসিস্ট 25, ভালোই অ্যাসিস্ট কিন্তু উনি বের করেছে ওভারঅল। একদম, এবং এতটা ভালো খেলেছেন বলেই কিন্তু হেভি এই মোমেন্টামে একটা ভালো পজিশনে রয়েছে অন্যান্যদের তুলনায়। এবং হেভি থেকে আমি বলবো যে বাকি প্লেয়ার্সরাও খুবই ভালো খেলেন, শুধুমাত্র
খাবি নয়, বাকি প্লেয়ার্সরাও খুবই দুর্দান্ত পারফর্ম করেছে। বাট রাইট নাও আমরা ফুল ডাউন দেখতে পাচ্ছি, যেখানে আপকামিং 6 to 5 সেকেন্ডসে আমরা চলে যাব আমাদের নেক্সট ম্যাপ গালারিতে। ডেজার্ট আইল্যান্ড বলে খ্যাত এই ল্যান্ডটিতে 13টি লোকেশন, ড্রপ লোকেশন রয়েছে, যেখানে 12টি স্কোয়াড ফাইট করে। সো খুবই ক্লোজ কমব্যাট বা ক্রস রোটেশনাল ফাইটগুলো গালারিতে অনেক বেশি হয়। এক্স্যাক্টলি, দেখা যাক এই ম্যাচের মধ্যে সেই সিনারিওগুলো কি আমরা আরো একবার পুনরায় দেখতে পাই কিনা। ফ্লাইট পাথ কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। যদি একেবারে মিডল অফ দ্য ম্যাপ হয় তাহলে প্রত্যেকটা দল তারা তাদের ড্রপ পয়েন্টটাকে ক্যাচ করতে পারবে। আর যদি আমরা কোনো একটা রিয়ার ফ্লাইট পাথ লাইক ইস্টার্ন সাইড আর নর্দার্ন সাইডে সেটা দেখতে পাই, তাহলে মাল্টিপল টিমের জন্য সেটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশি দল রেড ক্লিফ, তাদের দিকেও অনেক বেশি নজর থাকবে এবং ফ্লাইট পাথ হচ্ছে মিডল অফ দ্য ম্যাপ। সো প্রত্যেকটা টিম তারা ড্রপ পয়েন্ট ড্রপ করতে পারবে। বাট ফ্লুকজো, রেড ক্লিফ, দেন মুভিস্টার R7 একই পথে দেখা যাচ্ছে। ফ্লুকজো আরো একবার শুরু থেকে মেবি অ্যাগ্রেসিভ পারফর্ম করবে। ক্লিয়ার ভিশন চমৎকার পারফরম্যান্স করেছিল, বাট প্রিভিয়াস গেমটা অত ভালো যায়নি। লেটস সি এই ম্যাচটা তারা কিভাবে বের করতে পারে। একদম আর্লিতেই ড্রপ ক্ল্যাশ কনফাইনমেন্টে অবভিয়াসলি এটা একটা ক্রুশাল ফাইট হবে। নোভা লিজেন্ড যারা অলরেডি একটা থিন লাইনের মধ্যে রয়েছে গ্র্যান্ড ফাইনাল থেকে ছিটকে পড়ার, সো অবভিয়াসলি তারা এই জায়গাটিতে নিজেদের সেরা গেম প্লে বের করার চেষ্টা করবে। বাট ড্রপ লোকেশন ফাইটগুলোতে রিসোর্সেস এবং আর্মারের যে ঘাটতিটা সেটাই সব থেকে বড় ব্যারিয়ার। আমি বলবো যে সামনে কোন টিম আছে সেটার থেকেও বেশি। অন্যদিকে আর কেউ তারাও জয়েন করবে এই ফাইটে। অ্যালানকে অলরেডি ডাউন করে ফেলেছে প্লাজমা দিয়ে। মুফাসাকে পেছন থেকে ব্যাকস্ট্যাপ, মুফাসা অনেকটা লো ডজ করেছেন, বাট হাউ লং টাইমটা না ড্রপ হবে এই জায়গাটিতে। এই চিনজিয়ার রয়েছে শর্ট রেঞ্জের জাপ, পয়েন্ট ব্ল্যাক পয়েন্টে চার্জ করছে, দুটো প্লেয়ারকে ডাউন করতে পারবেন মুফাসা। Dragon থেকে Mufasa, double elimination, and right now Dash on the way, but already Mufasa কিলগুলো কনফার্ম করেছে। Mufasa আরো একটি নকডাউন বের করেছেন। খাবির এই জায়গাটিতে খুব ভালো একটা সাপোর্ট ছিল, and দুটো প্লেয়ার মিলে আর কিউকে একটা অলমোস্ট ডাউন। তিনটে প্লেয়ার এই জায়গাটাতে ছিল, and তিনজনই কিন্তু ওয়াইপড আউট, and I think Nova Legion এই যাত্রায় বেঁচে গিয়েছেন হেভির এই ট্রাশ থেকে। মুফাসা, ওনাকে নিচে যদি আমরা ক্যামে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে উনি যখন 1v3টা করেছিল নিজের হাতটা বারংবার সেখানে টেবিলের মধ্যে দিয়ে নিজের অপোনেন্ট টিমের দিকে তাকাচ্ছিল যে দেখো আমি কি করে দেখিয়েছি, 1v3 তোমাদেরকে করে দেখিয়েছি। বাট এইবার হট শট ভার্সেস ওয়াগ স্পোর্টস দেখতে পারবো আমরা। বোল্ট মেকারের ব্যবহার করা হয়েছে, কি কয় চমৎকার একজন রাশার এবং অনেক বেশি পরিচিত সকলের কাছে। দেখা যাক এই মুহূর্তে হট শটের সামনে উনি কিভাবে মোকাবেলা করে। ওয়াগের বাকি প্লেয়াররাও প্রায় ক্লোজ রেঞ্জে চলে এসেছে। ম্যাপের অন্য প্রান্তের রেড ক্লিপের উপরে যে আক্রমণ হয়েছে সেখান থেকেও তারা বাঁচতে পারেনি। শুরুতে PLS1 একটা প্লেয়ারকে পিক করে নিয়েছে অন দ্য আদার সাইড, বাকি প্লেয়াররাও এন্ট্রি করলো। আনাসকে সেখানে PLS1 এর কাছ থেকে আরো একবার এলিমিনেট হতে দেখা যাবে। অ্যাকশন নিজের জীবন বাঁচিয়ে ফল ব্যাক করেছে। অন্যদিকে হাসু তার এইচপির অবস্থাও অত বেশি ভালো নয়, বাট আমার যতটুকু মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়তোবা AG গ্লোবাল তারা এখানে এসে ফাইট এন্ট্রি করতে পারে ওয়াগ স্পোর্টসদের সাথে। একদম WAG অলরেডি তারা তাদের ক্যালকুলেটেড মুভ অ্যান্ড স্ট্র্যাটেজি দিয়ে আজকের দিনে বেশ দুর্দান্ত কিছু মুভস, এলিমিনেশন অ্যান্ড পারফেক্ট কিছু ম্যাচেস বের করেছে। অন্যদিকে NVL নোভা লিজেন্ড স্টিল কনফাইনমেন্টে রয়েছেন। এখানে বোল্ট মেকার থেকে কিন্তু বেশ কিছু ডেঞ্জারাস সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করছে। ভালো একটা ড্যাশ ছিল এলেনকে, কোয়াইট মানে ফাস্ট এই জায়গাটিতে ডাউন করেছেন। জাস্ট বলতে বলতে আই থিঙ্ক এলেন এই জায়গাটাতে ভাবেও নি সে এইভাবে ডাউন হয়ে যাবেন। আসলে তিনটে প্লেয়ার একসাথে ওইখানটাতে ছিল, অ্যান্ড ভেন্ডিং মেশিন থেকে বেশ কিছু রিসোর্সেস আর ইকুইপমেন্ট এই জায়গাটিতে আপগ্রেড করে নেবেন। গ্রাপলিং গান কিনে নিয়েছেন খাভি, টার্গেটেড হতে পারে। ওয়াচ আউট, শেবাস একদম অগ্রে থাকবে সামনের দিকে তাকিয়ে। ওকে, এই শট ইট ওয়াজ কোয়াইট ইজি ফর শেবাস। নক করেছেন, স্পট করেছেন, নক করেছেন, অ্যান্ড ওভার। নোভা লিজিয়ন এই মোমেন্টামে পিছিয়ে এই মুহূর্তে পতন ঘটলেই পুরো পিছিয়ে যাবে নিজেদের স্বপ্ন। দেখে খেলতে হবে নোভা লিজিয়ন ভার্সেস ক্লিয়ার ভিশন অ্যান্ড ইভোস। তারা এইখানে থার্ড পার্টি অ্যাটাকের জন্য তৈরি। ড্যামেজ জুড়ছেন দূর থেকে এম গড অলরেডি কিল তুলে নিয়েছেন উইনচেস্টার থেকে। নতুন গানটি খুব ভালোভাবে আত্মাধীন করেছেন এই দলটি। ইভোস দুটো এলিমিনেশন, ক্লিয়ার ভিশন অ্যান্ড নোভা লিজিয়ন্স একসাথে ফাইট করছেন। এই জন্য সুবর্ণ সুযোগ বল্ট মেকারের ইউজ হবে। প্রোভে এই জায়গাটিতে ইউজ করেছেন নিজের বুদ্ধিমত্তা এবং হ্যাশট্যাগ চলবে, এলিমিনেট হবে স্কোয়াডটি।
নোভা লিজিয়ান নিজেদের স্বপ্নকে চুরমার হয়ে গেল কিনা সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ এই ম্যাচে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা ছিল সব থেকে বেশি। ইভোস ডিভাইন তারা আসলো, সামনে থাকা টিমটাকে এলিমিনেট করলো এবং স্বপ্নকে পুরোপুরি ভাবে চুরমার করে দিল। বাট এবার ক্লিয়ার ভিশন, দেখা যাক তারা কি ভালো একটা টক্কর দিতে পারবে কিনা ইভোস ডিভাইনদেরকে। ইউনুসকে সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে 1v1 ব্যাটল হচ্ছে। এইম বটের নক বের করা পসিবল কিনা, বাট এইম বট সেজ নো, নক দিয়ে দেওয়া হবে। তাকেও কিন্তু সেখানে নকটা করে ফেলা হবে। স্টেফিয়ার ব্যবহারটা করেছিল, ভেবেছিল যে উপর থেকে গ্রেনেড অর সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা আসতে পারে, বাট সেইটা পুরোপুরি ভাবেই ভুল ধারণা ছিল তার। পেছন থেকে সে তার কিলটা কনফার্ম করে নেওয়া হয়েছে। দেখুন নুসরাত আপু, এই ম্যাচে কিন্তু ইভোস ডিভাইন অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলছে। প্রত্যেকটা বার যখন একটা দলকে এলিমিনেট করছে, ফিনিশ করছে, ইনস্ট্যান্টলি লঞ্চ প্যাড ব্যবহার করে রোটেট করে অন্য প্রান্তে চলে যাচ্ছে আরো একটা টিমের সাথে ফাইট ইনিশিয়েট করার জন্য। একদম, এবং এই মোমেন্টে হিভোস কোসিল অলরেডি কনফাইনমেন্ট থেকে সান্তা কার্টেনাতে মুভ করে ফেলেছেন। খুবই আর্লি স্কোয়াড, যেহেতু সার্কেলের মধ্যে রয়েছেন স্টিল তারা কিন্তু খুব আর্লি রোটেট করছেন এবং মেবি এই জায়গাটিতে শারিনকেই চেস করছেন এইম গড। আবারও কিন্তু ইউজ হচ্ছে গ্র্যাপলিং গানের অ্যান্ড শারিন তার বেস্ট ট্রাই করছে এখান থেকে বেড়ে যাওয়ার। ওকে, ক্লুরও ব্যবহার হয়ে গেছে, শারিন স্পটেড অ্যান্ড উৎপকার নিয়ে তিনি তৈরি। একটা হিটশট যদি বসাতে পারে তাহলে কিন্তু থামাতে পারবে এইম গডকে, বাট একটা ডিফেন্স এই জায়গাতে ব্যবহার করবেন। গ্লুয়াল ডিপ্লয় করেছেন, শর্ট রেঞ্জে যাবেন, ড্যামেজ প্রোভাইড করেছেন একদম লো শারিন। আই গেস দিস ইজ ইট, অ্যান্ড ইয়েস একটা পারফেক্ট কোয়াড্রা এলিমিনেশনের ব্যাপারটা নিজের জন্য করে নিলেন। অন্যদিকে ফ্লুক্সো এগেইনস্ট R7 জেলার রয়েছেন, একসাথে MT7 বুজিন রাশ করছেন, একা ফেসে গিয়েছেন। MT7 কে স্পট করেছেন, ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে। জেলা এই জায়গাটিতে খুব ভালোভাবে ডজ করছেন, একের পর এক প্লেয়ারদেরকে একা ঘোরাচ্ছেন এই জায়গাটিতে। ওকে, MT7 নাকি ববস কে নিবে এলিমিনেশন? ওকে, বুজিন সেভ হাই, এন্ড আমি বলছিলাম যে ইজ ইট MT7 অর ববস? বুজিন এখান থেকে জাস্ট কিলটা স্টিল করলেন। কোয়াড্রা এলিমিনেশন আর নিজের টিমমেট প্রক7 কে অলরেডি হিল করে ফেলেছেন। পারফেক্ট কিছু রিদম মেইনটেইন করছে ফ্লুক্সো। এক্স্যাক্টলি, থার্ড প্লেসে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুক্সো তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং ফোর্থ প্লেস থেকে নিচে নেমে এসেছে মুভি স্টার R7। তারা ফোর্থে ছিল, এখন তারা ফিফথে রয়েছে। একে একে কিন্তু নিজেদের পজিশনটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে মুভি স্টার R7 দের জন্য, বাট তাদের কোয়ালিফিকেশন প্রায় নিশ্চিত এবং এই মুহূর্তে ইভোস ডিভাইন পুরো ম্যাপ প্রায় ঘুরে ফেলেছে এই দলটা। বুজিনকে নক নিয়ে নেওয়া হবে, কোসেলের তরফ থেকে রে ববসকে নক করে দেওয়া হয়েছে। এইবার ফ্লুক্সোদের উপরে প্রেসার, ব্রক্স দেন MT7, তারা কি পারবে ফিরিয়ে নিয়ে আসতে সেই ফ্লুক্সোকে? বাট MT7 উনি জায়গা ছেড়ে বেরিয়ে গিয়েছে, উনি নিজের দলকে সেভ করার জন্য এই সিচুয়েশনটা একটা পারফেক্ট টাইমে নিয়েছে। হ্যাটস অফ। And on the other side AG Global তারাও কিন্তু অ্যাটাক করবে, and RRQ কাজু তাদেরকে এই মুহূর্তে আমরা সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছি। ইফ আই এম নট রং, হয়তো বা সবার উপরে সেখানে আমরা বুড়িরামকেই দেখবো এবং সেই দলটাকেই পেছনে ফেলে উপরে ওঠার ট্রাই করবে। বাট গোজ তাদের কাছ থেকে এখনো পর্যন্ত এলিমিনেশন অনেক বেশি দেখা যাচ্ছে এবং এলিমসের লিডারে প্রায় সবার উপরে কিন্তু ইভোস ডিভাইন এই মুহূর্তে রয়েছে। 10টি এলিমিনেশন আর্লি গেমে 8 মিনিটের মাথায় কিন্তু তারা এই জায়গাটিতে গ্যাদার করেছেন এবং ক্যাম্প ফাইটে প্লেয়ার ক্যাম্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কসিল আসলে কতটা হ্যাপি এলিমিনেশন গুলো তুলতে পেরে। ফ্লুক্সের ওই জায়গাটিতে বেশ কিছু এলিমিনেশন এসেছে, অ্যান্ড এইখানটাতে RRQ তারা জাস্ট হোল্ড করছে, ওয়েট করছে। ক্লিয়ার ভিশন জোনের বাইরে থেকে আসবে এবং স্পট করবেন একটা শট, একটা নক, আরো কিছু শট ফলোড বাই একের পর এক ড্যামেজ। এই জায়গাতে টাইম টার্নারও বাঁচাতে পারেনি, এই জায়গায় প্রোভাই ডাউন হবে। শারিন অনেকটা ড্যামেজ, জ্যাক অনেকটা ড্যামেজ নিয়ে নিয়েছেন, 150 এর মতো এইচপি ড্রপ করাচ্ছেন শারিনকে উদ্দেশ্য করে ড্যামেজ, এবং এই মুহূর্তে শর্ট রেঞ্জের রাশে চলে গিয়েছেন। 18 টিয়ার নক করবেন প্লেয়ারটিকে এবং ফাইনাল ক্লিয়ার ভিশন থেকে তিনি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জ্যাক অলরেডি অনেকটা লো, স্পটেড, বেশ কিছু ড্যামেজে যাচ্ছেন নতুন গান উইনচেস্টার থেকে। এবার গ্রাপলিং এর ইউজ, জ্যাককে এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আভাই একদম অগ্রে থাকবেন। 1-1 ব্যাটেলও যদি এই জায়গাটিতে আভাই জ্যাককে টার্গেট করে সেক্ষেত্রেও কিন্তু আভাইয়ের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি জ্যাক একটা হেডশট প্রোভাইড করেন, কারণ অলরেডি তার এইচপি 50% এর নিচে ড্রপ করেছে। জ্যাক সামনের দিকে যাবেন, অন্যদিকে B3
ওকে নিজের M79 এ নিজেই ডাউন হয়ে গেছেন এন্ড তার টিমমেট আই গেস তাদেরকে সেভ করেছে। ফাইটটা ছিল রেড ক্লিফের এগেইনস্টে, বাট এইখানে আবার R7 এর এন্ট্রি হ্যাকসের M79 এজন্য কাটা তুললেন। যে M79 নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই জায়গাটিতে, টিমটি ঠিক সেই M79 থেকে কিন্তু কিলগুলো তুলেছেন R7। এক্স্যাক্টলি, রেড ক্লিফকে সেখানে এলিমিনেট করার পরবর্তীতে E1 ড্র করেছিল বিপদে মুভিস্টার R7, যে সারপ্রাইজিং এন্ট্রি নিয়েছে সেই এন্ট্রির জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। একটা মাত্র প্লেয়ার সেখানে প্রায় জীবিত এবং সেই একটা প্লেয়ারই আরো দুইজনকে রিকল করে দিয়েছে। এখন 3টি প্লেয়ারই আমরা দেখতে পারবো, আরো একজনকে যদি ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে E1 পুরো উদ্যমে আরো একবার ময়দানে ফিরতে পারবে। ইভোস ডিভাইনদেরকে সার্কেলের একদম এই যে দেখা যাচ্ছে মুভিস্টার R7 পুরো সেন্টার পয়েন্টে হেভি, তাদেরও এলিমিনেশন অনেক বেশি সিকিউর করতে দেখছিলাম। কিল ফিডের মধ্যে বারংবার তাদের নাম, অন দ্য আদার সাইড RRQ কাজু, তাদেরও ডমিনেশন এইবার তারা শো করে যাচ্ছে। ফ্লুক্সো বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছে সেখানে MT7, পুরো দলকে আরো একবার কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছে। ড্রপটাকে একবার লুটে নিবে, যেন যদি কিছু এক্সট্রাঅর্ডিনারি ওয়েপেন সেখানে পেয়ে যাওয়া যায় তাহলে আপকামিং সময়ের জন্য এই ম্যাচের তাহলে আরো কিন্তু প্রফিটেবল তারা হবে, আরো অ্যাডভান্টেজে তারা থাকবে। জোকার নিজের স্নাইপার হাতে তুলে নিয়েছে, তাদের উপরেই কিন্তু এই মুহূর্তে হিট লিস্টের ব্যবহারটা হয়েছে ম্যাপের অন্য প্রান্তে। RRQ কাজুদের তরফ থেকে শিকার হয়েছে আই থিংক সো এজি গ্লোবাল, একে একে প্লেয়ার হারাতে হচ্ছে, এবার ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করবে RRQ কাজু। সাইফা মোস্ট এলিমিনেশন নেওয়া সেই প্লেয়ারটি যিনি এলিমিনেশন লিডার হিসেবে ছিলেন তিনি কিন্তু রয়েছেন পেছনে। এজি ডিউকে উদ্দেশ্য করে ড্যামেজ জুড়েছেন 18G এর সামনের দিকে যাবেন, আর কেউ আবার স্কিলে ডাউন হয়ে যাবেন প্লেয়ারটি। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাটিতে কোনোভাবেই 80 থেকে সাইফা এখানে রাশ করতে চাইবে না, বাট ডাচ স্টিল স্কাউট করছেন। সাইফাকে স্পট করতে পারলে কিলটি তুলে নেবেন। ডাচ দেখো কিভাবে খুঁজছে প্লেয়ারটিকে, বাট সাইফা তিনিও কিন্তু হাইড আউটে চলে গিয়েছে, বাট স্পটেড, অলরেডি স্পট করে ফেলেছেন। আবার রাশে যাবেন, একটা ড্যাশ ইউজ করেছেন সাইফা যত সম্ভব চেষ্টা করছেন সার্ভাইভ করা। 18D এর চেস করছেন এই জায়গাটাতে, এনার্জাইজার ইউজ হয়েছে। ডাচ তিনিও কিন্তু আসবেন 18D এর। আবার ডাচ একসাথে 3টি অ্যাথলিটকে সাইফা ঘোরাচ্ছেন, আবাইকে ডাউন করবেন এন্ড সামনের দিকে যাচ্ছেন আবাইকে এই জায়গাটিতে হিল করতে হচ্ছে। 18D এর একটা কুইক রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে এন্ড ফাইনাল ব্লো, and that's it. Cypher এই জায়গা থেকে এলিমিনেট হয়ে যাবে, but I think a very big shout out goes to AJ Cypher. well played এই জায়গায় 3টি প্লেয়ারকে যেভাবে নাস্তানাবুদ করেছেন। বাট hot shot still alive. Okay, hot shot থেকে দেখতে পাচ্ছি অ্যাকশন এগেইনস্ট এম গড, ড্যামেজ দিচ্ছেন দুজনকে, বাট আই থিংক এই জায়গাতে একুরেসির একটু ঘাটতি ছিল এবং ফসিলকে ডাউন করে ফেলেছেন অ্যাকশন, বাট পাল্টা কাউন্টার অ্যাটাকে তাকেও কিন্তু ডাউন করে কনফার্ম করা হয়েছে। #8 7 এ এলিমিনেট হবে হটশট, বাট আই থিঙ্ক প্রিভিয়াস ম্যাচগুলো থেকে এই ম্যাচটা হটশট অ্যাট লিস্ট প্লেসমেন্ট পয়েন্টে এগিয়ে গিয়েছে। এক্স্যাক্টলি, প্রিভিয়াস ম্যাচগুলোতে আমরা বারংবার #12 দেখতে পাচ্ছিলাম, তারা কোনোভাবে উপরের দিকে উঠে আসতে পারছিল না, বাট এইবার একটা গুড গেম দেখিয়েছে ওভারঅল প্লেসমেন্টের দিক থেকে এবং আশা করব কি লাস্ট ম্যাচে আরো ভালো তারা খেলতে পারবে। ইভোস ডিভাইন যেভাবে তারা নিজেদের অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, একের পর এক টিমকে এলিমিনেট করছে, প্রশংসা করার মতো ডমিনেশন তারা শো করছে, বাট এইবার প্লেয়ার ঘাটতিতে পড়বে। শুধুমাত্র রাশিয়া বাদে তার 3টা প্লেয়ারই হয়ে গিয়েছে এলিমিনেট। ফ্লুক্সো আরো একবার ঘুরে দাঁড়িয়েছে সামনে, মুভিস্টার R7 একটা গ্রেনেড বাট সেইটাতে কোনো প্রকার কানেকশন না আসায় এখনো পর্যন্ত হোল্ড করতেই দেখা যাবে ফ্লুক্সোদেরকে। মুভিস্টার R7 র্যাপটেড ফ্রিডম থ্রো করলো, জোকার অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছে যেন কোনো একটা প্লেয়ারকে শুরুতেই একটা নক দিয়ে দেওয়া যায়। রাশিয়া প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফর্ম করতে হবে এখন ওনাকে, এই ছাড়া আর কোনো উপায় তার সামনে খোলা নেই, কারণ যদি সেখানে রিকল করতে যায় তাহলে অপোনেন্টের চোখে পড়ে যাবে এবং নিজেরও ফিনিশ হওয়ার পসিবিলিটিস রয়েছে। সুযোগের সন্ধানী হয়ে ঘুরবে এখন, দেখা যাক কতটুকু সে সুযোগ পায়। একটা মাত্র কম্পাউন্ডের কভার নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড ফ্লোরে বসে রয়েছে মুভিস্টার R7 এবং সেম কম্পাউন্ডেরই লোয়ার গ্রাউন্ডে একেবারে নিচ তলায় রয়েছে ফ্লুক্সো। এই দুটো দলের লড়াই হয়তো বা কিছুক্ষণ পরে আরো জমজমাট ভাবে শুরু হতে চলেছে। বেস্ট ভার্সেস বেস্ট, অন্যদিকে হেভি এগেইনস্ট RRQ মুফাসা স্পটেড এন্ড নকডাউন করে ফেলা হয়েছে আবাইয়ের তরফ থেকে। আবাই লিজেন্ডারি সিকিউর করবেন 18 টিয়ার, আবাইকে একটা কিল করবেন। ফ্লুক্সো ভার্সেস R7 যে ফাইটের জন্য অপেক্ষা করছিলাম, একটা ফ্ল্যাশ ফেজে ব্যাক
টু ব্যাক তিনটা প্লেয়ার নক শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হওয়ার জন্য গ্লুয়াল ব্রেক করছেন। এই জায়গাটাতে কুইক রিভাইভ দিয়ে দিলে পুরো তিনটে এলিমিনেশন হাতছাড়া হবে ফ্লুক্সোর, বাট এই জায়গায় তারা জোনকে আগে প্রেফারেন্সেস দিবে। গেমস কিং চেষ্টা করছে গ্লুয়াল ব্রেক করে নিচে প্লেয়ারদেরকে হিল করতে, ডেলা ডাউন হয়ে পড়ে রয়েছেন। দূর থেকে ইভোসের সোলো অ্যাথলিট রাশিয়া অপেক্ষা করছেন, র্যাপটেড রিদম থ্রো করেছেন, বক্স প্রক 7 MT7 এন্ড বুটজিন এই জায়গাটিতে রয়েছেন, এন্ড মুভিস্টার আর 7 এলিমিনেট হয়ে যাবেন একদমই। ফ্লুক্সো থাকবে তার নেপথ্যে। ইওয়ান এই মুহূর্তে সামনে থাকবেন ফ্লুক্সো রাশিয়ার জন্য রোটেশন চেঞ্জ করেছেন, এন্ড অলরেডি রাশিয়া একটা প্লেয়ারকে ডাউনও করেছেন। ইওয়ান টের পেয়ে গেছেন প্লেয়ার্স রয়েছে, প্রক 7 একদম ফ্রন্ট লাইনে থাকবেন, বক্স MT7 অন দ্য ওয়ে। দূর থেকে রাশিয়া চাইলে একদম থার্ড পার্টি করতে পারত, বাট আভায় স্পট করবেন এন্ড কিল তুলবেন। রাইট নাও 3 squads, final circle showdown, E1, Fluxo and RRQ. এখনো পর্যন্ত আরআরকিউর পুরো ভাবটা বোঝা যাচ্ছে না, তারা কি আদৌ ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করবে নাকি সেখানেই বসে থাকবে। বাট আই থিংক ক্লোজ ইন করাটা একটা ভালো সিদ্ধান্ত হবে, বাট পেছন থেকেই তারা কিন্তু এলিমিনেশন পয়েন্টগুলো লুপে যাচ্ছে। ফ্লুক্সো দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, E1 অলসো দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, এন্ড এই যাত্রায় বুয়াটা নেওয়ার সুযোগ সব থেকে বেশি রয়েছে আরআরকিউ কাজুদের কাছে। পাও 7 নিজেকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চাচ্ছে। 18 ইয়ার ক্লোজ রেঞ্জে এন্ট্রি করলো ববস, এন্ড তাকেও ফিনিশ করলো আবাই। And the booyah from the side of RRQ Kazu. Wow, what a match! And টেবিল টপারে ছিল এর আগেও, এখন যে পারফরমেন্স দিয়েছে আজকের দিনে ইন্ডিভিজুয়ালি তারা হয়তোবা সেই টেবিল টপারের স্থানটা ধরেই রাখবে। একদম তাদের যে আমি বলবো যে প্রথম থেকেই তারা যেই রকম একটা অ্যাটিটিউড মেনটেন করেছেন ফার্স্ট থেকে, সো তারা ওই অনুযায়ী তাদের গেম প্লে প্রোভাইড করছে। বাট ইওয়ান অ্যান্ড ফ্লুক্সো আমি বলবো এই জায়গাটিতে তারা একটা ক্লিয়ার থার্ড পার্টি খেয়েছে আরআরকিউ থেকে, যেখানে তারা ব্যস্ত ছিল একে অপরের এগেইনস্টে ফাইট করার জন্য। সেখানটাতে আরআরকিউ আসলে দূর থেকে, অ্যান্ড 18 ডিয়ার আমি বলবো যে এই প্লেয়ারটা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 জাকার্তার একদম আই থিঙ্ক একটা স্টার প্লেয়ার হিসেবে তিনি অবশ্যই নাম করবেন, কারণ তিনি খুব কম ম্যাচ খেললেও তার রেশ বা তার প্রভাব কিন্তু অনেক বেশি। এক্স্যাক্টলি, প্রভাবশালী একটি প্লেয়ার আমরা তাকে দেখতে পাচ্ছি, এবং উনি যতগুলো ম্যাচই খেলেছে ততগুলো ম্যাচের মধ্যেই টিমের অন্যতম প্লেয়ার উনি যে নিজে সেটা প্রমাণিত করেছে, এবং তাদের টিম সিনার্জি খুবই চমৎকার আমরা দেখতে পেয়েছি। মাল যথেষ্ট ভালো স্নাইপিং উনি করেছে ওভারঅল নকআউট স্টেজ জুড়ে, হোক সেটা প্রথম সপ্তাহে হোক সেটা দ্বিতীয় সপ্তাহে, প্রত্যেকটা সপ্তাহে নিজের পারফরমেন্সটা একদম উপরে রেখেছে। লাস্ট মোমেন্টটা সেখানে আমরা দেখছিলাম একটা ইজি পিজি বুয়ায় বলা যায়, যেখানে ম্যান পাওয়ারের দিক থেকে অনেকটা এগিয়ে ছিল E1, তারাও চেষ্টা করেছে। আরআরকিউ কাজু শেষমেশ একটা চমৎকার বুয়া কিন্তু আমরা এই শেষ দিকে এসে দলটার কাছ থেকে দেখতে পেয়েছি। একদম, বাট ইভোসের জন্য তো খারাপ লাগা থেকেই যায়। ইভোস একটা ভালো স্টার্ট করেছিল, অ্যান্ড আই থট দ্যাট যে আমরা ফাইনাল সার্কেল শোডাউনে তাদেরকে দেখবো টপ 3 স্কোয়াডস হিসাবে, বাট ওইখানটাতে এইভাবে ইভোসের ফল আসলে খুবই হৃদয় বিদারক ছিল। বাট স্টিল ইভোস অবভিয়াসলি ফ্যান ফেভারিট টিমস ছিল একদম আমাদের আসরের শুরু থেকে। লাস্ট ম্যাচ নকআউট স্টেজের একদম শেষ ম্যাপ সোলারাতে হতে যাচ্ছে, ফিউচারিস্টিক ম্যাপ রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছেন আমাদের সাথে গ্যারেনা ফ্রি ফায়ার এই ইয়ারে। সো সেখানে কিন্তু লাস্ট ম্যাপটি হবে, এবং অনেকের স্বপ্ন এই জায়গাতে লক হয়ে যাবে, এবং আমরা হারাবো 6টি দলকে। 18টি থেকে শুরু হলেও 12টি দলে আমরা দেখে নেবো গেম স্ট্যান্ডিংস এই ম্যাপের। এক্স্যাক্টলি, গেম স্ট্যান্ডিংসটা একবার দেখে নেওয়া যাক। প্রায় 32 পয়েন্ট সিকিউর করেছে আরআরকিউ কাজু এই ম্যাচ থেকে, এবং সেকেন্ড পজিশনে রয়েছে ইভোস ডিভাইন 21 পয়েন্ট, এবং থার্ডতম পজিশন আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্সোকে 20 পয়েন্ট তাদের কাছে রয়েছে। ফ্যান্টাস্টিক পারফরমেন্স ফ্রম দিস টিমস, এন্ড E1 তাদের কাছে কিন্তু প্রায় 16 পয়েন্ট রয়েছে। একদম, এর পরবর্তীতে মুভিস্টার 7 12 পয়েন্টস গ্যাদার করেছেন, হেভি 10, WAG 7, হটশট 7, AG গ্লোবাল তারা 5টি কিন্তু পয়েন্টস গ্যাদার করেছেন। ক্লিয়ার ভিশন 4টি, নোভা লিজেন 3 অ্যান্ড রেড ক্লিফ 80 পয়েন্টস সিকিউর করতে পেরেছে।
রেড ক্লিফ প্রিভিয়াস গেমটা যেভাবে তারা বের করেছিল, ভালোই ম্যাচ ছিল, 10টি পয়েন্ট সেখান থেকে এসেছিল, বুইয়া নেওয়ার সুযোগও তৈরি হয়েছিল, বাট সেই ম্যাচের মতো করে এই পঞ্চমতম ম্যাচটা তারা কিন্তু বের করতে পারেনি। অনেক চেষ্টা হয়তো বা তারা করবে, বাট লাস্ট গেমটা দেখার বিষয়, সেখানে তারা কিরকম করতে পারে। স্ট্যান্ডিংসের দিকে যদি আমরা একবার যাই, তাহলে বলেছিলাম যে RRQ কাজু স্টিল দে আর টেবিল টপার, অ্যান্ড তারা ঠিক সেই জায়গাটিতেই রয়েছে। দ্বিতীয়তম স্থানে দেখবো ফ্লুক্সোকে উইথ 86 পয়েন্ট, RRQ কাজু 100 পয়েন্ট পার করে ফেলেছে, এবং থার্ডতম পজিশনে মুভিস্টার R7 দেরকে দেখা যাচ্ছে উইথ 72 পয়েন্ট, ফোর্থে ইভোস ডিভাইন উইথ 70 পয়েন্টস। একদিনে আজকে আরআরকে সংগ্রহ 101, এটা অবশ্যই ইমপ্রেসিভ। অ্যান্ড এলিমিনেশন 63, লুকসো তারাও কিন্তু 50 এলিমিনেশন মানে হাফ সেঞ্চুরি এখানটাতে করে ফেলেছেন। তাই একটা বিষয় ক্লিয়ার ভিশন, আমি বলবো যে আজকের দিনে তাদের সংগ্রহ খুবই ভালো, 58, একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পয়েন্টস। হেভি তারাও কিন্তু 49 পয়েন্টস গ্যাদার করেছেন। নোভা লিজিয়ন ফল করছে, যেখানে তাদেরকে আজকে দিনে সব থেকে সেরা পারফরমেন্স প্রোভাইড করতে হতো, ইভোস ডিভাইনের সাথে তাদের টক্কর ছিল, বাট 70 পয়েন্টস আর 34 পয়েন্টস, নোভা লিজিয়ন অনেকটা পিছিয়ে গেছে। এক্স্যাক্টলি, অ্যান্ড সেক্ষেত্রে আমরা যদি হাইলাইটস নিয়েও আলাপ আলোচনা করি, একদম শুরু থেকে RRQ কাজু অনেকটা মারকুটে ভঙ্গিতে খেলে গিয়েছে পুরোটা দল, এবং 4টা প্লেয়ারই ইচ অ্যান্ড এভরি সাইডে গিয়ে তারা ফাইট ইনিশিয়েট করেছে। 18 ডেট থেকে শুরু করে আবাই, ডার্ট, স্মাল, সবাই মারকুটে ভঙ্গিতে আমরা পারফরমেন্স করতে দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত সব থেকে বেশি পয়েন্ট নেওয়ার যে তালিকায়, সেখানে পি স্পোর্টস ছিল 110 পয়েন্টে সবার উপরে, বাট দেখা যাক সেই রেকর্ডটা ভেঙে দিতে পারে কিনা। আজকের দিনে সুযোগ রয়েছে, লাস্ট ম্যাচে যদি আরো কিছু পয়েন্ট যুক্ত করতে পারে। RRQ কাজু প্রিভিয়াস গেমে যে চমৎকার পারফরমেন্সটা শো করেছে, তারই কিছু ঝলক একটু আগে আমরা দেখছিলাম নুসরাত আপু, এবং তাদের ডমিনেশনটা কি মাত্রায় চলেছে, জাস্ট লুক এট দ্যাট। একদম। আর আমি কোচিলের ওই জায়গাটিতে ফ্লুক্সোর সাথে ফাইটটির সময়কার একটা এক্সাইটেড মোমেন্ট দেখতে পাচ্ছিলাম, যে কোচিল আসলে কতটা এক্সাইটেড ছিল স্টোনরি যে ফ্লুক্সোদের ওই এলিমিনেশনগুলো নিয়ে। বাট ইভোস, আমি বলবো যে আজকের দিনে ইভোস খুবই ডিফারেন্ট, এবং তারা এই জায়গাটিতে পারফেক্ট কিছু, আমি বলবো যে গেম প্লে দিচ্ছে। দে আর নট রাশিং ইন, দে আর রিডিং দ্য এনিমি মুভমেন্টস অ্যান্ড স্প্লিট ফরমেশন মেনটেন করছে, প্লেয়ারদের অ্যাটেনশন গ্র্যাব করে দেন ফ্ল্যাঙ্ক করা, মানে সব মিলে আমার মনে হচ্ছে একটা টপ টায়ার পারফরমেন্স, ফ্ললেস এক্সিকিউশন দেখাচ্ছে। অ্যান্ড RRQ তারা অলরেডি আজকে স্টার, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আভাই, দেন মাল, সাবেন ডাচ এবং 18 ডিয়ার, এই প্লেয়ারটার কথা বলতে হবে যে আমরা তাকে প্রিভিয়াস ডেগুলোতে ওইভাবে খেলতে না দেখলো, আজকের দিনটাতে এবং এর আগে 3টে ম্যাচ তিনি খেলেছিলেন, সব মিলিয়ে তার পারফরমেন্স একদম নজর কাড়া। মাল সাবেনকেও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে অ্যাটেনশনের দিক থেকে। এক্স্যাক্টলি, 18 ডিয়ার খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় পারফরমেন্স উনি সেখানে করে দেখিয়েছে। ডাটা স্ট্যাট নিয়ে যদি সেখানে কথাবার্তা বলি, তাহলে সব থেকে বেশি এলিমিনেশন যাবে আবায়ের কাছে, 9টি এলিমিনেশন উনি সিকিউর করেছে, অ্যাসিস্ট ছিল তার 5, এবং মাল 3টি এলিমিনেশন সিকিউর করেছে, অ্যাসিস্ট ছিল 5টি। অন দ্য আদার সাইড 18 ডিয়ার 4টি এলিমিনেশন নিয়ে 5টি অ্যাসিস্ট তার কাছেও থাকবে। চমৎকার পারফরমেন্স প্রোভাইড করেছে, এবং গেম মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আবাইকে নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয়, তাহলে তার সব থেকে ব্যবহারকৃত ওয়েপেন এই ইন্ডিভিজুয়াল ম্যাচে যেটি ছিল, সেটি হচ্ছে প্লাজমা। ওয়াও। Let us see, 9টি elimination, 3277 damage, assist ও 5টি, and অস্কারের মতো, অস্কারের ভ্যালিয়েন্ট ড্যাশ খুব ভালোভাবে ব্যবহার হয়েছে বলতেই হচ্ছে, কারণ প্রত্যেকটা ড্যাশ ওই জায়গাটা স্পট করা যাচ্ছিল, প্রত্যেকটা ফাইট মোমেন্ট, ফাইট সিনারিওতে। বাট আমি বলবো যে আবার এমবিপি হলেও আবার অলওয়েজ স্পটলাইটে থাকে, বাট আজকে প্রত্যেকটা রাশে আমি 18 ডিয়ারকে একদম ফ্রন্ট লাইনে দেখেছি। আজকে যে 18 ডিয়ারের নাম, সেটা আমরা বলতেই পারি। এবং হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং দেখুন না আজকে 18 ডিয়ার যখন এসেছে, তাকে যখন আমরা দেখলাম, উনি একদম পুরো হেলিকপ্টার সেজে এসেছিল। নোভা লিজিয়নের মেন্টাল কন্ডিশন জাস্ট ফিল করো, এতটা ক্লোজ, এতটা ক্লোজ। আই থিঙ্ক সব থেকে হৃদয় বিদারক অপশন হচ্ছে সেকেন্ড হওয়া, এন্ড রাইট নাও নোভা লিজিয়নের জন্য 13 পজিশন যদি তারা সিকিউর করে দেন, এইটা সব থেকে হৃদয় বিদারক মোমেন্ট হবে। নোভা লিজিয়ন প্রথম থেকে ভালো খেলছিলেন, বাট আজকের দিনে ইভোসের এইরকম নজরকাড়া পারফরমেন্স অ্যান্ড নোভা লিজিয়ন বারবার ক্রস রোটেশনাল ফাইটে ফল করা, আমার খুব খারাপ লাগছে তাদের জন্য। বাট আই থিঙ্ক হটশট, আজকের দিনে আমি হটশটকে সবসময় অনেক চিল অ্যান্ড জলি মুডসে দেখি, অ্যান্ড see action and hustle, they're too much happy, and I say
ফ্রম বাংলাদেশ, বাঙালি দামাল ছেলের দল। তারা চেষ্টা করেছে, তারা খুব ভালো খেলেছে, হ্যাটস অফ টু দেম। ফার্স্ট আমি বলবো যে ইন্টারন্যাশনাল হিসাবে দে প্লেড রিয়েলি রিয়েলি ওয়েল, অ্যান্ড যারা অলরেডি অনেকবার ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করেছে তাদের থেকেও অনেক ভালো খেলেছে, এটা বলতেই হবে আরসি। চমৎকার পারফরমেন্স তারা দেখিয়েছে। আজকের দিনের শুরুটাও খুবই ভালো করেছে এবং শেষ দিকের পারফরমেন্স গুলো কিন্তু নজরে পড়ার মতোই ছিল। গেম স্কেডিউল নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে ইতিমধ্যে আমরা প্রায় 5টি ম্যাচ শেষ করে ফেলেছি। 6 গেম সোলারাতে হবে এবং সেই 5টি ম্যাচের মধ্যে প্রায় 2টো গেমেই কিন্তু বুইয়া নিয়েছে ফ্লুক্সো, এবং এই মুহূর্তে আমরা সেখানে ইভোস ডিভাইনদেরকে দেখতে পাচ্ছি। তারা হয়তো একটা চেয়ার সেখানে করবে এবং সেটারই অপেক্ষায় এখনো পর্যন্ত আমরা রয়েছি। নোভা লিজিয়ানদের প্লেয়ার্সদের মুখে সেই হতাশা একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম। কোনো সারপ্রাইজ কি সেখানে তারা দেখাতে পারে কিনা, অথবা জাদুকরীয় কিছু ম্যাজিক্যাল কিছু হতে পারে কিনা শেষ গেমে, সেটার জন্য নুসরাত আপু এখন জাস্ট আমি অপেক্ষা করছি। আসলে ম্যাজিক্যাল কিছুতে খুব একটা লাভ হবে কিনা বলে মনে হচ্ছে না আমার, কারণ গ্যাপটা অনেক বেশি #11 এর সাথে। 40 থেকে 40 পয়েন্টস ডেফিনেটলি তাদেরকে এই জায়গাটিতে এম করতে হবে। বাই দ্য ওয়ে আমরা এই মোমেন্টামে দেখতে পাচ্ছি যে নোভা লিজেন্ডদের সম্পর্কে একটা কোটেশন, উইথ 209 points Envil needs to secure more than 30 points in the last game of the knockout stage to make it to grand finals. আসলে কি 30 points গ্যাদার করতে পারবে কিনা? একটা Booyah 12 points and তার সাথে 18 elimination. Is it impossible? No, it's not impossible. It's possible. But সেখানে মাইন্ডসেট দেন এভরিথিং, আপনার ওই রকম মেন্টালিটি নিয়ে খেলতে হবে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে ইটস পসিবল। বাট এই রেশিওটা অথবা এই ক্যালকুলেশনটার হয়তো বা আরো বৃদ্ধি হতে পারে, আরো বাড়তে পারে, ডিপেন্ডস অন হেভি পারফরমেন্স। তারা যদি আরো ভালো পারফর্ম সেখান থেকে করতে পারে তাহলে নোভা লিজেন্ডের জন্য সমীকরণটা মেবি আরো বেড়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। বাট আর কেউ কাজু তাদের মধ্যে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা একটু হাসি ঠাট্টা মজা করে নিচ্ছে। ফ্লুক্সো দে আর হ্যাপি, এন্ড যাদের যাদের প্রায় কোয়ালিফিকেশন নিশ্চিত তাদের মধ্যে সেখানে সেই হাসি ঠাট্টা মজাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। একদম, মানে আমরা জানি আমরা অলরেডি সেফ, সো কেন প্রেশার নেবে? মানে এটা নকআউট স্টেজ, গ্র্যান্ড ফাইনালস না। গ্র্যান্ড ফাইনালস হলে অ্যাটলিস্ট পজিশন পয়েন্টস নিয়ে ভাবতো যে আরেকটু এক ধাপ উপরে উঠতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরসি। হ্যালো আরসি, রেড ক্লিফ, হ্যালো লিখু, হ্যালো হোপ, অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। আপনারা খুব ভালো খেলেছেন অ্যান্ড আমরা আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি। উই আর প্রাউড অফ ইউ গাইস। এক্স্যাক্টলি, উই আর প্রাউড অফ ইউ। চমৎকার পারফরম্যান্স তারা করেছে। হ্যাঁ, আসলেই খুবই ভালো খেলেছে তারা ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে। অ্যান্ড আশা করব কি আপকামিং সময়তে অথবা সামনে ভবিষ্যতে আরও চমৎকার পারফরমেন্স করবে। যতটুকু শিখে এসেছে সেটাকে তারা ইমপ্লিমেন্ট করবে, আরও ভালোভাবে কাজে লাগাবে। হটশট তাদের দিকেও নজর দিচ্ছিলাম। তাদের কিছু কিছু প্লেয়ার অনেক বেশি হাসি ঠাট্টা মজায় রয়েছে, আর কিছু কিছু প্লেয়ার সেখানে তারা কপালে হাত দিয়ে রয়েছে যে কি হলো আমাদের সাথে। এজি গ্লোবাল তাদের দিকেও কিন্তু একটু আগে আমাদের নজর গিয়েছিল। নোভা লিজিয়ান এক্স্যাক্ট তাদের মাথায় এখন কি চিন্তা রয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, বাট তারা হয়তো বা কিছু একটা করার চেষ্টা করবে লাস্ট গেমে। প্লেয়ার স্ট্যাটসের দিকে আমরা যদি নজর দেই, সেবাসকে দেখতে পারবো 34 এলিমিনেশন, ড্যামেজের পরিমাণ 20,821, দেন অ্যাসিস্ট রয়েছে প্রায় 51টা। চমৎকার একজন প্লেয়ার, তার স্ট্যাটসও কিন্তু খুবই আকর্ষণীয়। Nova Legion from Latam and another Latam team, Movistar 7. যদিও Movistar 7 তারা খুবই সেফ জোনে রয়েছে, সো বাট Nova Legion আসলে কোয়ালিফাই করলে ভালো লাগতো, কারণ প্রথম থেকেই তার একটা ভালো ম্যাচ বের করার চেষ্টা করছিল। বাট আজকের দিনটাতে এসে আসলে কিছু ম্যাচে 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 7 এই টাইপের যে পয়েন্টসগুলো, এগুলো আসলে তাদেরকে খুব বাজেভাবে বলবো যে ভোগাচ্ছে। অন্যদিকে ইভোসদের দেখতে পাচ্ছি রাশিয়া, দ্য ওয়ান্ডার বয় and the most humble person. Exactly. And I think প্রিভিয়াস ম্যাচটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল নোভা লিজিয়ানদের জন্য। সেখানে ইভোসদের সেই
হুট করে চলে আসা, একটা সারপ্রাইজ দেওয়া, এন্ড এলিমিনেট হয়ে যাওয়া নোভা লিজিয়নের, সেটাই ছিল একটা টার্নিং পয়েন্ট তাদের টিমের জন্য। প্লেয়ার স্ট্যাটস যদি আরো একবার দেখি, সেখানে আমরা দেখবো হেভি থেকে অ্যালানকে খুব ভালো পারফর্ম করেছে এবং M79 এর ব্যবহারও দেখিয়েছে বিভিন্ন সময়। 1v4 1v3 করতে আমরা দেখেছি এই প্লেয়ারকে। 31 এলিমিনেশন, 27,469 ড্যামেজ, দেন অ্যাসিস্টেড অ্যামাউন্ট অফ 31, র্যাঙ্কিংও ভালো জায়গাতে রয়েছে এবং আস্তে আস্তে নিজেকে আরো উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবে। ক্লিয়ার ভিশন মরক্কোর এই দল, তাদের সেখানে প্রথম বুয়াটি আজকের দিনে নিয়েছে। চমৎকার পারফরমেন্স তারা আজকের দিনে করেছে, 50+ পয়েন্ট আজকে একটা দিনে এই দলটা কিন্তু সিকিউর করেছে। তারাও চাইলে সুযোগ তৈরি করতে পারতো, বাট মাঝখান থেকে কিছু গেম দ্রুত হাতছাড়া হয়ে যাওয়া, সেটাই হলো বড় একটা কারণ, যার কারণে তারা হয়তোবা সেই দিকে তাকাচ্ছে না, আই মিন কোয়ালিফায়ার দিকে। No comments to be honest, but I really want যে আমাদের এশিয়ান টিমস গুলো ভালো খেলুক। পাকিস্তান, বাংলাদেশ, যদিও ইন্ডিয়া এবার নেই, বাট আমি সত্যি চাই যে আমাদের এশিয়ানরা খুব ভালো খেলুক, লাইক ইভোস, লাইক আমাদের হেভি RRQ, যেমন এই যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারা এত ভালো খেলে। আমরা চাই আমাদের টিমগুলো এরকম মানে খুব স্ট্রং একটা হোক আমাদের এই পাশ থেকে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড তারা অনেক বেশি এগিয়ে গিয়েছে, ভিয়েতনাম তারা অনেক বেশি এগিয়ে গিয়েছে আমাদের থেকে, অ্যান্ড অলসো ব্রাজিল, লাটাম। সো ওয়ান ডে আই গেস আমরা অনেক বেশি এক্সপেরিয়েন্সড টিম হিসেবে আমাদেরকে আত্মপ্রকাশ করবো। অ্যান্ড অলরেডি আমাদের ছেলেরা অনেক ভালো খেলছে, স্পেশালি আরসি খুব ভালো কিছু সংগ্রহ ছিল গতকাল। গ্রেট হকস তারাও ভালো সংগ্রহ নিয়ে শেষ করেছে। আমি বলবো ইটস জাস্ট আ স্টার্ট ফর বাংলাদেশ, কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের স্টেজে প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ পার্টিসিপেট করলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে, পয়েন্ট টু বি নোটেড, নট আন্তর্জাতিক স্টেজ। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ এবারই প্রথম, আমি বলবো যে অভিষেক ঘটেছে, তাদের ডেবিউ হয়েছে। সো হোপফুলি আমাদের নেক্সট আপকামিং FFWS স্প্রিং এ আমরা খুব ভালো করব, আমরা বেশ ভালোভাবে কামব্যাক করব ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি আমরা খুব ভালোভাবে সেখানে কামব্যাক করব। অবশ্য পুরো সিনারিওটা অথবা কি রকম ভাবে কি করতে হয় সেটা তো হয়তো আমাদের ছেলেরা এখন বুঝেছে এবং তারা তাদেরকে সেইভাবে প্রস্তুত করবে আপকামিং টাইমসগুলোর জন্য। বাট আমরা আমাদের নকআউট স্টেজের একেবারে শেষ ম্যাচ সোলারার দিকে হচ্ছে এখন চলে যাব। সে জায়গাতে দেখবো যে টিমসরা কিরকম ভাবে পারফরমেন্সটা দেখাচ্ছে আমাদেরকে। নকআউট স্টেজ 2 সপ্তাহ যাবত সেখানে চলমান ছিল, প্রথম সপ্তাহ শেষ করে দ্বিতীয় সপ্তাহে আমরা এসেছি এবং দ্বিতীয় সপ্তাহের শেষ দিনের শেষ ম্যাচ এখন হচ্ছে অনুষ্ঠিত হবে। Final dance of battle between 12 squads. Free Fire World Series knockout stage last map. অনেকের ভাগ্য এই জায়গায় লক হয়ে যাবে, আমরা পেয়ে যাবো আমাদের 12 ফাইনালিস্ট। অ্যান্ড অলরেডি ডেল্টা আইলের সামনে থেকে দা হাবে গিয়ে প্লেন পাথ শেষ হবে, যেখানে হটশট উইন্ড মিলে নেমে যাবেন। অ্যান্ড তারা অনেক লাকি যে এবার তাদের সাথে ড্রপ ক্ল্যাশ হয়নি। ও মাই গড, নোভা লিজিয়ন তারা হেভিদেরকে টার্গেট করেছে, শুরুতে একটা ফিনিশার সেখানে বের করতে দেখা গিয়েছে, বাট ওয়েগ স্পোর্টস RRQ কাজুদের উপরে একটা ফাইট এন্ট্রি করতে দেখা গিয়েছে। প্রথম প্লেয়ারকে এলিমিনেট করে ফেলা হয়েছে, জার্জকে চেজ করা হচ্ছে। নোভা লিজিয়ন, ও মাই গড, #12 এ হেভি তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। হোয়াট ওয়াজ দ্যাট? এইটা কি Final do or die moment unlocked by Nova Legion. Either তারা এই জায়গাটিতে 30 পয়েন্ট গ্যাদার করবে or else তারা ছাড়বে এই মঞ্চ, বাট আই থিঙ্ক Nova Legion তারা এত সহজে ছাড়বেন না। অন্যদিকে WAG RRQ এর মতো দলের সাথে করেছেন এই জায়গাটিতে ক্ল্যাশ, অ্যান্ড অলরেডি 3টে এলিমিনেশন তুলেছেন। #12 তো সম্ভব নয়, বাট #11 এ কি এলিমিনেট হবে RRQ? শেষ প্লেয়ারটাকে হচ্ছে এখনো পর্যন্ত চেস তো করে যাচ্ছে। ওয়েগ স্পোর্টস কোনোভাবেই ছাড় দিতে যাচ্ছে না, ডাবল ব্যাক্টর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে।
ড্যামেজ দিবে। দুটো প্লেয়ারই কিন্তু খুব ভালো ড্যামেজ নিজেদের বডিতে তারা সিকিউর করেছে। এক্সবোর একটা ভালো কভারে যাবে, তার বাকি প্লেয়ারদের জন্য অপেক্ষা করছে, এবার ফিনিশ হতে হবে। মাল 7 ফিনিশ হওয়ার আগেই প্লেয়ারদেরকেও উনি ফিরিয়েছেন এই কাল্পনিক ময়দানে, এবং এই মুহূর্তে আর কেউ কাজু থেকে স্টিল একটা প্লেয়ারকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে যদি এখনো পর্যন্ত আমরা নজর দেই, 213 পয়েন্ট নিয়ে রয়েছে এই জায়গাটিতে 13th পজিশনে এন্ড 11th পজিশনে। সেখানে কিন্তু আমরা দেখতে পারবো আই280দেরকে 241 পয়েন্টে কিন্তু সেখানে তারা রয়েছে। গো স্পোর্টস তাদের জন্য এবার চ্যালেঞ্জ, বিকজ গো স্পোর্টস আই থিংক ইফ আই এম নট রং নুসরাত আপু 238 পয়েন্টে মেবি তাদেরকে আমরা দেখেছিলাম, এবং সেই পয়েন্ট যদি টপকে যেতে পারে নোভা লিজিয়ান, তাহলে গো স্পোর্টস তাদের বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম অন্যদিকে হেভি তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে রাস্তা থেকে। অ্যান্ড এইজি গ্লোবাল তারা নিজেদের প্লেয়ার হারিয়েছে, সামনের দিকে যাবেন। এই ম্যাচ ফুল অফ কেওস, ম্যাসাকার সিনারিও সবকিছু মিলবে এই সোলারাতে। আজকের দিনের শেষ ম্যাচ, নকআউট স্টেজে শেষ ম্যাচ। চিকুয়ের সামনে প্লেয়ার সাইরাস ডাউন হয়েছে, মানে এই যে সাইফারকে টার্গেট করা হচ্ছে, বাট টিম এসআর রয়েছেন যে পথে এসেছিলেন সেই পথেই বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাট বেরিয়ে যেতে দেবেন না সাইফা। একসাথে 3 নম্বর এলিমিনেশনটি ডান করলেন, ডাবল এলিমিনেশন এখান থেকে তুলেছেন। অন্যদিকে নোভা লিজেন লোপেজ আর সিফাইমকে টার্গেট করবেন, কিল তুলেছেন। লিকু একটা কুইক রিভাইভ দিয়ে দিবেন গোল্ড মেকারের মাধ্যমে, কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করা হচ্ছে। মুভিস্টার আর7 এগেইনস্ট হটশট অ্যাকশনে একদম ফ্রন্ট লাইনে রয়েছেন। ডেলা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কোনো প্রকার ডেঞ্জার সিনারিওকে পাত্তা দিচ্ছেন না। টাইমটানের মধ্যে ঢুকে পড়বেন ডেলা, বেরিয়ে যাবেন। অ্যাকশনকে টার্গেট করা হচ্ছে, একসাথে গেমস কিং ডেলা দূর থেকে ড্যামেজ নিচ্ছেন এবং ডেলাকে ডাউন করে দিবেন। হাসু ইএক্সি অ্যাকশনকে আবারও টার্গেট করছেন, গেমস কিংকে দূর থেকে ডাউন করে দিবেন, ড্যামেজ দিবেন। এন্ড সামনে থেকে ক্লোজ কম্বাট ফাইটে অ্যাকশন নিয়েছেন। আরো একটি এলিমিনেশন এন্ড #11 সিকিউরড ফর মুভিস্টার আর7। মুভিস্টার আর7 তারা নিয়েছে বিদায়, এবং তাদের জন্য নকআউট স্টেজ এইখানেই সমাপ্ত। বাট তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তারা গ্র্যান্ড ফাইনালের স্লট ইতিমধ্যেই কনফার্ম করে নিয়েছে। বাট সেই সমীকরণটা এখনো পর্যন্ত চলমান। নোভা লিজিয়ানের উপরে এবার রেড ক্লিপদের অ্যাটাক। হোপ একসাথে দুটো প্লেয়ারকে নক করলো, বিপদে পড়তে পারে হোপ। থার্ড ওয়ান, তৃতীয় প্লেয়ারকে কিন্তু সেখানে পিক করে ফেলা হয়েছে। নোভা লিজিয়ানদেরকে বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশি দল রেড ক্লিপ। এন্ড এইবার সেই শেষ প্লেয়ারকে নিজের জীবন বাঁচিয়ে উঠতে হবে, নিজের জীবন বাঁচাতে হবে। যদি রেড ক্লিপ পুরো দলকে ফিনিশ করতে পারতো, তাহলে হয়তোবা আফটার দিস নকআউট স্টেজ হয়তোবা হোটেলে গিয়ে সেখানে গো স্পোর্টস তাদের সাথে হ্যান্ডশেক অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হয়তোবা করতো। বাট এখনো পর্যন্ত বিপদ কাটেনি, বিকজ নোভা লিজিয়ান এখনো পর্যন্ত তারা অ্যালাইভ। আর কিউ কাজু আরো একবার পুনরায় ফিরে এসেছে, এবং ফিরে এসেই এই মুহূর্তে কিন্তু আক্রমণাত্মক মনোভাব নিয়ে অপোনেন্টকে একের পর এক চার্জ করা হচ্ছে। একদম ডাবল ভেক্টরের ব্যবহার দেখা যাচ্ছে ডাচের তরফ থেকে। সামনের দিকে যাবেন, লিওকে টার্গেট করা হচ্ছে, ডুয়াল দিয়ে ব্যাক করে ফেলবেন। ফাইনালি আবার এই জায়গাটিতে কিন্তু এলিমিনেশন তুলে নেবেন। এই টিনজিয়ারকে ডাউন করে ফেলবেন অ্যাকশন, সামনের দিকে যাবেন। অ্যাকশনের এইচপি অনেকটা লো। অন্যদিকে মাল 77কে চেস করছেন আনার, ব্যাকস্টাবের চেষ্টা চলবে। মাল 77 অনেকটা লো ছিল, বাট মাল 77 এই জায়গাটিতে কাউন্টার অ্যাটাকে ডাউন করবেন প্লেয়ারটিকে। অ্যাকশন সামনের দিকে যাবেন, অ্যাকশন ডাউন করবেন মাল 77কে, এলিমিনেশন তুলবেন। 6 এলিমিনেশন ডান। এই জায়গাটিতে রাশ করবেন, ডাবল ভেক্টর রয়েছে, শর্ট রেঞ্জের শটগান করছেন। বাট ফাইনালি আভাই এগেইন সেভ করেছেন ডাচকে, এন্ড এলিমিনেশনও তুলে ফেলেছেন এই জায়গাতে। বাট হট শট লাস্ট ম্যাচে যেন তাদের ট্রু পটেনশিয়াল আমাদেরকে দেখাচ্ছে যে তারা কতটা ভালো খেলতে পারে। নোভা লিজেন তাদের প্লেয়ারদেরকে করে ফেলেছেন রিভাইভ। 215টি পয়েন্ট তাদের কাছে, যেখানে জিও ডাব্লিউর কাছে 238 ওকে হ্যাঁ 239 করতে পারলেই নোভা লিজেন্ড সিকিউর করতে পারবেন ফাইনালের পজিশন। তাদের দরকার বেশি না, আর মাত্র 15 and 8 23 পয়েন্টস। এক্স্যাক্টলি, আর বেশি পয়েন্টের দরকার নেই, একেবারেই কাছাকাছি চলে এসেছে। শুধুমাত্র যদি এই ম্যাচটার ফিনিশিং ভালো করতে পারে এই পর্যায় থেকে শুরু করে, তাহলেই কিন্তু তাদের জন্য এনাফ। নোভা লিজেন্ড সেখানে কোয়ালিফিকেশনটা কমপ্লিট করতে পারবে। বাট সেই ফিনিশিংটা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পথের কাঁটাদের সামনে পড়তে হবে। সেই কাঁটাগুলোকে যদি উপড়ে ফেলা যায়, বিভিন্ন সেই সমস্যার মোকাবেলা করতে হবে। যদি সেই সমস্যাগুলোকে তারা সলভ করতে পারে, তাহলেই কিন্তু সেখানে সম্ভব। এখনো
পর্যন্ত সমীকরণে রয়েছে তারা। নোভা লিজিয়ান আরো একবার আক্রমণ করবে E1 দের উপরে। লোপেজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে যেখানে উনি একা জীবিত ছিল, 3টা প্লেয়ারকে ফেরত এনেছে, আনার সাথে সাথে E1 দের উপরে এবার অ্যাটাক করছে, ফিনিশ করবে মেবি লিওনকে, পিক করে নিয়েছে লোপেজ। আরো একটা এলিমিনেশন সেখান থেকে চলে এসেছে, পয়েন্ট তো সিকিউর করছে, পয়েন্টের দিক থেকে এগিয়ে যাচ্ছে, বাট ফিনিশিংটা কিরকম হবে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। নাও ওয়াগ স্পোর্টস ভার্সেস নোভা লিজিয়ান। WHE চিকোয়ে সামনের দিকে যাবেন, এই জায়গাটিতে থ্রোবলসের ব্যবহার হচ্ছে। সেবাস ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করছেন, সাইরাস পেছন থেকে কিন্তু এন্ট্রি নিচ্ছেন। সেবাস ওয়াচ আউট, সাইরাস ড্যামেজ প্রোভাইড করছেন। সেবাস অনেকটা লো এইচপি নিয়ে চার্জ করছেন। AWM নিয়ে রেডি, অনেকটা লো WHE এর দিক থেকে ডাউন করে ফেলা হয়েছে। এক্সবোর্ড এন্ট্রি নিয়েছেন, টাইম টার্নের মধ্যে সেবাসকেও কিন্তু ডাউন করে ফেলা হয়েছে। ট্রিক্স রয়েছে, লোপেজ রয়েছে, একটা কুইক রিভাইভ ফ্লোকে এই জায়গাটাতে প্রোভাইড করার চেষ্টা তো করেছেন, বাট সেই সুযোগ WHE দিবেন না। সাইরাস সামনের দিকে যাচ্ছেন, এক্সবোর্ড লোপেজকে ডাউন করে ফেলবেন। লাস্ট প্লেয়ার ফ্লোকি এমবিপি, একটা কুইক রিভাইভ, it's possible. ফ্লোকি এমবিপি চেষ্টা তো করে যাচ্ছেন, বাট আই গেস এইটা শাট ডাউন চলে গিয়েছে। It is WHE just shut down করলেন এই জায়গাটাতে NVL কে, and I guess GOW just নিজেদের ব্রেথ এই মোমেন্টে ছাড়তে পারলেন, একটা স্বস্তির নিঃশ্বাস। ওকে, we are safe now. সেম নাও গো, এবার তারা একটুখানি শান্তির নিঃশ্বাস অথবা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। নোভা লিজিয়ান যেভাবে শুরু থেকে মারকুটে ভঙ্গিতে খেলে যাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে তারা চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্টের একেবারে কাছাকাছি যেতে চায়, গ্র্যান্ড ফাইনালে যেতে চায়, বাট সেইটার পুরো পথটাই বন্ধ করে দিয়েছে ওয়াগ স্পোর্টস। WAG ইনস্ট্যান্টলি আসলো, পুরো দলকে এলিমিনেট করলো। এখন হয়তোবা আমরা আমাদের প্রায় টপ 12 টিমকে প্রায় পেয়ে গিয়েছি, এন্ড গো স্পোর্টস তারাও হয়তোবা থাকছে সেই তালিকায়। সো এখনো পর্যন্ত পারফরমেন্সের দিক থেকে চমৎকার পারফরমেন্স এই দলটার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আবাই স্টিল তার ক্লোজে প্লেয়ার থাকবে, ক্লিয়ার ভিশন তাদের তরফ থেকে আক্রমণটা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ারটাকেও ফিনিশ করা হয়েছে 18 ডিয়ার এর তরফ থেকে। আবাই কিছুটা ড্যামেজ রিসিভ করলেও উনি কাউন্টার অ্যাটাকে খুব ভালো ড্যামেজ ডেলিভারও করেছে। আর কিউ কাজু স্টিল তারা এখনো কিন্তু সবার উপরে চলে গিয়েছে। বুড়িরাম ইউনাইটেড সেই দলটাকেও পেছনে ফেলে একেবারে সবার উপরিতম স্থানটা #1 আর কিউ কাজু নিজেদের দখলে নিয়ে নিয়েছে উইথ 369 পয়েন্ট, 369 পয়েন্ট নিয়ে কিন্তু সেখানে সবার উপরে আমরা দেখতে পারবো এই দলটাকে ইভোস ডিভাইন। এখনো পর্যন্ত তারা কিন্তু পারফরমেন্সে লিপ্ত। রেড ক্লিফ, দেখা যাক এই লাস্ট গেমে তারা কি করতে পারে এই বাংলাদেশি দলটি। এখনো বেঁচে রয়েছেন তারা এবং তারা চেষ্টা করছেন একটা ভালো নিজেদের হিস্ট্রি বা একটা নিজেদের ভালো একটা রেকর্ড রেখে যেতে। অন্যদিকে ইভোস এগেইনস্ট AG গ্লোবাল, অ্যান্ড এই জায়গাটিতে দেখতে পাচ্ছি কিছু ট্রাবলস। M79 থ্রো করা হয়েছে, AG ডিও ডাউন হয়ে গিয়েছে, একটা কুইক রিভাইভের জন্য এসেছে, বাট ফ্ল্যাশ ফ্রিজের এত বেশি প্রেশার। এইম গড শর্ট রেঞ্জে চলে আসবেন, কসিল তিনিও কিন্তু এই জায়গাতে গ্লোবাল ব্রেক করার চেষ্টা করছেন। রাতে রিদম থ্রো করা হচ্ছে, শর্ট রেঞ্জে কমব্যাটে ব্যাক টু ব্যাক নক বের করবেন। এই টিম এসআর ডাউন হবেন এই জায়গাতে। লাস্ট প্লেয়ার এইখানটাতে AG গ্লোবালের বেঁচে ছিলেন, বাট তাকেও দেওয়া হলো শাট ডাউন। রাশিয়া দূর থেকে দুর্দান্ত স্নাইপিং অ্যান্ড এইম গড অ্যান্ড কোচিলের পারফেক্ট রাশ। যদিও এইম গড এখান থেকে কোনো এলিমিনেশন পায়নি, বাট এইম গডের অনবদ্য একটা আমি বলবো যে শর্ট রেঞ্জ ড্যামেজ বা ডিপিএস ছিল এই জায়গাটিতে। ইভোস ডিভাইন দেখুন একেবারে শেষ দিনে এসে নিজেদের সেই স্থানটা এক এক করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে #11 12 নিয়েই হচ্ছে তাদের সমীকরণ মেলাতে কষ্ট হচ্ছিল। সেখানে এখন তারা রয়েছে 10তম স্থানে, 11তম স্থানে আমরা সেখানে হেভিদেরকে দেখতে পারবো এবং 12তম স্থানে গো স্পোর্টসরা রয়েছে, যাদের কি আজকে কোনো ম্যাচেস নেই। সুযোগ ছিল নোভা লিজিয়ানের উপরে উঠে আসার, বাট সেই সুযোগটাও হলো হাতছাড়া। WAG দের তরফ থেকে একটা পারফেক্ট কাউন্টার অ্যাটাকের মাধ্যমে পুরো দলকে করা হয়েছিল এলিমিনেট, বাট আজকের দিনের শেষ ম্যাচের মধ্যে হটশট খুবই চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে। তারা নিজেদেরকে দেখে মনে হচ্ছে যে একেবারে কোনো ভয়ভীতি তাদের মধ্যে নেই, জাস্ট ক্লোজ রেঞ্জে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে ফিনিশ করছে। ফ্লুক্সো তাদেরকে এইবার আমরা সার্কেলের এজে দেখতে পারবো এবং সার্কেলের বাইরে দেখা যাচ্ছে আর কেউ কাজুদেরকে 18 টিয়ার এবং আবাই স্টিল এখনো পর্যন্ত এই দুটো প্লেয়ার সার্কেলের বাইরে রয়েছে। অ্যান্ড অলসো মাল 7-7 কেউ এই আমরা বাইরেই দেখতে পাচ্ছি। ফুল প্লেয়ার ফুল রোস্ট আপ নিয়ে তারা জোনের বাইরে, অ্যান্ড ফ্লুক্সও জাস্ট তাদের জন্য ওয়েট করছে তাদের একটা গ্র্যান্ড ওয়েলকাম করার জন্য সার্কেলের মধ্যে। লেটস সি
স্লাইড রেল ব্যবহার করবেন কি ফ্লুক্সো, দেখো কিভাবে তারা নজর রাখছে। ওকে, এই জায়গাটাতে ভালো একটা ডিফেন্স গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করছে, বাট আবারও হটশটের সাথে দেখা হয়ে যেতে পারে RRQ। বাট RRQ কে হটশট ওই জায়গাটাতে যেই ব্রেক থ্রুটা দিয়েছে, এইটা আমি বলবো যে মোমেন্ট অফ দ্য ডে। একদম #18 থাকা টিম #1 থাকা টিমকে যে শাটডাউন মোমেন্ট ক্রিয়েট করেছে ওই জায়গাটিতে, মোমেন্টামটা এত বেশি আমি বলবো যে নার্ভ ব্রেকিং। আই গেস এইটা মোমেন্ট অফ দ্য ডে। Double kill. এক্স্যাক্টলি, সেটা নিয়ে তো আলাপ আলোচনা সেটা আমরা করছিলাম বারংবারই। হটশটের পারফরমেন্স একদম আজকের দিনে শেষ ম্যাচের শুরুতে ছিল অনেকই চমৎকার, এবং আই থিঙ্ক RRQ কাজু তারাও খানিকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল। বাট এবার WAG তাদেরকে দেখবো ক্লোজ রেঞ্জে যেতে। লিওন সে নক হয়ে থাকবে, E1 স্পোর্টস থেকে বিটিন XP লোয়ার গ্রাউন্ডে রয়েছে উনি, সেই দিকেও নজর যাবে। ওয়েগ যেন এক অন্য মাত্রায় খেলছে আজকের দিনের এই শেষ ম্যাচটি, এবং ভোল্ট মেকারের ব্যবহারটাও কিন্তু হয়েছে ঠিক হয়, যেই দিকে যে প্লেয়ার পাচ্ছে তাকে ফিনিশ করছে। বিটিন XP তাকে দেখতে পেলেই তাকে হয়তো বা ফিনিশ করে ফেলা হবে, ড্যামেজ দিয়ে যাচ্ছে। স্টেপিয়ার ব্যবহার হয়েছে। বিটিন XPর কাছে কি সেখানে ওয়াল ছিল না, উনি কোনো প্রকার ওয়াল ব্যবহার করতে দেখা যায়নি, এবং তার কিলটাও কনফার্ম করে নেওয়া হয়েছে। উপর থেকে প্রেসার আসবে ফ্রম ফ্লুক্সো, হাতে গ্রেনেড ছিল ববসের। গ্রেনেডের চার্জ আসলে সেখানে যদি কানেকশন পায় তাহলে বিপদে পড়তে পারে, অ্যান্ড গ্রেনেড এসেছে বাট সেটা কানেকশন পায়নি। একটা প্রপার 3v4 ব্যাটল সেখানে আমরা দেখবো। এক্সবোর্ড, টিকয়, সাইরাস একদমই ক্লোজ রেঞ্জে, বাট এক্সবোর্ড টেকেন ডাউন, অ্যান্টি-7 ববস একসাথে অ্যাটাক করেছে। টিকয় হি ইজ অলসো টেকেন ডাউন, সাইরাস দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, এবং তাকে যদি ফিনিশ করা হয় পুরো দল হবে এলিমিনেট। বলতে না বলতেই #7 এ ওয়েগ স্পোর্টস দে আর এলিমিনেটেড। খুবই ভালো জার্নি ছিল। #14 যাত্রা শেষ করেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এন্ড নকআউট স্টেটস থেকে। বাট ওয়েল প্লেড WAG, আজকের দিনে আপনাদের পারফরম্যান্স টপ নচ ছিল। বাট লুকসো 336 পয়েন্টস নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন আরো একটা বুইয়ার জন্য। RRQ এগেইনস্ট হটশট এগেইন, আর নাজ রয়েছে শর্ট রেঞ্জে আসবেন। থ্রিলস অফ ব্যাটল ইউজ করা হবে, টাইম টার্নার ড্রপ করা হয়েছে। লিও শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হবে, টাইম টার্নার মধ্যে গিয়ে ড্যামেজ দিচ্ছেন, বাট আভাই তিনিও কিন্তু কাউন্টার অ্যাটাক দিয়ে যাচ্ছেন এন্ড এলিমিনেট করবে হটশটকে #7 এ, এবং কিল লিডার হিসেবে RRQ বহাল থাকবেন। এই যে দেখো হটশট এলিমিনেট হয়নি বব, আই এম সো সরি, হটশট ইজ স্টিল অ্যালাইভ। Yes, they are still alive, and তারা যেভাবে সেই ফাইট থেকে স্কিপ করেছে অথবা সেই ফাইটটাকে স্কিপ করেছে বেরিয়ে এসেছে প্রশংসার দাবিদার। বাট রেড ক্লিফ আমাদের বাংলাদেশি দল হয়তো একেবারে মাঝখানে ফেসে যেতে পারে। হাসু এক জায়গায় চুপচাপ করে বসে রয়েছে, এবং এইবার হয়তো বা হটশট এলিমিনেশনের একেবারেই দ্বার প্রান্তে রয়েছে। ক্লোজ রেঞ্জে বুঝছেন they are eliminated. রেড ক্লিফ একটা স্পিডেশন মেইনটেইন করছে, সেটা কতটুকু লাভবান তাদেরকে নিয়ে যাবে দেখা যাক। গ্রেনেড বুকিনের কাছ থেকে কানেকশন পেলে প্লেয়ার নক হতে পারে, বাট শারিন কে নক করবে। রেড কাউন্টার, রেক্স তাকে ফিনিশ করে ফেলা হয়েছে, এন্ড রেড ক্লিফ এই মুহূর্তে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ফাহিম নিজের অস্কারের ব্যবহার করেছে, এন্ড #5 এ RC they are eliminated. Well played, but আমরা চলে এসেছি একদম ফাইনাল সার্কেল শোডাউন। ফ্লুক্সো এগেইনস্ট ইভোস, অলরেডি প্লেয়ারকে ডাউন করে ফেলেছে। ইভোস বুটসিনকে ডাউন করবেন, একে দুটো প্লেয়ার ডাউন, এন্ড লাস্ট প্লেয়ার MT7 1 against 3 সামনের দিকে যাবেন। এম গড ড্যামেজ দিয়েছেন MT7, বাট স্কিলে এই জায়গাটিতে প্রক 7 এর ডাউন, সেই ডাউন হওয়ার সিনারিওটা বা সেই এটা কিন্তু আবারও আসলো। টাইম টার্নের মধ্যে গিয়ে ফাইট করছেন এই জায়গাটিতে, চেষ্টা করছেন ডজ করার, ড্যামেজ দিয়ে যাচ্ছেন একের পর এক। ফাইনালি কোসিলের উচপেকার থেকে ডাউন হবে প্লেয়ারটি, এন্ড ইভোস এ বুইয়া, এন্ড ইভোস সেভ देयर ডে। তাদের এমন একটা সিনারিও যেখানে ডু অর ডাই, আইদার তারা এই জায়গাটি থেকে উপরের দিকে যাবে অর এলস ফাইনাল থেকে একদম বাদ পড়ে যাবে, বাট তারা সেইভাবেই কিন্তু খেলেছেন। খুবই চমৎকার একটা দিন, খুবই চমৎকার কিছু সময়, এবং তার সাথে সাথে খুবই চমৎকার কিছু ম্যাচ খেলে নিজেদের জায়গাটা তো তারা পাকাপোক্ত করলোই, তার পাশাপাশি তাদের যে ফ্যান্স, তাদের যে সমর্থক রয়েছে সবাইকেই জানান দিয়েছে যে আমরা কোথাও হারিয়ে যাইনি, আমরা এখনো পর্যন্ত রয়েছি, এবং তোমরা আমাদের উপরে ভরসা রাখতে পারো। আমরা গ্র্যান্ড ফাইনালে ভালো কিছু তোমাদেরকে করে দেখাবো। এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা সেখানে উপরের টিমদেরকে দেখতে পাচ্ছিলাম, তাদের সেখানে এলিমিনেটেড সেই লেখাটা উঠে এসেছে। নোভা লিজিয়ন এত কাছাকাছি এসেও সেখানে এলিমিনেট হতে হয়েছে। হটশট
they are also eliminated FFWS Global Finals 2025 এর এই মহামঞ্চনীয় জায়গা থেকে এই দলগুলোর বিদায়। একদম, এন্ড আমরা দেখে নেব ইভোসে সেই বুইয়া মোমেন্ট যেখানে সিকিউর করেছে তারা তাদের লাস্ট ম্যাচের বুইয়ার মধ্য দিয়ে শেষ করেছে নকআউট স্টেজ, লক করেছে এই পয়েন্ট টেবিলটাকে। পারফেক্ট একটা কম্বিনেশন, ইভোস, রাশিয়া, এইম গড, আভাই অ্যান্ড কসি। Wow, what a performance and what a team. রাশিয়া, এইম গড, আভাক্স, কোসিল, রে যথেষ্ট ভালো খেলা তারা আজকের দিনে দেখিয়েছে এবং যে টান উত্তেজনা তৈরি করেছিল তাও তো প্রশংসনীয় এবং দেখার মতো ছিল। বাট কংগ্রেচুলেশনস, তারা সেখানে নিজেদের স্লটটাও কনফার্ম করে নিয়েছে। তারা খেলছে FFWS গ্লোবাল ফাইনালস 2025 এর গ্র্যান্ড ফাইনালে। তো সেই জায়গা তো তাদের দিকে হচ্ছে নজর থাকবে। লাস্ট মোমেন্টের দিকে যদি আমরা নজর দেই, ফ্লুক্সো তাদেরকে খুবই চমৎকারভাবে ফিনিশ করা হয়েছিল। লাস্ট শট ফ্রম কোসেল, সেই উডপিগারের শটের মাধ্যমে কিন্তু নিজেদের বুয়াটা আজকের দিনে কনফার্ম করলো ইভোস। একদম পারফেক্ট একটা এন্ডিং ইভোসের তরফ থেকে। শুরুটা হয়েছিল রুম অফ প্রেসারে ইভোস এবং নোভা লিজিয়নকে দেখানোর মধ্য দিয়ে। তারা ছিলেন 12 and 13 পজিশনে। সেখান থেকে ইভোস একটা টেবিল টার্নিং গেম প্লে, নিজেদের সেরা কামব্যাক অ্যাজ আ চ্যাম্পিয়ন তারা দেখিয়েছেন অ্যান্ড তাদেরকে অ্যাজ আ ফাইনালিস্ট হিসেবে শেষ করতে পেরেছেন আজকের দিনে। খুবই পারফেক্ট আমি বলবো গেম প্লে, যেটা আমি একদম এই ম্যাচের শুরুতেও বলেছি যে তারা খুবই ভালো খেলেছেন এবং যার ধারাবাহিকতা আমরা তাদেরকে ফাইনালে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, ধারাবাহিকতা তারা খুবই ভালোভাবে দেখিয়েছেন এবং তাদেরকে আমরা ফাইনালে হচ্ছে দেখতে পারবো। টপ 12 টিম, তাদের জন্য তো অনেক শুভকামনা থাকবেই। তারা যেন গ্র্যান্ড ফাইনালেও খুব চমৎকার পারফরমেন্স সেখানে শো করতে পারে। বাট তার আগে আমরা একবার গেম স্ট্যান্ডিংসটা দেখে নিতে চাইবো যে এই পার্টিকুলার ম্যাচ থেকে কোন দল কতগুলো পয়েন্ট নিয়ে যেতে পেরেছে সবার উপরের ম্যাচে। ইভোস ডিভাইন উইথ 25 পয়েন্টস, দেন পরবর্তীতে দেখা যাচ্ছে #2 তে ফ্লুক্সোদেরকে উইথ 22 পয়েন্টস এন্ড #3 তে RRQ Kazu with 19 points. এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের হটশট অ্যান্ড WHE, তারা WHE এই জায়গা থেকে 16 পয়েন্ট, হটশট 12 পয়েন্টস, রেড ক্লিফ 12 পয়েন্টস, নোভা লিজিয়ন দরকার ছিল 30, গ্যাদার করতে পেরেছিলেন 10 পয়েন্টস, ক্লিয়ার ভিশন 10 পয়েন্টস, অল গেমার্স গ্লোবাল 9টি, E1 4 পয়েন্টস অ্যান্ড মুভি স্টার 7 অ্যান্ড হেভি 0 পয়েন্টস। মানে এই জায়গাটিতে ছিল কোনো প্রকার পয়েন্ট ছাড়াই শেষ করতে হয়েছে লাস্ট ম্যাচ। এক্স্যাক্টলি, হেভিদের উপরেই কিন্তু একটা ভালো টার্গেট গেম খেলেছিল নোভা লিজিয়ন। এলিমিনেট করাটাও কিন্তু সম্ভব হয়েছিল আপু, বাট শেষ মুহূর্ত পর্যন্ত যার জন্যই যা করা হয়েছে সেই কাজটাই সম্পূর্ণ করা হয়নি। গো স্পোর্টস তারা তো সেই জায়গাটা নিজেদের করে নিয়েছে এবং অবশ্যই নোভা লিজিয়ন দুটো সপ্তাহের প্রত্যেকটা দিনই পারফরমেন্স দেখিয়েছে খুবই চমৎকার। পেরুর এই দল এসেছে, নিজেদেরকে প্রমাণ করেছে, তাদের ওয়েপেন পাওয়ার, দেন স্ট্র্যাটেজি, ট্যাকটিক্যাল গেম প্লে, এভরিথিং খুবই ভালো ছিল। বাট শেষ মুহূর্ত পর্যন্ত সেই জায়গাটা আর দখল করা সম্ভব হয়ে ওঠেনি। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থাকবে নোভা লিজিয়ন্সদের জন্য। স্ট্যান্ডিং এর দিকে যদি আমরা একবার নজর দেই, টুডে স্ট্যান্ডিং এ RRQ কাজু 120 পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে এবং দ্বিতীয়তম স্থানে দেখতে পারবো ফ্লুক্সোদেরকে উইথ 100 পয়েন্টস, 108 পয়েন্টস। এরপরে ইভোস ডিভাইন 95 পয়েন্টস গ্যাদার করেছেন, #3 তে থাকবেন। এরপরে #4 WHE 85 ওভারঅল পয়েন্টস, মুভি স্টার 7 72 পয়েন্টস, E1 69 পয়েন্টস, ক্লিয়ার ভিশন 68 পয়েন্টস, হেভি 49 পয়েন্টস, নোভা লিজিয়ন 44 পয়েন্টস, রেড ক্লিফ 43 পয়েন্টস, অল গেমার্স গ্লোবাল 32 and হটশট 31 পয়েন্টস। এক্স্যাক্টলি, রেডক্লিফ যথেষ্ট ভালো খেলেছে, 43 পয়েন্ট তারা একদম শেষ দিনে এসে নিতে পেরেছে। আসলেই প্রশংসার দাবিদার অ্যান্ড আশা করব কি ভবিষ্যতে তারা আরো ভালো খেলবে, আরো চমৎকার পারফরমেন্স সেখানে দেখাবে তাদের ফ্যান্সদের জন্য। এবং চলুন ওভারঅল স্ট্যান্ডিংটা একবার সেখানে দেখে নেওয়া যাক যে #12 এ ওভারঅল কোন টিম থাকছে যারা কিনা খেলছে FFWS গ্লোবাল ফাইনাল 2025 গ্র্যান্ড ফাইনাল। অ্যান্ড সেই তালিকায় সবার উপরে রয়েছে RRQ কাজু
with 379 পয়েন্ট। দ্বিতীয়তম স্থানে রয়েছে ফ্লুক্সো উইথ 350 পয়েন্টস অ্যান্ড তৃতীয়তম স্থানে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস উইথ 339 পয়েন্টস। এরপরে টিম সলি 313 পয়েন্টস, মুভি স্টার 7 303 পয়েন্টস, অল গেমার্স গ্লোবাল 280 পয়েন্টস, E1 275 পয়েন্টস। এক্স্যাক্টলি, তার পরবর্তীতে পি স্পোর্টসকেও দেখবো 273 পয়েন্ট নিয়ে। ইভোস ডিভাইন 270 পয়েন্টস নিয়ে তারাও রয়েছে। #9 এ, #10 এ টিম ফ্যালকনস উইথ 256 পয়েন্ট, #10 এ হেভি with 241 points and #12 go esports with 238 points. পয়েন্টের গ্যাপ মোটামুটি দেখা যাচ্ছে নোভা লিজিয়ানদের সাথে, চেষ্টার কোনো কমতি ছিল না এবং নোভা লিজিয়ান যারা একটু হলেও হতাশ হবে এইবার যে শেষ সুযোগটাও ছিল আমাদের কাছে, কিন্তু আমরা সেটা তেমন ভাবে কাজে লাগাতে পারিনি। সমীকরণটা একটু বড় ছিল, একটু কঠিন ছিল, বাট নোভা লিজিয়ানের চেষ্টার কোনো কমতি ছিল না। I guess bad luck Nova Legions এর জন্য। #13 এ শেষ করেছে 219 পয়েন্টস নিয়ে। WHE 189 পয়েন্ট নিয়ে #14 এ। #15 এ ক্লিয়ার ভিশন 175 পয়েন্টস। পারফেক্ট একটা বুয়া মোমেন্টস রয়েছে তাদের কাছে। রেড হকস 134 পয়েন্টস। #16 #17 এ থাকবে রেড ক্লিফ উইথ 121 পয়েন্টস অ্যান্ড হটশট #18 এ থাকবে 96 পয়েন্টস নিয়ে। এক্স্যাক্টলি, এবং আমরা আমাদের ওভারঅল স্ট্যান্ডিং এ দেখে নিলাম কে কততম পজিশনে রয়েছে। লেটস সি, হাইলাইটসের দিকে একবার নজর দেওয়া যাক আমাদের প্রিভিয়াস গেমের। সেখানে দেখতে পাচ্ছিলাম মাল্টিপল টিমের সাইড থেকে অনেক ভালো ডমিনেশন। ইভোস ডিভাইন খুবই ভালো ডমিনেশন সেখানে তারা দেখিয়েছে। দেন দুটো এলিমিনেশন সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম। শুরু থেকেই ভালোই মারকুটে ভঙ্গিতে খেলেছে ওয়েগ স্পোর্টস, তারাও সেখানে খুবই ভালো পারফরমেন্স করতে দেখতে পেয়েছি আমরা। নোভা লিজিয়ানদেরকে এলিমিনেটও করেছে নোভা লিজিয়ান, তাদের হাত ধরেই এলিমিনেট হয়েছে, বাট হটশট প্রশংসা করা লাগবে এই দলটার। শেষ ম্যাচে তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে একদম। এবং লাস্ট ফাইট ফ্লুক্সো অ্যান্ড আরসির এই জায়গাটি তারা এতটাই ব্যস্ত ছিল যে মোমেন্টামে ইভোস তাদের উপরে একটা ভালো অ্যাটাক করেন, তারা হারিয়ে ফেলেন একে একে সব প্লেয়ারদেরকে। যেখানে রাশিয়া খুব ভালো কিছু স্নাইপিং শট আমাদেরকে দেখিয়েছিল। নোভা লিজিয়ান শেষ করেছে ম্যাচ কিছু আমি বলবো যে হার্ট ব্রোকেন মোমেন্ট, অ্যান্ড অন্যদিকে ইভোসের বুইয়া মোমেন্ট যেখানে তারা খুবই খুশি আজকের দিনটাতে, কারণ তারা সত্যি খুব ভালো একটা গেম বের করেছে নিজেদের জন্য। এক্স্যাক্টলি, দে আর হ্যাপি, তারা অনেক বেশি খুশি। তারা নিজেদের জায়গা তো দখল করেছেই, তার পাশাপাশি অনেকগুলো দলকেও পেছনে ছেড়েছে এবং তারা নিজেদের সেই গেমটা আজকে শেষ দিনে খুব ভালোভাবেই দেখাতে পেরেছে। #1 এ RRQ কাজু কতটা ডমিনেট করলে একটা দল এতগুলো পয়েন্ট নিয়ে একদম উপরিতম স্থানে থাকতে পারে। ফ্লুক্সও তাদের কাছ থেকে আমরা একদম প্রথম সপ্তাহের প্রথম দিন থেকেই ডমিনেশন দেখে আসছি। তারা কনসিস্টেন্সি মেনটেন করেছে প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা দিনে কিন্তু এই দলটা ভালোই পয়েন্ট সিকিউর করেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্লুক্সো, সো অবভিয়াসলি তারা খুব ভালো খেলেছেন। আর কিউ তারা কথা রেখেছেন তাদের এগেইনস্টে। যত ডাউটস ছিল স্কোয়াডসগুলোর বিভিন্ন ভিডিওস আমরা দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু খুব ভালোভাবে সেই ডাউটসগুলোর একটা যোগ্য জবাব দিয়েছে। আফটার অল ফ্রি ফর অল সিরিজের ট্যাগলাইন উই অল নো ক্রাশ ডাউটস বার্ন ব্রাইট। এক্স্যাক্টলি, ঠিক সেভাবে কিন্তু নিজেদেরকেও সবার সামনে উজ্জ্বলভাবে তারা তুলে ধরেছে। ইভোস ডিভাইনদের আজকেও পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। দেন তার পাশাপাশি ভিয়েতনামি টিমগুলোর কিন্তু যথেষ্ট ডমিনেশন আমরা দেখেছি। ওয়েগ ছাড়া, ডাব্লিউজি ছাড়া বাকি যেই তিনটি দল রয়েছে সবগুলোই কিন্তু সেখানে কোয়ালিফাই করে গিয়েছে। পিই স্পোর্টস, এভি, গো সবাইকে আমরা দেখেছি। চলুন আমরা একটু রুম অফ প্রেশার থেকে ঘুরে আসি। Thank you, casters. Survivors, we're back in a room of pressure for the long-awaited interview. And right here with us, we both have Ray and, of course, AimGod from EFOS Divine. Hi, guys. So, my first question is, I just cannot contain my happiness right now. How does it feel for you guys to finally secure a place at the grand finals and closing the final day of the knockout stage with
Booyah. Gimana rasanya akhirnya ngamanin posisi di Grand Final di hari terakhir knockout stage dan menutup malam juga dengan sebuah Booyah. Ini kayak akhir cerita yang sangat indah dalam perjalanan knockout stage kalian. Seneng banget, yang pasti kayak gak nyangka aja juga gitu. Bisa. Masa gak nyangka sih? Kan kalian juara dunia. Karena ya jauh aja gitu. Okay, so of course they're feeling very happy, but they also did not expect this because the points and everything, there were so many obstacles that they need to face in order to get here. So it was a very a sigh of relief for them. So yeah, it was pretty unexpected actually for all of the players. I do really feel relief as well. Oh my god, because like imagine missing Evos here in Jakarta is such something so weird, right? Yes, So for anyway, sure. well, he even answered yes. Wow. So weird. So weird. All right, this doesn't look like the same EWC champion team that we saw before. So what's changed and how are you planning to fix it before the grand finals? Oke, jadi katanya banyak yang menganggap EVOS, pola permainan dan juga performa kalian berbeda dengan apa yang kalian tampilkan dalam EWC kemarin. Apa sih yang mengubah kalian dan bisa dibilang apa yang mungkin jadi PR sebelum kalian nanti akan tampil di grand final? Ray boleh gantian. Mungkin kita sadarin diri sendiri aja sih. Kalau kita tuh sebenarnya tuh main nggak perlu takut-takut. Oke. Kemarin kita main kebanyakan takut, ragu mau kurang sama musuh juga ragu. Kita semua kemarin eval buat sadarin kalau kita tuh kuat loh sebenarnya gitu. Oke, jadi ternyata ada rasa ragu dan ada rasa takut juga di awal ya. Ya. So, this is another unexpected thing coming from the world champion themselves. They said that they were facing a lot of doubts in the beginning of the competition. They were doubting themselves a lot, and now they are realizing that they are strong and they are capable of facing the other team. And yeah, they finally found the voice that were lacking in the beginning of the competition. Oh, impressive. I mean, like, we cannot doubt anyone except ourselves. Yeah. So that is like a comeback to them. All right, so I would like to go into our last questions here as well. So, playing in front of the home girl fans at the Indonesia Arena, do you think that you will motivate you more or it might backfire yourself? Nah, ini pertanyaan pamungkasnya nih. Tampil di hadapan pendukung sendiri di Indonesia Arena, apakah ini sesuatu yang akan memotivasi kalian untuk tampil lebih ekstra lagi, lebih keras lagi, atau justru bisa jadi sebuah beban yang merugikan? Kalau buat aku sih harusnya jadi lebih tampil maksimal aja karena kan ditonton keluarga, apalagi ditonton EVOS fans. Kita harusnya lebih maksimal. Oke, Imkat mau nambahin? Betul, sama Kak, udah Kak. Sama aja. Pasti berapi-api. Okay, so of course it'll be something that motivate them even more to do extra better and extra good because playing in front of their families, friends, and fans are something that they really want to do great. So yeah, they're really looking forward to perform in the grand final. Lovely. Thank you so much. Thank you so much and congratulations once again. You guys just made my day. But now let's go back to the caster. Take it away, casters. এক্স্যাক্টলি বেস্ট পিরিয়ডের দিকে হচ্ছে এবার আমরা নজর দিব এবং তার পরবর্তীতে আলাপ আলোচনা করবো ইভোসদের সেই প্রশ্নগুলো নিয়ে। বাট বেস্ট পিরিয়ডের তালিকায় কিন্তু এই মুহূর্তে সবার উপরেই আমরা #1 সেখানে কিন্তু দেখতে পাচ্ছি RRQ ডার্টসকে। তার কাছে টোটাল 23 এলিমিনেশনস, ড্যামেজের অ্যামাউন্টটা কিন্তু সেখানে 13,140। দেন সেকেন্ড পজিশনে কিন্তু সেখানে রয়েছে RRQ আবাই উইথ 23 এলিমিনেশন, ড্যামেজের অ্যামাউন্টটা হয়তো একটুখানি কম। তার কিন্তু সেখানে 11,394 ড্যামেজ উনি দিয়েছে এবং তৃতীয়তম স্থানে রয়েছে ওয়াক থেকে টিকয়, তার 21 এলিমিনেশন, দেন 11,755 ড্যামেজ উনি ডিল করেছে। চতুর্থতম স্থানে রয়েছে রাশিয়া ফ্রম ইভোস এন্ড তার এলিমিনেশন হচ্ছে 19, ড্যামেজের পরিমাণ 11,356। সবার নিচে সেখানে #5 দেখতে পারবো আমরা ফ্লুক্সো থেকে ফুজিনকে 19টি এলিমিনেশন তার কাছে রয়েছে এবং তার ড্যামেজের পরিমাণ 8,607। নর্মালি প্লেয়ার্স গুলো কিন্তু খুবই চমৎকার পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে দেখতে পেয়েছি। ওভারঅল রাশিয়া আজকের দিনে খুবই চমৎকার পারফরমেন্স শো করেছে। লেটস সি টিম অফ দ্য ডে তাদের নিয়ে যদি আলাপ আলোচনা করি, দ্যাট ইজ RRQ গাজু।
টিম অফ দ্য ডে 120 পয়েন্ট আজকের দিনে এই দলটা সিকিউর করেছে। ইন এ সিঙ্গেল ডে 110 পয়েন্ট সব থেকে বেশি নিয়েছিল হচ্ছে পিই স্পোর্টস, যেটি প্রথম সপ্তাহে হয়েছিল। আজকের দিনে দ্বিতীয় সপ্তাহের একদম শেষ দিনে সেই রেকর্ডটাকে টপকে এসে সিঙ্গেল ডেতে 120 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আরো একটা নতুন রেকর্ড সেট করলো RRQ কাজু উইথ 1 বুইয়া। পারফেক্ট একটা ডে আজকের দিনে ছিল তাদের জন্য। অবভিয়াসলি তারা টিম অফ দ্য ডে, তারা #1 শেষ করেছে নকআউট স্টেজ, তারা তাদের প্রত্যেকটা ডাউটস ক্লিয়ার করেছেন খুবই দুর্দান্ত ভাবে। And congratulations to them, তারা ফাইনালিস্ট, তারা #1, and I guess এইটা জাস্ট একটা বিগিনিং। এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা ডে তাদের সাথে সেখানে গিয়েছে। ওয়েল, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ডে নো ডাউট RRQ ডার্টস। চমৎকার পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এলিমিনেশন 23, ড্যামেজের অ্যামাউন্ট 13,140, দেন অ্যাসিস্ট সেখানে কিন্তু 26টির মতো প্রায় করেছে। এলিমিস অ্যান্ড অ্যাসিস্টের মধ্যে ব্যবধান অত বেশি নয়, সব ব্যবহার করা ওয়েপন কার্ড ওয়ান আপডেটে আসা এই ওয়েপেনটার সাথে খুব ভালোভাবেই কিন্তু নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে এই প্লেয়ার্স গুলো। প্রিডেটর লিস্টের টপ 2 পজিশনে কিন্তু RRQ তারা দখল করে রেখেছিলেন। আজকের দিনে কতটা ডিস্ট্রাকটিভ ছিল তারা। এন্ড টিম অফ দ্য ডে কথা হচ্ছিল, আমরা শুনবো তাদের মুখ থেকে বেশ কিছু তাদের এক্সপেরিয়েন্স, তারা কিভাবে আজকের দিনটাতে খেলেছেন, কিভাবে তারা আজকের দিনটাতে প্রিপারেশন নিয়েছিল, আরো কিছু ডিসকাশন তো চলবে, কি বলো? এক্স্যাক্টলি তারা আজকে কিভাবে খেলেছেন, কিভাবে তাদের সেখানে পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি, এই চমৎকার পারফরমেন্সের পেছনে আসলে রহস্যটা কি সেগুলো তো আমরা জানতে চাইবো এবং সরাসরি হচ্ছে আমরা সেই দিকেই যেতে চাইবো। এক্স্যাক্টলি, যেখানে কিনা আমাদের হোস্টরা অপেক্ষা করছে সেই প্লেয়ার্স গুলোর সাথে তারা কথোপকথন করবে, এক্স্যাক্টলি কি কাজ তারা করেছে, কিরকম স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করেছে সেগুলো শোনার জন্য। Back with us on stage, and these are our team of the day, RRQ Kazu! Congratulations, guys. We have Deer and Abai here. Let's have a bit of a discussion, shall we? So first of all, I'm very proud of you guys. RRQ ended the knockout stage very strongly, being team of the day and #1 overall with 379 points. Now the question is, do you think this momentum will carry on to the grand finals? Kalian kan keren banget nih hari ini, tampil sangat-sangat kuat. Jadi peringkat 1 di overall standing 379 poin, ditambah juga kalian menjadi team of the day hari ini. Apakah momentum yang sama bisa kalian pertahankan sampai ke grand final nanti? Ya semoga dimudahkan lah kalau di grand final. Hopefully they can maintain this consistency up to the grand final. They're looking forward to the grand final. Okay, that's it? Yeah. Okay. Short words, but I think every meaning is in there already. Yep. All right, so I would like to ask Deer, since subbing in for Ikal yesterday, you have been on fire and seem to have lifted RRQ's performance. Okay, so was this always the plan to bring you in this late? Would you say you are the team's secret weapon? Nah, kamu kan kemarin akhirnya tampil menggantikan Ikal dan ternyata kamu on fire banget, sangat meletup-letup gitu ya. Apakah memang ini sudah rencana sedari awal memasukkan kamu sebagai senjata rahasia RRQ Kazu di detik-detik akhir dan menjadi super sub, atau seperti apa kisah di balik itu? Ya sebenarnya sih harusnya jangan keluarin dulu ya di minggu kedua kemarin, di day kedua kemarin kan, biar di grand final aja. Tapi Coach Adi membutuhkan gua, ya gua turun lah. Oh, so he is the secret weapon for RRQ Kazu. But the plan is actually just to play him on the grand final. But a slight change of plan, he might need to come earlier, and he did, and he performed the best for the team. And there you have it, RRQ Kazu as the #1 on overall standings. Lovely. Okay, shall I move on to the next question? Yes. Okay, so both RRQ and EVOS have made it to the grand finals. How excited are you to see the fact that we have both Indonesian team in the final and will be performing in front of our home nation? Gimana rasanya ngelihat EVOS dan juga RRQ dua-duanya sukses masuk ke grand final dan tentunya akan tampil di hadapan pendukung sendiri mewakili tanah air kita Indonesia? Are you excited? Are you nervous? Ya senang lah.
Soalnya kan cuma 2 tim Indo doang kan yang ada di Global Final. Apalagi sesama tim Indo dua-duanya sama-sama lolos. Very happy, and they really wanted to support each other as much as they can because there's only 2 Indonesian team at the Global Finals. So this is something they really don't want to disappoint. Sweet, but tricky, right? Only 2. I know. But I think in this hometown of themselves, everything is gonna be fine. So, last questions to us. All right, you have played on big stages before, but this time it is home ground. Be completely honest. So do you think that the crowd will get to you somehow? Or however they will motivate you. Jadi kan sebenarnya ini bukan panggung besar pertama ya buat kalian, tapi pastinya tampil di hadapan pendukung sendiri akan memberikan tekanan yang berbeda. Kalau menurut kalian, fakta bahwa sekarang Global Finals dihadirkan di Jakarta, kalian main di hadapan fans sendiri, itu jadi sesuatu yang memotivasi atau justru bikin kalian makin nervous? Ya kalau ditonton nama Kingdom sih pastinya bakal lebih lebih semangat lah sama apalagi kan ditonton orang tua kan nantinya. Ya kita bakal memberikan hasil yang terbaik lah sama ngeluarin apa yang kita udah persiapkan di jauh-jauh hari. Okay. So of course playing in front of their supporters, Kingdom, as well as their families and parents will be something that motivate them even more. And of course they've prepared for the grand final. They have more secret weapons, if I may say, that they are ready to show in the grand final. So let's just see how at-RQ Kazu will perform on D-Day. Hearing RQ's answer makes me feel so excited and also prepare for the grand finals. So overall, again, congratulations to RQ. I mean, like, oh my God, they're playing so good today that I don't even know what to say. right? Our team of the day. Thank you, Conchita, for the translation. And this is the end of our interview. Thank you so much. Let's head back to the casters and good night. মোর দেন হ্যাপি তারা অ্যাটলিস্ট তারা এই মোমেন্টামে #1 সিকিউর করতে পেরেছে অ্যাজ আ টিম অ্যান্ড অলসো তাদের রিজিয়ন থেকে কিন্তু ইভোস তারাও কোয়ালিফাই করেছে ফাইনালিস্ট টিম হিসেবে অ্যান্ড নিজের টিমের প্লেয়ারদেরকে নিয়ে নিজের ফ্যামিলি নিজের দেশের মানুষের সামনে খেলতে তারা মোর দেন হ্যাপি এবং তারা অনেক বেশি কনফিডেন্স বজায় রাখছে বা কনফিডেন্ট এই জায়গাটিতে যে তারা খুব ভালো খেলবেন এমনটাই কিন্তু জানালেন তারা ইন্টারভিউ সেকশনটিতে। এক্স্যাক্টলি, তাদের কনফিডেন্স তো অনেকটা বেশি রয়েছে এবং আরও একটা ব্যাপার যেটা কিনা তাদেরকে বলা হচ্ছিল যে 18 ডিয়ার এতদিন যাবত তাকে আমরা কেন দেখতে পাইনি, বাট সেখানে প্রশ্নটার উত্তরে বলা হয়েছিল যে তাকে লুকিয়ে রাখা হয়েছিল সিক্রেট ওয়েপেন হিসেবে, তাকে লঞ্চ করা হয়েছে এবং সেই লঞ্চ করার পরে সে অ্যাকচুয়াল কি জিনিস অথবা অ্যাকচুয়ালি সে একই রকম ডেঞ্জারাস খেলে সেটা কিন্তু সেখানে দেখিয়েছে। ওভারঅল যথেষ্ট ভালো খেলেছে আর কেউ কাজু টেবিল টপার, দ্যাটস রিজন তারা কনসিস্টেন্সি অনেক বেশি তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। ওয়েল লেটস সি কোয়ালিফাইড টিমসের দিকে একবার নজর দিয়ে আসা যাক। গ্র্যান্ড ফাইনাল টপ 12 টিম যেখানে তালিকায় রয়েছে আর কিউ কাজু, লুকজো, বুরিরাম ইউনাইটেড এন্ড টিম সলিড। এর পরবর্তীতে মুভিস্টার 7 অল গেমার্স গ্লোবাল, E1 esports, PE esports। Exactly. Evo's Divine, তার পাশাপাশি থাকছে Falcons, দেন Team Heavy, দেন Go Esports, তারাও কিন্তু থাকছে। So that is our 12 teams যারা কিনা কোয়ালিফাই করেছে গ্র্যান্ড ফাইনালের জন্য এবং তারা কম্পিট করবে একে অপরের বিপরীতে সেই চ্যাম্পিয়নশিপটার জন্য, সেই ট্রফির জন্য। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দল আসে কম্পিট করে শুধুমাত্র FFWS Global Finals 2025 এর সেই ট্রফির জন্য। To be honest, it looks like আমরা ফ্রি ফর ওয়ার্ল্ড সিরিজ সাউথ ইস্ট এশিয়া দেখতে পাচ্ছি। এতগুলো টিম থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে অ্যান্ড ইন্দোনেশিয়া থেকে। সো অবভিয়াসলি আমার মনে হচ্ছে যে আজকের দিনে আমরা একটা বেস্ট ম্যাচ উপভোগ করেছি। একদম 16টা দল নিয়ে শুরু হয়েছিল নকআউট স্টেজ, আমরা 12তে গিয়ে শেষ করেছি। টু অল দ্য টিমস আই শুড সে রেসপেক্ট ফর দ্য ফাইট ইউ হ্যাভ শোন আস অ্যান্ড যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য this is just a beginning. অলরেডি আপনারা জাস্ট একটা স্টেপ এগিয়েছেন। আপনাদের জন্য অপেক্ষা করছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনাল, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের মাঝখানে। সেই দিন যেখানে ট্রফিটা চলে যাবে অ্যান্ড আমরা পেয়ে যাবো আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর চ্যাম্পিয়ন টিম।
এক্স্যাক্টলি, এবং আমরা আমাদের চ্যাম্পিয়ন টিমকে তো পেয়েই যাব, তার জন্য আমরা সকলে অপেক্ষা করছি এবং সেই অপেক্ষায় আমরা থাকবো গ্র্যান্ড ফাইনালে কারা চ্যাম্পিয়ন হবে সেটাই দেখার জন্য। সো হোয়াটস ইউর প্রেডিকশন নুসরাত আপু, আজকের দিনে শেষে একটা প্রেডিকশন হয়েই যাক যে আপনার কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কারা সবার উপরে থাকতে পারে? আমার প্রেডিকশন আমি অবভিয়াসলি জানাবো, বাট আজকে নয়, অবভিয়াসলি না, বাট অলরেডি প্লেয়াররা অনেক ভালো খেলেছে, সো আজকে তারা একটু রেস্ট করো। সো সার্ভাইভার্স অলরেডি মার্ক করে রাখেন ডেট। আল্লাহ হাফেজ, গুড নাইট। But I'ma spin it back, A-jump. Wait from nada to the crowd, throw in their hands, bass jump. I'ma hit the finish line no matter what, they front. First place, you a runner-up, thumb none but the red and the blues going ruthless. 10 out of 10, 11, I don't snooze, I pursue. Don't push it, put me in game that I don't lose. I stay cool, depending on my pen and pennants I choose. Ayy, I'ma show you how I got it, nada, loudest. Wu-Tang, I'm a bird, love the composition. Hit it out of the park, so there's nothing to reverse to. I can't entertain. Will you do the same? 'Cause I've been ready my whole life. Only see my back, I ain't turn it back on. Wings on me, I'm higher. Who am I gon' verse now? Burn bright, I don't burn out. Crush styles, look at me now, huh? I can never go reverse now. But I'ma spin it back, A-jump. Wait from nada to the crowd, throw in their hands, bass jump. I'ma hit the finish line no matter what, they front. First place, you a runner-up, thumb none but the red and the blues going ruthless. 10 out of 10, 11, I don't snooze, I pursue. Don't push it, put me in game that I don't lose. I stay cool, depending on my pen and pennants I choose. Ayy, I'ma show you how I got it, nada, loudest. Wu-Tang, I'm a bird, love the composition. Told you only way is up, I don't go reverse. I can't entertain. Will you do the same? 'Cause I've been ready my whole life. Only see my back, I ain't turning back on them. Wings on me, I'm higher. Now. Who am I gon' verse now? Show me what it's worth now. I pull up in the can't imagine all these people wanna follow, missing in action. Paper planes, I'm a condos, made it from rapping, and I met role models. Thinking I'ma pass all the monogram on my body, the shit shout out to Virgil. Know that I'm gon' beat them like the shit that I put words to. Mama and the internet, two things that I just learned through. Hit it out of the park, so there's nothing to reverse to. Welcome everyone to the game between two of the best classical players in the world of chess right now. We have Fabiano Caruana with the white pieces taking on Domaraju Gukesh. Caruana fresh from his victory at the US Championships and in great form takes on Gukesh, who won the gold medal on board number 1 at the European Club Cup and also helped his team Super Chess win the gold. So this is going to be a very exciting encounter. Also, games between Gukesh and Fabiano are always super thrilling. Although Gukesh has a plus score against Fabi and he would be looking to pull one back here in his hometown, that is St. Louis. We are at the Clutch Chess Champion Showdown and this is the third round of the day. They will play 2 games against each other with opposite colors and this one is the first game. The players are ready, a handshake between them and we are ready to go. This, dear friends, is the Duolingo game of the day. Duolingo is an app where you can learn a lot of languages, but now they have introduced chess, so it's time for you to download the app and get better at tactics and strategy. Pawn to c4 by Caruana,
e5 by Gukesh. Pawn to g3 and knight comes out to f6. Bishop g2 and now h6 played here by Gukesh. A small waiting useful move, kind of telling Caruana, if you bring your knight out, I can now go bishop b4, and that's why he had played the move h6. Pawn to e4, grabbing space in the center, but it does weaken the d4 square. And Gukesh plays his pawn to d6, calmly just connecting his pawns. Knight comes to e2 and knight to c6, taking control of the d4 square here. And Fabi plays his pawn to h3, stopping bishop g4 ideas. This setup that white has gone for is known as the Botvinnik's triangle. It's a very interesting setup because you do weaken your d4 square, but you get very firm control over the d5 square. The bishop drops back and looks at this long diagonal, pawn to b4, and bishop goes back to a7. Now this is a very nice bishop that you have on this long diagonal. Gukesh thinking here, he can castle. He goes knight to d4. And Fabi can pick up the knight. But then bishop takes d4 will happen. So he brings his bishop out to e3. And now Gukesh needs to think, should he take on e2? He actually plays c6. And Caruana cannot take on d4. ed4 would fork two pieces. So he simply castles for now. And Gukesh also castles here. White has more possibilities here with f4 on the cards. King h2 is a good move here. He plays it coming out from this diagonal and later preparing the move f4, which could be very, very strong. Well, what will Gukesh do next here is the big question. He plays his pawn to b5. I love this move, gaining space on the queen side. And just f4 by Fabi. He's opening up on the king side, but the bishop on e3 is slightly loose. There could be knight g4 ideas here, and he goes bishop g4. Wow, what a move. If pawn takes, knight takes g4, and you lose the bishop. So Gukesh making the tactics work for him. Bishop takes d4 taken here. And now do you take with the pawn or do you take with the bishop? Well, he takes back with the pawn, of course. Knight goes back to b1 because the knight was hanging. And now the bishop can be simply taken back. But b takes c4, d takes c4, and now rook e8 played by Gukesh. Well, he's absolutely not perturbed here. He's like, take my bishop, Fabi, if you want to. Well, it is a free bishop. And Fabi takes it, questioning Gukesh. Why did you give me a free piece? Well, of course, Gukesh wants to take on g4 with the knight, which he does. King goes back to h1, and now he can jump in with knight d3, but knight e3, but queen d3, and you can win the rook, but I'll have two pieces for the rook. So queen comes to f6. One of the plans is to go queen g6 and queen h4, h5 check, but knight d2 and knight f3 is a fantastic idea to play for. But he goes queen d3, and this is not a good move. Very quickly, Gukesh plays queen g6, not just threatening queen h5, but also the e4 pawn is under pressure. Bishop h3 played. And here, there are many, many interesting moves. You can break in the center with pawn to d5. There's f5 in the position. And Gukesh, thinking here, takes the pawn on e4. What a move this is. Well, how does it work though? Because bishop takes g4, queen takes g4. Don't you lose the rook on e4? Well, it's happening. Takes, queen takes e4, check on h3, king g1 forced, and now d3, unleashing the bishop on this long diagonal. If you had forgotten about it, knight d4 is kind of forced here. You must play knight d4. The position still remains even.
But Fabi blunders. He pushes his pawn to c5. And Gukesh now can take on e2. Well, right now he's a rook and a piece down. Wow. What a game here. Gukesh playing like Paul Morphy or Mikhail Tal. Well, taking on e2 is a must. He's calculating perhaps d takes c5 as well, which is interesting. But taking on e2 is just winning the game. Yes, he takes on e2. Fabi needs to take back. Queen takes e2. So he takes it. And now pawn takes c5. He goes queen g2, trying to trade queens. But Gukesh takes on b4, unleashing another check. Rook f2 blocking. And now an important move here is queen f5 to come into d3, to come into c2, because this rook is pinned here. But he goes queen e6, one step behind than f5, and king h2 played. Now the rook is free to move, so that's why maybe taking the rook is a good idea here. It's time for Gukesh to calculate this through. What really is the best idea here? Well, he takes on f2, queen takes on f2, and pawn to b3. He pushes the pawn forward. But this will allow white to bring his knight out. Now, if you count the material, black does have 3 pawns for the piece. Also, the rook is active, the white king is slightly weak. So, black's position is preferable. Rook e1 played, the queen comes into c4. And he plays rook to c1. But this is not a good idea here. He's tried to defend the knight. Rook d3 played. In fact, a5, a4 was also a good plan. Fabi tries to pin here with queen e2. And pawn to c5. Gukesh having nerves of steel. Both players down to their last 10 seconds. A check comes in, king h7, and he brings the queen back to trade. And now rook d5, keeping the pawn on c5. Seems to be a good idea. But Gukesh pushes the pawn. Can Fabi simply snatch the pawn here on c4? He takes it. And I believe Gukesh's idea is b2. To make the pawn into a queen. Yes, he pushes the pawn. Rook b4 played. Trying to stop the pawn. Rook d4 and now knight c3. An important move for Fabi. It's a very important move that he must play. If he doesn't play it, he might lead to a lost rook endgame. He doesn't go for it. And now Gukesh winning here. f6 played. It's just one extra pawn, but your rook is active. It will go here and attack the pawn. And when you have an extra pawn plus an active rook, that's a big advantage. Rook comes back, and now it's time to activate your king into the game. Gukesh brings his king to g6. Has 13 seconds. Fabi has 15 seconds. King g2. Such positions are easy to botch up in such time trouble games. You know, with little time. King f3. He goes h5, stopping g4. Rook c3. He goes rook f5, stopping rook c5, stopping all of Fabi's ideas. Amazing play by Gukesh. And here he can push already g5, but patiently pushes the pawn just one square. He knows he has all the time in the world. Maybe rook d5, taking away the d3 square from the rook. Yes, he does it. Rook d5. So now forcing Fabi to go to b3. And then he can take rook c5, taking this c3 square away from the rook. He pushes a4. Maybe Gukesh can push a5 forward. Yes, he does. Rook b3. And one step at a time, black is making progress. This has been an incredible endgame that Gukesh has played until now. Rook c5 played. And he goes rook d3. It's time to push the g pawn to g5, g4. And he does it. Pawn to g5. And Caruana now, well, he doesn't have too many options. He must take it. Otherwise, g4 coming in, he takes pawn. And maybe here, rook to d8 played. How should Gukesh finish off this game? Well, he first goes pawn g4 check, king e3.
gives another check, pushes the king back. And where's the finish here? Look at Gukesh there. He's trying to sort of concentrate and zone in like a hawk, which he always does when he thinks he's winning. Rook takes a4 is hanging, and also a check. He gives a check by the rook. King e4, and Fabi can actually win the pawn on a5. He takes it, a check further. King has to go down here. G1, h1. Yes, he goes king g1. And now Gukesh can move in with his king. King to f3, takes on h5, king h3, threatening a mate here. Well, king f1 was important, but that would have led to a lost rook endgame. Check, and now it's a lost king and pawn endgame. G2 check, and Gukesh is queening here. Fabiano Caruana resigns. What a game by Gukesh. Sacrificing first a piece, then a rook, and finally getting it all back with interest and calmly now putting back his pieces. He is truly playing phenomenal chess here and showing that he's not just good at classical chess but also at rapid play. Hi everyone, I hope you enjoyed the game. I want to tell you about Duolingo. This app, I used it extensively to learn languages when I was young. But I'm so thrilled that it now has chess on it. If you are a beginner, there are beginners courses here. If you are an advanced player, you also have different kinds of checkmates, different types of tactics, opening ideas. So you can make use of all of this. And what is very exciting is the way in which it is being taught. Oscar teaches you, who is a fun-loving character and a tutor, and it will give you some hints. There are streaks which are created. There are daily tasks that you can achieve. There are rewards. You can play against Oscar, and there's also a leaderboard. By the way, I'm leading on the leaderboard. My ID is Sagar Chess 1. Let's see if you can challenge me and get ahead of me. Download the app Duolingo and start your chess journey, no matter what your level is. And let's get better at chess. Welcome everyone to the game 2 of the Women's World Cup 2025 semi-finals. On your screen is Divya Deshmukh. She's going to play with the white pieces. The first game between her and Tan Zhongyi ended in a draw. So whoever wins here will go through to the finals. And it's a game that has a lot of stakes that are on it. The winner gets into the candidates, moves to the finals. A GM norm for Divya, who's an IM, and prize money, a lot at stake. And she's adjusting her pieces. Her opponent, Tan Zhongyi, so strong. She in fact won the candidates in 2024 and challenged Zhu Wenjun for the World Championship match, eventually losing to her, but she's one of the best players in the world of chess. Divya, of course, in this tournament has been incredible. A handshake between the players, and she has shown that she can actually fight with the best in the world, winning against Zhu Jinner, Dronawali Hareka, and so many others. Here you can see Tan Zhongyi adjusting her pieces. The games are about to begin. The players are ready. And this, dear friends, is the Ambit recap of the day. Divya with the white pieces now opens the game with 1 e4. And this has been her go-to weapon. Her opponent responds with c5, the Sicilian, which shows a clear fighting intention here in this match. Knight to f3, and Tan Zhongyi goes e6. Will Divya go for the open Sicilian with d4? She thinks a bit, and actually quite a bit, 3 minutes, and plays c3. Tan Zhongyi plays knight to f6. Now that your knight can no longer develop to c3, this makes a lot of sense. Divya pushes her pawn to e5. We are in Alpine territory. Knight comes to d5. Now pawn to d4. Very good move. This is standard opening now. We've gone into from
the Sicilian main line which was supposed to happen. Actually, we are in Alpine territory. Pawn takes pawn. And now d6 is a pretty main move. Attacking white center. Divya plays pawn to a3, a very useful move because you stop the knight from coming here, and after pawn takes also checks are stopped. She does take on e5. You can see Tan Zhongyi is playing much faster than Divya. D takes e5. I believe this should be Divya's preparation. She's just trying to recollect her lines. Bishop goes to e7. And now bishop d3. White has more space here with the pawn on e5. But black has a compact position. Knight to d7. Looking at the e5 square. And Divya quickly castles it out here. White could also black could also castle here. But first, Tan Zhongyi plays b6. She wants to get her bishop to b7. Knight goes to d2. Makes a lot of sense because your knight can jump to c4 and e4 and eventually to the d6 square. And Tan goes knight c5. A check is possible, but then you would just block here with bishop d7. So Divya goes bishop c4, putting pressure on the knight, and I think bishop b7 makes a lot of sense because if you give a check here, I can simply go back knight d7. However, Tan Zhongyi plays knight to c7. I'm a bit surprised with this move that she's chosen because bishop b7 was not a bad idea at all. And now b4, Divya starting to get a small edge here. If you go back knight d7, that's passive, but knight d3 is almost losing the game. She plays it. Knight d3. Oh, she doesn't leave. Oh, she leaves the knight finally. The best move now is to jump in with knight e4. And the point here is that if knight e4, the knight is attacked, you have to take on c1, and queen d8 is an insanely strong intermezzo. Let's see if Divya can find all of this. Knight e4 first. She finds it. Knight e4 on the board. And Tan Zhongyi now has to do something about her knight on d3. Has to take. So she takes on c1. But look at this strong move. If you take with the bishop, knight d6 check is killer. If you take with the king, my rook joins in. But no, Divya takes with the queen on c1. That's a huge mistake. That actually gives black now chances to come back. And Divya took just 2 minutes for this move. Queen c1. She should have taken here, and this would have been such a nice rook d1 check, and then rook coming in here. It would have been very strong. In fact, now bishop b7, black is doing well, but Divya gets rook d1. Actually, Divya still having the advantage. Knight comes to d5. And maybe bishop b5 check, forcing black to lose castling. No, Divya takes on d5. And now bishop d5 seems like a fair move here. But Tan Zhongyi takes with the pawn. A bit surprised I am with this decision. Queen f4 could be very, very powerful here to get the knight into d6. And Divya has 31 minutes on the clock. Tan Zhongyi has 40 minutes. But she instead goes knight to g3. A bit surprising. She wants to get knight f5, knight d4. Castles. Black goes short castle here. And now white plays the knight to d4. The knight is well positioned in the center of the board. Rook comes to c8. Attacking the queen here. And queen to b2 played here by Divya. Tan Zhongyi brings her rook to e8. And although white's position is very, very nice, look at the knights jumping in, the pawn on e5. Black has some potential because of the bishop pair and also her rooks being very active. Knight jumps to b5. Divya is looking at the d6 square. She's also attacking the pawn on a7. Rook e6 played here by Tan Zhongyi. She's hoping someday she can push the pawn and attack the g2 pawn. Knight takes a7 taken. But guys, now black is actually getting the counterplay in. Rook moving in sideways, looking super strong. Knight to b5. She comes back. And now rook e4 is a very, very powerful move. She finds it. Tan Zhongyi is a very, very strong player. It's not so easy to subdue her.
easily. Knight comes to d4, and what a move. If you take here, then knight g3, suddenly the rook has to move, and let's say you go rook g4 here. After knight g3, there's knight c6 with a discovery. Anyway, she goes rook e8, and Divya comes back knight f3, g6, pushing the knight away. And now knight to g3, attacking the rook here on e4. Tan goes back to c4, and maybe knight e2 to knight d4 again seems good. She goes rook e1, defending the pawn on e5. Queen comes to c7. So black is a pawn down, but look at the activity here. The pieces are very cool. Divya plays her rook to e2, but now d4 is incoming. Bishop g7, good move here by Tan Zhongyi. Rook e1, doubling down the e file. Players playing quickly. Divya has to make 10 moves with just 2 minutes on the clock, and now the position gets really sharp. If she takes here, she would be in trouble. She goes knight e4, which is a mistake. d3 is incoming. A huge mistake. Tan Zhongyi can now win the game and in fact advance to the finals. What a game this is. Divya was better out of the opening, in fact close to winning, misses that chance. d3, she finds it, and Divya goes knight d6. Now Tan has to find a very important move. No, she makes a mistake with bishop f3. She had to find rook g4, knight e8, bishop f3, sacking the queen, rook g2 and rook h2 with a win. But instead she took on f3. Divya takes back, and now the rook is hanging here on e8. So you can take, but it's not the best. Queen takes d6 is also a possibility with insane complications. We'll try to analyze that at the end of the game. D takes e2. She takes on e8 with the rook. Knight e8 taken. And now queen c6. Oh, she stops in her tracks. Queen c6 attacking the knight here. Queen e2. I love this move because if queen takes e8, c4 is hanging. And rook c2, she plays queen e4. Queen takes e8 is met with queen takes c2. And so Divya suddenly has managed to convert her difficult position into a win because Tan Zhongyi couldn't find that move. And now big trouble for the Chinese player. She takes on e4. And now rook takes e4, taken by Divya. In the ensuing position, white is simply 2 pawns up, and white can actually go, yes, knight f6, put the knight on d5, put pawn on f4, everything defends each other. She goes a4, good move. And now bishop to d2, attacking the pawn on b4. And Divya brings the knight into the center. Excellent chess. And she has everything in control as she moves to move number 40. Gets 30 extra minutes on the clock. And this should be totally winning now. The way to win this is to be patient. Go f4. Yes, king g2. That's the spirit. f4, h4. Slowly and steadily. Keep grinding. Rook b1 played. And pawn to e6. But why this hurry, Divya? Why did she want to push the pawn? Pawn takes pawn taken. Rook takes pawn. And well, maybe Divya thought it's the fastest way to reach the pawn on b6. But Tan Zhongyi finds a nice move here. b5. Divya gives a check. The king can't go up here to f6. That square is covered. So she has to move either backwards or on the side. She goes to h6. But now, can Divya push the pawn to a5? She goes ab5. And with this, the b4 pawn is hanging because now there's no longer a pin down the b file. The white pawn stops it. Do you take on b4 and go into a rook endgame? I think Divya doesn't see any need for doing that. She goes rook b7. She defends the pawn on b5. Rook to b2, attacking the pawn on f2. And knight jumps to f6, attacking the h7 pawn. Pawn goes to g5. Very interesting move by Tan Zhongyi. Divya goes back because if rook h7, there would have been king g6. So knight e4.
And now bishop comes to a5. Divya goes rook to b8. She's waiting. She's actually better, but the win has been made difficult for sure. Somehow, Tan is coming. King h5. Can this be some kind of a mate? King h3. If you can just cut the king off on the 6th rank, and then knight g3 is simply a checkmate. Rook to b3, attacking the f3 pawn. And king goes back to g2. Definitely Divya feeling the pressure here. She has 5 minutes only now. Rook c8, what a cool move. If you take on b5, she wants to go rook c6 with a checkmate here. Tan Zhongyi quickly comes back with her king. She's running away. King g7, and Divya comes back and defends the pawn. Also attacks the pawn on g5. Bishop comes to d2 to defend the pawn. And now, do you want to actually take the bishop? It's in fact winning check here. Taking the bishop is not a bad idea. King here, rook c7 check. King g6. And now Divya takes on d2. A fine move. Rook takes d2. b6. That's not the best idea. She could have played check here, pushing the king away, and now b6, and she's much better. But b6 directly does not work, because after rook b2, if you give a check now, the king will come up ahead, and that's a big problem. So Divya has to now decide whether to put rook here or play rook c6, both of which are slightly unappetizing, I must say. Or she can also push the pawn, by the way, to b7. Why not? But even that is not very clear. And so now Divya starts to think, if she misses this win, she will have to play tie breaks tomorrow. Rook b7 played, and now the position is equal. Tan Zhongyi is back in the game. Rook b1 played, and this is going to be super difficult for Divya. Rook b8, but she doesn't know that she's actually a draw. You know, she's still trying. She's 2 pawns up. King g7, but a mistake here by her opponent. A good move was king h5, keeping the king here, but king g7, Divya is once again winning. b7 seems like the winning move. The winning idea is very cool. In fact, another winning plan is just play h4. Why is that winning? Because after gh, she can go f4, f5, f6. I mean, push even the pawn to b7, and then the king is completely trapped. If king f6, rook f8 check. If king f7, just rook h8 and take the pawn on the side. Divya trying to work this out. It's not at all easy. She goes king g3, not spoiling anything, just improving her king's position. Tan Zhongyi comes to b4 with her rook. And now b7 is important. She goes king g2, but now king h6, and black is fine. The main point is that now after b7 you are unable to get, the king becomes active. That's the problem. So king g2 by Divya, not a good move. Tan Zhongyi comes back. She has 24 minutes. Divya has just 2 minutes on the clock. What a game with such high stakes. Both the players feeling the heat, feeling the pressure. Rook goes to b1. And now that's a mistake, because this time b7 should get the win. Also, this move h4, very cool move. Look at this, h4, g takes h4, b7. Let's imagine you wait. f4, you wait. f5, you wait. f6, if you take now, check and I queen. If you go king f7, rook h8, game over. That's the plan. h4 found by Divya, fantastic. Tan Zhongyi tries to keep the g pawn so that the f pawn doesn't become a passer. The idea which we just saw. But h5 played by Divya, fixing the weaknesses here. Rook goes to b7. The king has to come back. And now Divya is totally winning. Just get the king in. Rook check. She's gaining some time by giving a couple of checks. Makes a lot of sense. And now slowly improve the position. King g3. She has 2 minutes 39 seconds. Opponent has 25 minutes. Rook goes to b4. And now another check. Quickly done there by Divya. She knows that every second is important. King g8. And now
She finds this beautiful move f4. If you take with the rook, I simply go rook c7, b7, check and queen. So that's why you have to take with the pawn. King g4, and now the king is entering this way. Amazing, amazing. King f8 played, and I think just wins. King f5 and check also. Very strong, very strong. King f7, and now just f3 is good. She plays her pawn to f3. King comes to f6, and now b7 is winning. Just play b7, king g7, king f5, check. Just king e6, and next move, let's say just remove the rook, check if he takes here, and the king and pawn endgame is winning. But instead, she goes rook b7. Now the king comes up. It's still winning, but black is now super active. King d5. Tan Zhongyi. Oh, she touches the king. She plays it to d5. Now this pawn is hanging. Do you play b7 as Divya? She does play it. She's still completely better, winning the game. But it's no longer so simple. King d6. I guess you go rook h4. Yes, rook h7. Rook h7 here. And now the king comes up to e5. Taking here is winning, but giving up this pawn is not the most ideal for sure. So rook g7 still waiting on. Rook comes to b1. And Divya now plays rook e7 check. Tan Zhongyi comes back, king to f6. 21 minutes for Tan. 2 minutes 30 seconds for Divya. She plays rook to c7. Now threatening to win this pawn, but I think king e5 again. Black has some weird kind of a setup here. And for Divya to make progress so difficult, she plays rook h7, but this botches up the win. Because now a check, king h3 check, king g2, and you just come back. It's a huge mistake now. Tan Zhongyi can draw this game if she's accurate. And she finds it. Rook g1 check. Divya plays her king to h3, and the rook will go back. Oh, she gives another check, which is fine. In order to continue playing for a win, Divya must come back, but she decides to gain some time on the clock. King g4. That has been her strategy, and I think she'll quickly come back to h3. 1 minute added. Smart play by Divya there. Check, and now come back to g2. And there you see, again playing it quickly, getting a minute. Rook b1. Tan comes back to defend the pawn from queening. Rook goes to d7. It still feels that this should be winning, but actually it's not. Now the black king is coming in here to win this pawn. Divya decides to now activate her king. She finds this the only way to play for a win here. King g5 played by black. And this has become a super difficult position because after king h5, black has her own counterplay with the h pawn, which is super strong. Well, Divya, good or bad, needs to keep moving ahead now. King d3. If you give a check, I move. If you take the rook, I queen. So there's no point in checking here. King h4, good move. Preparing h5, preparing king g3 as well. Rook g7, Divya stops the black king from advancing. h5 played. And now king e4. Yes, she's trying to win this pawn. Rook b4 check. And now king d5 should be met with rook b3. Very important move, so that later on this pawn is under pressure. No, she blunders with king h3. And now Divya is winning again. King c6. She brings her king in. We'll analyze why this move king h3 was a huge mistake at the end of the game. But all of a sudden, now Divya is totally winning. Because if, imagine the rook was on b3, could have given a check. If the king went on the b file, could take the pawn and win a queen. You could give a check back and win the queen for the rook.
and then you would have two passers, but with king h3 you didn't manage to do that. She plays a check, but now king d5 again, rook b4, king c6. Look at Divya smartly trying to gain the time there. She has been playing on 2 minutes. King b5 played, and now rook goes to c1, but this is exactly what white wanted. Now rook g8. Oh, she goes rook g5 first, attacking the pawn, forcing the king to come back. As if you went here, then maybe king b6 and then rook would block the check. So king h4 attacks the rook immediately. And Divya now down to her last few seconds. She should play this super carefully. She goes rook g8. A good move. And a check to the king. King c6. Rook comes to b3. But now Divya can simply queen and win the game. Final calculations here. She's looking for the queen. She's right next to her. Well, of course, she makes the queen. Takes. We have take on b8. Rook takes b8. King goes to g3. But this is where the rook comes back. Rook to b3, defending the pawn. And now the main part of this. The h pawn will run down. Look at Divya, she's winning. h4, king d5, h3, king e4, h2, rook comes back, defends the pawn, and everything just works out in time for Divya Deshmukh there. Tanjongi knows that the writing is on the wall. Divya Deshmukh knows that she's going to reach the finals of the World Cup. She cannot believe it. This game has been so topsy-turvy that it has been a complete ride of emotions for not just the viewers, but also the players. And Divya calming herself down. There's not much that Tanjongi can do apart from pushing her pawn. And now king d5. Of course, Divya finds this move, coming to e4 and then stopping the pawn and then eventually winning the f pawn and queening it. A very, very nice finish there. Tanjongi resigns. History is made. Divya Deshmukh enters FIDE Candidates 2026, the first Indian to do so, and she also reaches the finals of the FIDE World Cup, and she also gets her first GM norm. Well, if she wins this World Cup, she will become a Grandmaster directly, so she wouldn't need the norm. But now with this victory, she also doesn't have to play the tie-break day, and the next day is also rest day, so she gets 2 days off. That's huge for her. She can recover. Meanwhile, Humpy drew her game with Lei Chingye, which means that they're going to still play the tiebreak. So Divya's opponent in the final is not yet sure. She arranges her pieces back calmly. And what a moment for this young girl from Nagpur. She's made her country proud by beating one of the strongest players in the world of chess, Tanjongi, and we have Michael Rahal there, who's ready for an interview. You can check out that interview on the FIDE channel. But for now, guys, I'll leave you with this amazing, amazing moment for Indian chess, where Divya has made it to the candidates. And let me just show you the key and critical moments of this game so we can learn from them. Let's go over the key moments of this game. First, the knight coming to d3 was a big mistake. Divya found this move, but at this critical moment, she should have taken on d8. The key point being that after bishop d8, knight d6, and the knight is tremendously strong here. It's completely winning. If you take with the king, I give a check. If you go to e8, I simply take rook c1, and this is just totally crushing position for Divya. Instead, she took on c1 and let Tanjongi get back into the game. The next critical moment was here, where Divya moved her knight to d6. Black was winning here if she found the move rook g4. It would have been an insane move to play, because you give up a rook and then bishop f3. And here, Divya would have had to play the move g3, and black is better after queen d7. The reason is, if you take the queen, I take this with a check,
king f1 and rook h2, and there's no stopping rook h1 mate. Just soak in this beauty of this position. White is queen up, but white is queen up and exchange up, but cannot stop the mate. So this was missed by Tan Zhongyi. When she didn't play rook g4, she took here and gave Divya the chance back into the game. And then we reached this moment where Divya was totally winning. She played the move here, check, but imagine if she plays something like f3. King has to be here, g8, and now you move in king f5. You're coming in, and let's say rook b5 check, king g6, and this should be completely winning here because you are winning this pawn. Let's say I come back here, there's a mate, so, or maybe you come here, then I can take this pawn. In fact, this was winning, but Divya missed her chance. She gave a check and let the black king become active when the win got a bit complicated. Finally, black was drawing the game here. A check was given, king e4, king d5, and now a very, very important move that was missed by Divya, by Tan Zhongyi, was rook b3. Because if she found this, imagine king c6, now check, and in order to make progress, white has to move the king somewhere here. So let's say king d7, then I give a check, king c7, I give a check, and finally you have to go in when I can simply take this pawn. The other point being that if here after check king b6, then you can anyway take, and if queen, then check king here and take with a draw here because black has both these pawns. The moment Tan Zhongyi played king h3, Divya was totally winning, as after king c6 check, she repeated, but after king b5, she's completely winning because the f3 pawn is very safe, and she found this move, and this was one move too late. I could queen and then defend this, and the king came back. Just the finish of the game would have been in this way. Rook b1, stopping the pawn from queening. You go king g2, I take this pawn. You make a queen, I take, you take rook h1, king h1, and the f pawn queens. And in this way, Divya would have won.